আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেশপ্রেমিক মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক এবং দেশবিরোধী সেনাবাহিনী। আসলে শিরোনামটা যদি দেশবিরোধী সেনাবাহিনী দেওয়া হতো, বর্তমান পরিস্থিতির সাথে আমার মনে হয় সেটাই মানানসই। তারপরেও এই সেনাবাহিনীতে অসংখ্য সেনা কর্মকর্তা, সোলজার যারা আছেন তারা প্রচণ্ড দেশপ্রেমিক। এই দেশ তাদের কারণেই এখনো পর্যন্ত সার্বভৌমত্ব নিয়ে টিকে আছে, যে কারণে দেশপ্রেমিক মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হকের মতো কিছু সেনাবাহিনীর মানুষের কারণে আমাদেরকে শুরুর অংশটি রাখতে হচ্ছে। তো দেশপ্রেমিক মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক এবং দেশবিরোধী এই সেনাবাহিনী আন্দোলন, এই আজকের আলোচনায় অন্তত 20 থেকে 30 জন মানুষ কথা বলবেন। খুব সংক্ষিপ্তভাবে সবাই কথা বলবেন, কিন্তু আমাদের এই আলোচনাটা এতগুলো মানুষের অন্তর্ভুক্তির কারণ হচ্ছে যে মেজর সৈয়দ জিয়াউল হক তিনি আজকে 1 বছর হয়েছেন এই সরকারের, সেই 2012 সাল থেকে তিনি নিখোঁজ। এই সরকারের এবং সেনাবাহিনীর যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের শিকার তিনি। গেল 1 বছরেও তাকে এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে বাংলাদেশ, সেটার ফল আসলে বাংলাদেশ সরকারের কারণেই সেগুলো করা হয়েছে। পুরস্কার ঘোষণা করে রাখা হয়েছে, তাকে বিশাল বড় সন্ত্রাসী বানানো হয়েছে। তো এগুলো পুনরুদ্ধারের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত সেনাবাহিনী কিংবা বাংলাদেশ সরকার থেকে দৃশ্যমান কোনো কিছু আমরা দেখিনি। তো কেন নেওয়া হয়নি, কি অবস্থায় আছেন তিনি, তার মুক্তির জন্য আসলে কি করা দরকার, সেটাই আমাদের মূল আলোচনা। তার সাথে আলোচনা হবে সাম্প্রতিক যে বিষয়গুলো ঘটছে, সেনাবাহিনীকে নিয়ে যে বিতর্ক চলছে, নুরুর উপরে হামলা সহ আজকেও তারা গুলি করে উত্তরবঙ্গে একজনকে হত্যা করেছেন, একজন শ্রমিককে। কেন সেনাবাহিনী সারা দেশে এই বিশৃঙ্খলা তৈরি করছে? তাদের যদি বলে থাকে যে আমরা দেশপ্রেমিক, আমরা এইসবের সাথে জড়িত না, তারা নানানভাবে বলার চেষ্টা করে। কিন্তু আমরা শুরু থেকে এখন পর্যন্ত যদি দেখি, 5 তারিখের পর থেকে সেই প্রথম আলোর পাশে গিয়ে দাঁড়ানোর জন্য আন্দোলনকারীদেরকে বেদম পিটানো, একজনকে প্রথম আলো ভবনের নিচে নিয়ে তারপর পেটানো, 32 নম্বরে গিয়ে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া থেকে শুরু করে সেনাবাহিনীর যারা পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই হত্যাকাণ্ডের বিচারও তারা এখন পর্যন্ত করেনি, চায়নি, সেখানে তারা ফুল স্টপ করতে চায়। এ ধরনের অনেক কিছু আছে যেই বিষয়গুলোর কারণে আমাদের সন্দেহ হয় যে সেনাবাহিনী কি আসলে আগের মতোই চলছে, নাকি যারা দেশপ্রেমিক আছে তারা সামনে এসে নেতৃত্ব নেবে। সেই আলোচনায় আমরা শুরুতেই মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, তিনার মায়ের কাছে যাব। খালাম্মা, আপনি কেমন আছেন? আপনার বক্তব্য দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি। শুকুর আল্লাহকে, মানে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে। আপনাদেরকে আমার সালাম আর দোয়া রইল। আপনাদের ভিডিও তো আমি আগের থেকেই দেখি, অনেক আগে থেকেই দেখি। খুব ভালো লাগে আমার। আপনাদের খুব সোচ্চার ভাবে সত্য ন্যায়ের কথা বলেন, এগুলো আমার খুব ভালো লাগতো। আগেও শুনতাম, প্রায় আপনার লাইভও শুনতাম, ভিডিও শুনতাম। আপনাকে আমি ভালো করেই চিনি। বাকি যারা আছেন ওনাদের তো চিনি আমি সবাই। যাই হোক, খালাম্মা, আপনার যদি পাশে কেউ থাকে, আপনার ফোনটা যদি আরেকটু উপরে ধরেন, আমরা আপনার মাথা কেটে যাচ্ছে, আর ফোনটা একটু কাছে নিয়ে কথা বললে বোধহয় স্পষ্ট শোনা যাবে। জি জি, এখন বোধহয় ঠিক আছে। ঠিক আছে। জি জি। আমার ছেলে মেজর জিয়া অনেক বছর ধরে তো নিখোঁজ। আপনারা তো সবাই জানেন, সবাই বুঝতেছেন কেন কি হইলো। এত বছর ধরে আমার ছেলেকে দেখি না, এখন যে কি হবে আর কবে যে দেখবো আমার প্রিয় বিয়াকে, আল্লাহ জানে ভালো। আল্লাহর উপরে আমি ভরসা করি, আল্লাহর কাছে আমি সাহায্য চাই প্রথমে, তারপরে আপনাদের সবার কাছে আমি সাহায্য চাই। দেশের জাতির কাছে, জনগণের কাছে, সবার কাছে আমি সাহায্য চাই। আপনারা যারা এই লাইভে আসছেন বা আরো আসবেন, সবাইকে আমার সালাম আর দোয়া রইল। আমি চাই যে এই দেশটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হোক, ভালো ভালো অফিসারদেরকে গুম করে জোর করে অবসরে পাঠিয়ে বিয়ে করে রেখেছে, ওনাদেরকে যেন আবার সসম্মানে ফেরত আনা হয়। আর দেশের ওনারা আসলে দেশে আরো উন্নতি হবে, দেশের অগ্রগতি চাই। দেশের নাগরিক হিসাবে আমি বলবো এই দেশ, এই জাতি যেন উন্নতির দিকে এগিয়ে যায়।
জি, আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে মেজর জিয়াকে কিভাবে নিয়ে যাওয়া হলো, কবে শেষ তার সাথে আপনার দেখা হয়েছে? মানে ওই সময়টাতে আসলে কি হয়েছিল? এবং এখন আপনারা তার উদ্ধারে কিংবা তার তিনি যদি বেঁচে থাকেন তাহলে তার স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ চেয়েছেন কিনা? বা আপনাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, পদক্ষেপ তো নেওয়া হয়েছে যে রেজিস্টার সার্ভারের মাধ্যমে কেস করা হয়েছে, খোলা হয়েছে, সবার কাছে পাঠানো হয়েছে। এখন সরকার কিভাবে নিচ্ছে সেটা তা তো বুঝতে পারতেছি না। এখন কি বলবো, আর ওই সময় তো আমরা জানিও না কখন কি বলছে। পরে ওকে ফোন করতে করতে ধরে না, পরে শুনলাম যে তাকে নাকি ধরে নিয়ে গেছিল, 2 দিন রেখেছিল। তারপরে অনেক মানে প্রশ্ন করেছে, হিন্দি ভাষায় কথা বলেছে। তারপরে ও যেন পেন ড্রাইভ ফেলে আসছে কোথায় যেন এটা বলছিল। তারপরে খুঁজতে গিয়ে তারপরে ও হুম। এরপর থেকে আর কোনো খোঁজ খবর অনেক বছর ধরে পাই না। জি। কোথায় আছে না আছে কিছুই জানি না। জি, আ আ ঠিক আছে খালাম্মা, আমরা আপনার এই যে আলোচনা এটার সূত্র ধরেই আমাদের মূল আলোচনায় এগিয়ে নিয়ে যাবো। আপনাকে ধন্যবাদ। উনি যেটা বলছিলেন উনার সাউন্ডের কিছু সমস্যা হচ্ছিল। সেখানে যে উনাকে যেটা তারা জানতে পেরেছিলেন, তাকে যারা ধরে নিয়ে গিয়েছিল সেখানে তারা হিন্দিতে কথা বলছেন এবং এই একই ধরনের অভিযোগ কিন্তু আমরা যারা গুমের শিকার হয়েছেন তাদের অনেকের কাছেই শুনেছি, যারা দীর্ঘ সময় আটক ছিলেন, জেলে ছিলেন, তাদের অনেকেও বলেছেন যে এই প্রতিটা ঘটনাতেই হিন্দি ভাষায় কথা বলা লোকজন থাকতো। অর্থাৎ এই দেশটা আমরা এতদিন ভারতের কাছে জিম্মি হয়েছিলাম। তো আমরা শুরুতেই ব্রিগেডিয়ার জেনারেল জনাব আজমি, আপনি নিজেও এই একই ধরনের গুমের শিকার। যদিও মেজর জিয়া আ সরে যেতে পেরেছিলেন, আপনি সরতে পারেননি। আপনাকে আ তুলে নিয়ে যায়। তো এই যে মেজর জিয়ার এখন পর্যন্ত ১ বছর হয়ে গেল। এই ১ বছরেও যে তিনি ফিরে আসলেন না, সেনাবাহিনী কি এই দায় এড়াতে পারে কিনা? ভাই আপনি ইয়েটা আনমিউট করে নিন। আনমিউট হয় নাই আজমি ভাই। জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? জি, জি, জি। এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি, এবার বলেন। জি, আসসালামু আলাইকুম। ইলিয়াস ভাই এবং অন্যান্য যারা আছেন, বিশেষ করে মেজর জিয়ার মা খালাম্মা, আপনাকে আসসালামু আলাইকুম। কারণ হাফিজ সহ আরো যারা আছে সবাইকে সালাম। আমি প্রথমে আপনার শিরোনামটার ব্যাপারে একটু দ্বিমত পোষণ করতে চাই। আমি সেনাবাহিনীকে আপনি দেশ বিরোধী যেভাবে বলেছেন, আমি এটাতে একমত নই। কারণ সেনাবাহিনীর একটা নগণ্য সংখ্যক, হয়তো কারণ হাসিনা আমার সাথে একমত, সার্বিক সেনাবাহিনীর জনবলে 1% একজনও হয়তো দেশ বিরোধী কর্মকাণ্ডে সরাসরি লিপ্ত নয়। সেজন্য সেনাবাহিনীকে সার্বিকভাবে না বলে দেশ বিরোধী অংশ বলতে পারেন আপনি, সেটা হয়তো গ্রহণযোগ্য। সার্বিক সেনাবাহিনীকে এইভাবে ঢালাভাবে বলাটা আমি সঠিক মনে করি না। মেজর জিয়া, একে নিয়ে তো কথা বলা শেষ করা যাবে না। আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যে 1971 সালে দেশ এক জিয়া পেয়েছিল, এই প্রজন্ম আর জিয়াকে পেয়েছে, কিন্তু জাতি তাকে মূল্যায়ন করতে পারেনি। জিয়া আমার অত্যন্ত স্নেহের, যদিও আমি কোনোদিন এক ক্যান্টনমেন্টে চাকরি করিনি, তাকে জীবনে একবার কি 2বার দেখেছি আমার মনে পড়ে। কিন্তু আমি তার সম্পর্কে অনেকের কাছে শুনেছি, ফুল যেমন গন্ধ ছড়ায়, ঠিক মেজর জিয়াও সেরকম সুগন্ধ ছড়িয়েছে। যারা তার সাথে যারা মিশেছে, তার আশেপাশে যারা থেকেছে, সবাই বলেছে সে 41 নম্বর লং কোর্সের সোর্ড অফ অনার পাওয়া, সে 2টা গোল্ড মেডেল পাওয়া, সে অন্যান্য আরো পদক পেয়েছে একাডেমি থেকে, এবং যতগুলো কোর্স করেছে আমার জানা মতে সে সবগুলোতেই সে প্রথম হয়েছে। সে দেশে বিদেশে তার মেধার কৃতিত্ব এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এমন একটা অফিসারকে দেশ বিরোধী ট্যাগ দিয়ে তাকে যেভাবে সেনাবাহিনী থেকে বের করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হেনস্থা করা হয়েছে, এবং এখনো পর্যন্ত সে এটা শিকার, এটা অত্যন্ত দুঃখজনক। বিগত সরকার আপনারা জানেন, যারাই ভারতের বিরুদ্ধে কথা বলেছে বা ন্যায় সত্যের পথে কথা বলেছে, তাদেরকেই তারা গলা চেপে ধরতে চেষ্টা করেছে। আপনাদের সামনে উদাহরণ, আমি একজন আছি, আমি কোনো রকমের রাজনৈতিক সাথে জড়িত ছিলাম না, অথচ তারা আমাকে 1996 থেকে 2001 প্রমোশন দেয়নি, এবং এইবার তারা আমাকে বের করে দিয়েছে এবং আমাকে 8 বছর গুম করে রেখেছে। হাসিন একমাত্র ব্যক্তি আমার জানা মতে যাকে ইউনিফর্ম পরিহিত অবস্থায় সেনাবাহিনী অপহরণ করছে। এর মধ্যে ন্যাক্কার জন্য কোনো কাজ হতে পারে না, পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো নজির আছে বলে আমার জানা নেই। মেজর জিয়াকেও তারা এইভাবে, যখন মেজর জিয়া কোনো খবর পাওয়া যাচ্ছিল না, আমি অত্যন্ত দুশ্চিন্তায় ছিলাম। কারণ ভালো অফিসার, দেশপ্রেমিক অফিসার আমি জেনেছি, সেই হিসাবে আমি তার জন্য সবসময় দোয়া করে, আল্লাহ তুমি যেখানে রাখো তাকে ভালো রাখা, দোয়া তাকে জীবিত রাখা। এবং যখন জানতে পেরেছি সে জীবিত, তখন আমি অনেক দোয়া করেছি তার জন্য, আরো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। এমন একজন অফিসারকে
মিথ্যা মামলা দিয়ে আজকে এতগুলো বছর হয়রানি করা হচ্ছে, পরিবারকে এরকম ভাবে একটা কষ্টের মধ্যে ফেলে রেখেছে, এই ঘটনার নিন্দা জানানোর আমার কোনো ভাষা নেই। আমি মনে করি তার বিরুদ্ধে যত রকমের অপবাদ এগুলো সমস্ত প্রত্যাহার করে তাকে আদালত থেকে সম্পূর্ণভাবে তাকে মুক্ত করে তাকে আবার পদোন্নতি সহ সেনাবাহিনীতে পুনর্বহাল করা এখন সময়ের দাবি। আর না হলে এই দেশ আবার আমরা অনেক দেশদ্রোহীদের হাতে আমরা খপ্পরে পড়ে যাব। আমার এই দেশ আমাদের স্বাধীনতা সমত অখণ্ডতা রক্ষায় সমর্থ হবে কিনা আমি জানি না, কারণ দেশপ্রেমিক অফিসাররাই সেই ভারতের এবং যারা ভারতের দোসর ছিল, গোলাম ছিল, দালাল ছিল, এজেন্ট ছিল, তাদের কুনজরে পড়েছে। এবং এখনো আমি মনে করি সেই প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। এই আইন মন্ত্রণালয় কেন 1 বছর পর্যন্ত মেজর জিয়ার এই কেসটা সুরাহা করতে পারলো না? তার বিরুদ্ধে মিথ্যা তার মাথা তার মূল্য সরানো হয়েছে, তার 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা হয়েছে, অথচ এটা কোনো সুরাহা হলো না। এগুলো কোনো মানে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। আমি মনে করি এগুলোর দ্রুত সমাধান হওয়া উচিত। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং অন্য সবাই যারা আছে সবাইকে আমি অনুরোধ করছি যে আপনারাও একজন মেজর জিয়ার মতো দেশপ্রেমিক, তাকে নির্দোষ সাব্যস্ত করে দ্রুত পদোন্নতি সহ সেনাবাহিনীতে পুনর্বহাল করার জন্য দাবি জানান। আমি এই বলে শেষ করছি। সবাইকে সালাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা এরপরে হাসিনুর স্যার আপনার কাছে যাই। আপনি নিজেও গুম ছিলেন, তো যেটা বলছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জনাব আজমি, উনি সেনাবাহিনীকে দেশপ্রেমিক আমি যে দিয়েছি সেটাতে ওনার একটু আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে সেনাবাহিনী আপনাদের মতো অফিসারদেরকে তাদের ক্যান্টনমেন্টের ভেতরেই 12 বছর 15 বছর এইভাবে গুম করে রাখতে পারে, সেই সেনাবাহিনীকে আমি জীবনেও এদেরকে দেশপ্রেমিক মনে করি না। এরা হচ্ছে দুর্নীতিবাজ, এরা খুনি, এরা দেশদ্রোহী, এরা ভারতীয় দোসর। এখন বলবেন আমি ইন্টারভিউ করতে চাই, ডিজিএফআই সেনাবাহিনীর অন্তর্ভুক্ত নয়। এটা 3 বাহিনীর একটা সংস্থা যা সরাসরি প্রধানমন্ত্রীর আন্ডারে এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নয়। সুতরাং ডিজিএফআই অপকর্মের জন্য ডিজিএফআই দায়ী। সেনাবাহিনী থেকেই যায়, সেনাবাহিনী থেকেই ফেরত আসে। এবং এই মুহূর্তে যদি আমরা সবসময় জানি যে ডিজিএফআই প্রধান রিপোর্ট করে সরাসরি প্রধানমন্ত্রীকে, তারা সেনাপ্রধানকে করেন না। কিন্তু বর্তমান ডিজিএফআই প্রধান আমার মনে হয় না, আমার মনে হয় উনি ওয়াকারের কথার বাইরে কোথাও যান না। আপনি মনের উপর আপনি তো অনুমান করে এমন কথা বলা উচিত নয়। না, নুরুকে 1996 সালে সেনাপ্রধান, তৎকালীন সেনাপ্রধান জেনারেল নাসিম অভ্যর্থনার চেষ্টা করেছিলেন ডিজিএফআই রিপোর্ট করে ওনার বিরুদ্ধে, এবং তারপরে ওনাকে বরখাস্ত করা হয়, পরবর্তীতে ওনাকে অংশ দেওয়া হয়। এটা 2025 সাল। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু ডিজিএফআই সবসময় কিন্তু প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে এবং সেনাপ্রধানের কোনো নিয়ন্ত্রণ নেই। তারা সেনাপ্রধানের কথা রেকর্ড করে। সুতরাং আপনি ডিজিএফআই, এনএসআই, র্যাব এগুলো অপকর্মের জন্য দয়া করে সেনাবাহিনীকে আপনি বদনাম করবেন না। আপনি সেনাবাহিনীর কিছু বিপদগামী অফিসার বলেন, কোনো সমস্যা নেই। এবং আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তারা এখন পলাতক আছে। তারা কোথায় পলাতক আছে? ক্যান্টনমেন্টে? এটা আমি বলতে পারবো না, আমি অনুমান করে কথা বলি না। কারণ হাসিনা মামলা করেছে, ও আমার আগে মামলা করেছে। 650 খুনিকে বের করে দিয়েছেন, এখনো খুনিদেরকে ক্যান্টনমেন্টের ভেতরে রেখেছেন। আফ্রিদিকে নিয়ে পোস্ট 10 মিনিট আগে পোস্ট করার পরে 10 মিনিট পরে তারা অনুমোদন দেন, ঠিক আছে ওকে এখন গ্রেফতার দেখানো হোক। এই হচ্ছে অবস্থা। গতকালকে একজন মাদক সম্রাজ্ঞী, তাকে স্বপ্না আক্তার, তাকে সেনাবাহিনী নানানভাবে বাঁচানোর চেষ্টা করেছে। জিয়াকে এখন পর্যন্ত আমরা ফিরে পাই নাই। ডিজিএফআই থেকে ফোন করে একজন আলেম, যিনি কিনা এই আলেমদেরকে ছাড়ানোর জন্য মামলাগুলোতে কাজ করছেন, নুরুল ইসলাম, তাকে হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে তার শ্বশুর বাড়ি থেকে খোঁজ নেওয়া হচ্ছে, তার প্রপার্টি কি, সে কোথেকে টাকা পয়সা পায় আলেমদেরকে এই করার জন্য, এই খোঁজ নেওয়া হচ্ছে। দিস ইজ সেনাবাহিনী। আমি বুঝতে পেরেছি যা করছে ডিজিএফআই, যদি করে থাকে কিছু সবই অপকর্ম, কিন্তু এগুলো সেনাপ্রধানের নির্দেশে করছে, এটা আপনার অনুমান করে বলা উচিত নয়। তাহলে যেই সব খুনিরা পিলখানা থেকে শুরু করে এই মেজর জিয়াকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি, এই পরিস্থিতির কারণ একটাই, সেটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড। সেই ঘটনার কারণেই মেজর জিয়ার পিছনে মেজর সোবাইল। বিতর্কে না যাই, তবে আমি মনে করি যে এখন যেহেতু আপনি ফোরামটা বেসিক্যালি দেশপ্রেমিক জিয়ার জন্য, ওটাতে আমরা ফোকাস করি। তবে আমি আবার অনুরোধ করবো, আপনি ঢালাওভাবে সেনাবাহিনীকে, আমি জানি না কারণ হাতিন হয়তো আমার সাথে ঢালাওভাবে সেনাবাহিনীকে গালি দিলেন আমার গায়ে লাগে, হাতিনের গায়ে লাগে, আমাদের মধ্যে যারা আছে আমাদের গায়ে লাগে। আমি চাই আপনাদের খারাপ লাগুক, আমি চাই সেনাবাহিনীর খুব খারাপ লাগুক আমাদের কথায়, তারপরেও তারা ফিরে আসুক এই দেশের যে। হ্যাঁ ঠিক আছে, আপনি ওটা দোয়া করেন, কিন্তু অনুমান করে 1 2 জন বা 5 10 জনের জন্য, যেটা শতকরা 1 হবে না পূর্ণ সেনাবাহিনীর, এটার জন্য আপনি আমার মনে হয় বলা ঠিক হবে না। জি সরি, আমি অনেক সময় বেশি নিয়ে নিয়েছি, ধন্যবাদ। আমি অনুষ্ঠানের শুরুতেও যেটা বলেছি, আমাদের বেশিরভাগ সেনাবাহিনী দেশপ্রেমিক, কিন্তু যদি আমি এটাকে আরেকটু সুন্দর করে বলি যে এই মুহূর্তে সেনাবাহিনীর নেতৃত্বে যারা আছে এরা সবাই হচ্ছে দেশ বিরোধী খুনি। এভাবে বললে সমস্যা নাই তো? না, আমি এটাও আপনার সাথে পুরোপুরি একমত। আপনি দেখেন এই যে জনতার মঞ্চ করেছে, আপনার যে গত 3 ইলেকশন করেছে যারা ডিসিএসপি, তাদের বিরুদ্ধে আপনারা কেউ লাগছেন না, আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে কেন লাগেন বলেন?
কারণ এত ডিসিএসপি যত করেছে এই গত কয়েক মাসে ডিসিএসপি দের অনেকের বদলি হয়েছে, চাকরিচ্যুতি হয়েছে, পলাতক হয়েছে, কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের এক জিয়ার উপর দিয়ে সবকিছু দায় সেরে দিয়েছে ক্যান্টনমেন্ট। এই আলোচনায় গেলে আবার অনেক অনেক কিছু আমার সময় 5 ডিগ্রি তারা তো সবাই তো অবসরে পাঠানো ডেকে নিয়ে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের ক্যান্টনমেন্টের ভিতরে ডাকায় নিয়ে এরে আটক করা যাবে না, এটা আমরা দেখছি। এটা আইন না। সেনাবাহিনী পৃথিবীতে ফেরেশতা হয়ে আসে না, মানুষ হয়ে এসেছে, তাদের পাপ থাকবে। কথা হচ্ছে না, সেনাবাহিনীর বিচার হয়নি স্যার কোনটাই। আরে যারা অপরাধ করেছে তারা পুরো সেনাবাহিনী শতকরা 1 ভাগও না, তারা শতকরা 1 ভাগ যদি অপরাধ করে আপনার জন্য 99 সেনাবাহিনীকে সেনাবাহিনী বলতে পারেন না। ইন্ডিয়াকে আর কি দিবে? কি দিতে চান? পুরো দেশ ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে সেনাবাহিনী। এটা আমি আপনার সাথে তর্ক করে আমি ডিবেট করতে চাই না, এটা নিয়ে আপনার সাথে আমি অনেক আপনার কাউন্টার লজিক দিতে পারি। আলোচনাটা স্যার অন্যদিকে চলে যাবে। আমরা হ্যাঁ, এই জন্য আমি যাচ্ছি না, কিন্তু আপনার এই কথার সাথে আমি একমত নই। সেনাবাহিনী যে কি করে দিয়েছে এটা একমত নই। কর্নেল হাসিনুর জি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। আজকে এমন কিছু নিয়ে আসলাম, আমি কি বলবো এটা নিয়ে। আমি আসলে ইলিয়াস ভাই, আমি গিয়েছিলাম জিয়ার ওয়াইফকে, ভাবিকে নিয়ে আসলাম মামলা করার জন্য। যে মামলা করেন ভাবি, জিয়া অবশ্যই মারা গেছে, আমি প্রস্তুত। হঠাৎ করে ভাবি খ্রিস্টান দিলেন, আমার সন্দেহ হলো আবার ডিজে ভাই সমস্যা করলো কিনা। আপনার কাছে অশেষ রহমত, জিয়া বেঁচে আছে। আমি বিশ্বাস করিনি প্রথমে, অনেকদিন বিশ্বাস করিনি, তারপরে কথা বললাম, নিশ্চিত হলাম বেঁচে আছে। আমার খুব কষ্ট লাগে, আমাদের দেশটা জঙ্গি বানানো হয়েছে, কেউ প্রতিবাদ করে না। এই জন্য দায়ী সম্পূর্ণ ডিজে ভাই এবং এনএসআই। এরা পরিকল্পিতভাবে দেশটাকে জঙ্গি বানাইছে এবং আমাদের কিছু ধর্মীয় নেতা দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদের উচিত এখন আপিল করা, কি নিষিদ্ধ কাজ তারা করলো, আপিলও। এবং এই যে জিয়ার থেকে আমি অনেক জানার চেষ্টা করছি। আমি আর ব্রিগেডিয়ার হাসান নাসির দুজন গিয়েছিলাম আইন উপদেষ্টার কাছে, বিষয়টা বুঝাই বললাম। উনি ফাইনালি রাজি হয়েছেন। আমি বললাম যে একটা আমরা কমিশন করি, যতগুলি জঙ্গি নাটক হয়েছে কমিশন করি, জিয়ার সাথে যত অপরাধ হয়েছে সবগুলো একটা কমিশন করে আমরা রিভিউ করি, ঘটনাগুলি কি, কিসের ভিত্তিতে এই মামলাগুলি রায় হয়েছে জানা দরকার, দেশের জানা দরকার, জনগণের জানা দরকার। আমরা কি আসলে জঙ্গি? এবং আমার অসহায় হইয়া আসিফ নজরুল ভাই বললেন যে আমি তো পারতেছি না, মানে কিছু করতে পারতেছি না। আমি জিয়া আবেদন করছিল 401 ধারায়, ওইটা গ্রহণযোগ্য না, ওইটা হবে না জিয়ার জন্য। কারণ জঙ্গি মামলা ওয়েস্টের আপত্তি আছে, এমনি হবে না, আইনের মাধ্যমে নিষ্পত্তি হবে। অর্থাৎ জিয়াকে আসতে হবে, আপনার জেলে যাবে, তারপরে মামলা রিভিউ হবে, এর আগে হবে না। তারপরে ওনাকে আমি যখন অনুরোধ করলাম যেটা কিছু করেন, উনি রাজি হয়েছেন, একটা কমিশন করবেন, আমাদেরকে নাম দিতে বলা হয়েছে। আমরা চেষ্টা করতেছি ভালো বিজ্ঞ লোক, যাদের মধ্যে আবার মনে করেন যদি অন্যরকম সিলালা লোক যায় তো সমস্যা, জ্ঞানী লোক, ভালো বুঝে আইন কানুন, তাদেরকে নিতে হবে। আমার কথা হলো, আমি কেন আমার বাচ্চা কাচ্চা এই জঙ্গি দেশ হিসেবে থাকবো? আমি তো জঙ্গি না, আমার বাচ্চা তো জঙ্গি না, এই জঙ্গি ট্যাগ থাকবে কেন? আমাদের রিভিউ করে দেখি আসলে আমি কতটুকু জঙ্গি। পাকিস্তান আমলে কি আমাদের ধর্মীয় নেতারা যাত্রা দেখলে পটকা ফুটাইতো না? ফুটাইতো। আমি রাষ্ট্র যখন বলে, নিজে স্বীকার করে হ্যাঁ আমি জঙ্গি আছে, তাইলে তো বিপদ। এখন একটা ইস্যু, বড় ইস্যু দাঁড়ায় জেএমবি, জেএমবির ইস্যুটা কার প্রেসক্রিপশনে হয়েছে? আচ্ছা ভাই, আপনার ইয়েটা হেডফোনের স্পিকারটা আপনি ইয়ে করেন, স্পিকার সরি, যে ইনপুটটা আপনি মুখের সামনে আনেন একটু। আপনার হেডফোনের এটা কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, জি জি জি। আমার কথা হলো ভাই, আমার দেশ তো জঙ্গি না, আমরা শান্তিপ্রিয় দেশ, 12 মাসে 13 পূজা করি, আনন্দ ফুর্তিতে থাকি। আমরা চরম ভীতু জাতি, সাহসিকতা জাতি বললে এই একটা আগস্ট বিপ্লব, আর কোনো সাহস নাই, সব পিছনে। আমরা ছাত্ররা ঘুরে দাঁড়াইছি, আমাদেরকে শিখাইছে এইটা সাহসের অবস্থা। এখন কথা হলো ভাই, আইনের মাধ্যমে এটা হবে না, এটা একটা কমিশনের মাধ্যমে হইতে হবে। সরকার আন্তরিক, আমাদের একটু আগায় দিতে। উনি আমাকে বলছে, গত গুমের ব্যাপারে গেছিলাম সেদিনকে, আমার সাথে আবারও কথা হয়েছে ওনার সাথে, আপনি একটু আসেন। তা আমি যাবো ইনশাল্লাহ, হাসান স্যারকে নিয়ে আবার যে প্রপোজাল দিব যে আপনারা একটা কমিশন করে এটাকে রিভিউ করেন। এই মানে হাসিনা কিরকম ফেসিস্ট ছিল জনগণের আরেকটা অধ্যায় জানতে হবে। আমরা গুম খুন জানি, জঙ্গি নাটকের যে একটা ফেসিস্ট কার্যক্রম ছিল জনগণ জানে না, জানলে বুঝবে নিরীহ জনগণকে সে কিভাবে মারছে। আর এই জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে। এই জঙ্গি ট্যাগ মানে হলো গিয়ে এমন ট্যাগ, ওই ফ্যামিলি কোনো লোক কোনোদিন কোনো জায়গায় দাঁড়াতে পারবে না, ভিসা পাবে না, ভালো একটা চাকরি পাবে না, এটা জাতির সমস্যা। এবং হাসিনাকে চিনার একটা স্কোপ। আমি মনে করি ভাই, আপনি সেনাবাহিনীকে ইয়া বলছেন, আসলে না, সেনাবাহিনীর 0.1% হতো লোক, সব মিলে হয়তো 200 অফিসার 300 অফিসার। সৈনিকরা তো এখনো আছে, মনে করেন আমাদের লেফটেন্যান্ট কর্নেল বিলো, ওই মেজর সাদেককে ধরে হবে না, যারা সুবিধাভোগী আওয়ামী লীগের লোক, এদেরকে সবাইকে বের করে দেওয়া উচিত। এখন যারা ওয়াকারিটা করতেছে না বলে বিতর্কের মধ্যে পড়তেছে। এখন দেখেন গুমের একটা অধ্যাদেশ বাইরে হয়েছে, বিশাল অধ্যাদেশ, আরো নরম হইতে পারতো, সহজ হইতে পারতো। এই মোড়ামুড়ি করার জন্য সেনাবাহিনী বিচার করতে কঠিন হয়ে দাঁড়াইছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি জিয়ার জিনিসটা আসলে এটা মানে আমাদেরই অফিসার করছে, আমি অন্য কারো দোষ দিব না। আদমি স্যার রাগ করতে পারেন, স্যার মামুন খালেদ এই কাজটা করছে, লেফটেন্যান্ট মামুন খালেদ,
সে ব্যক্তিগত ডিজি থাকার সময় এই কাজগুলি সে করছেন। আমাদের গোয়েন্দারাই তো আমাদেরকে ক্ষতি করছে। তো হয়তো একটু কঠোর হয়ে যাচ্ছে, পুরা সেনাবাহিনী না, ওই 0.1% সেনাবাহিনীর লোক। এই লোকগুলি হাসিনাকে মানে উপরে উঠাইতে দেয়া দেশটাকে জঙ্গি না কি হচ্ছে কোনো কেয়ার করে নাই। এই যে মনে করেন সেনাবাহিনী থেকে খালেদাকে বের করে দিয়েছে, এটা কি সিভিল পুলিশ করছে স্যার? পুলিশ তো করে নাই, সেনাবাহিনী করছে, মামুন খালেদ করছে। আমাদের ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে আমি মনে করি। একটা সেনাবাহিনীর ভিতরে মানে রেসিডেন্ট হিসেবে মামুন খালেদ ছিল, অনেক লোক ছিল, এর একটা মব করা, তাহলে সেনাবাহিনী সোজাই দিত। সেনা প্রধানের দায়িত্ব এই জিয়া সমস্যা সমাধান করা। উনি নিজে যে হেঁটে দিয়ে বলবেন প্রধান উপদেষ্টাকে স্যার ঠিক করেন, একটা কমিশন করেন, এই সমস্যা সমাধান করেন। উনি তো ছিলেন ভালো পদে, কেন উনি উদ্যোগ নেন নাই? আর্মি স্যার তো বাইন করতে পারেন। 4 তারিখ পর্যন্ত আর্মি স্যার গুম ছিলেন আয়নাগরে, সেনাপ্রধান জানতেন না? একদম পরিষ্কার জায়গা, না জানা কোনো কারণ নাই। যারা জানে এবং যারা বিশ্বাস করে আসে এবং কোনো কার্যকরী ভূমিকা নেন নাই, সবাই অপরাধী গুমের ধারা মোতাবেক। তারপর দেখেন এই আয়নাঘরে এগুলি ভাঙা হয়েছে, এখন পরিষ্কার করে দিয়ে দিয়েছে 10 বছর দণ্ড। আমি মনে করি সেনাপ্রধানের নৈতিক দায়িত্ব জিয়ার কেসটাকে নিয়ে দিতে পারেন। আপনি যদি সাহায্য থাকেন, আমরা তো চেষ্টা করতেছি, আপনি যদি বলেন, সেনাপ্রধান যদি বলে, আর একটা শক্তিশালী হবে। সরকার বাধ্য হবে একটা কমিশন করতে এবং রিভিউ করতে। দেশের সম্মানের জন্য আমি মনে করি, এই দেশটা জঙ্গি দেশ না, দেশের সম্মানের জন্য সবগুলি রিভিউ করবো। জঙ্গি নাটক এই জিয়া যতগুলি মামলা সবগুলি দেখেন, কোথাও জিয়া এর মধ্যে জড়িত ছিল না। হ্যাঁ, জিয়া প্রচন্ড খেপছে, কারণ খেপার কারণ আছে। যেভাবে আমাদের বিডিআর অফিসারদের মারছেন, এই সেনাবাহিনী কোনো কথা বলে নাই, দোষ তো সব সেনাবাহিনীর। আমি তো পুলিশকে বলতে পারি না। মইনুল আহমেদ দাঁড়ায় ছিলেন, উনি ভিতরে ঢুকেন নাই। আমি তো সারা জীবন শিখছি কাউন্টার অ্যাটাক হবে অতি দ্রুততম সময়। মইনুল আহমেদ কোনো কাজ করেন নাই। এই মামুন খালেদ গেটে দাঁড়ানো ছিল, কোনো কাজ করেন নাই। একমাত্র কালপিট তারে মামুন খালেদকে উনি পিএমজি করে উনি আটকে রাখুক না, তাও তো করেন নাই। পিএমজি করছে হাসান নাসিরে। আমরা কেন আমরা তো সুযোগ করে দিচ্ছি, সেনাবাহিনী সুযোগ করে দিচ্ছে আমাদের ইলিয়াস ভাইকে বলার জন্য যে সেনাবাহিনী খারাপ। আসলে আমাদের উচিত সত্যকে সত্য বলা, যারা অন্যায় করছে চিহ্নিত করে আমরা আইনের আওতায় নিয়ে আসা। এটা করা না দিলে বদনামটা হচ্ছে। সব জায়গায় একই কথা, 111 আসতেছে, আস্থা সংকট। দোষকার? দোষটা একজনের দিয়ে, তাকে সেনাপ্রধান। আমি জানি সে এরকম না, বাট পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, তাকে দুই একটা ভালো কথা বলতে হবে। আইনের বাইরেও আইন আছে, সেনাপ্রধানের দায়িত্ব না, বাট তারপরও দায়িত্ব। সে তো জানে যে কতটুকু খারাপ, কতটা ভালো মন্দ, সেই চেষ্টা করা উচিত। আর এই মামুন খালেদকে আটকান, অ্যারেস্ট করেন। অবশ্যই আবার অ্যারেস্ট করলে হবে না, গুম আইসিটি এর দিকে হবে না, ওই সিভিল কোডের মতো করতে হবে আর কি। কিছু লাগাইতে হবে না, সামনে চেহারা দেখলে বলে দিবি সব। তারা সে সকল অপকর্ম হতে হলে মামুন খালেদ। এই লোকটার জন্য দেশের সমস্যা। মোল্লা আকবর, জেনারেল, মামুন খালেদ আর এমনা আকবর আর বাকি যারা ছিল, যারা চলে গেছে, ভেঙে গেছে, দোষ তো দিবে না স্যার। আপনি বলার পরে 5 জন ডিজে ভাই পলাই গেছে, কেমনে? এটা কোনো তো মাপ হইতে পারে না। আপনাকে যে কারণে গুম করছে, এর প্রতি কেটে যে চাকরিচ্যুত বা অবসর কখনো হইতে পারে না। যেইভাবে লেফটেন্যান্ট মজিব চলে গেল, দায়কার তাই সেনাবাহিনীর সিকিউরিটি ইউনিটের। এই যে মনে করেন মেজর সাদেক এই অপকর্ম করলো, সেনাবাহিনী দায় না স্যার? সেনাপ্রধান দোষ আসবে না? তার সিকিউরিটি ইউনিটের প্রধান আসবে না? ব্রিগেডিয়ার শামস কোনো অ্যাকশন নেন নাই উনি। একটা লেফটেন্যান্ট মেয়ে একই কাজ, সেনাপ্রধান দায় এড়াবে কেমনে? একজন ব্রিগেডিয়ার জেনারেল স্টেশন কমান্ডার দায় এড়াবে কিভাবে? উনি তো ওদের কোনো অ্যাকশন নেন নাই। উনি অ্যাকশন নিতেন তাহলে আমরা মনে করতাম সেনাবাহিনী কাজ করতেছে। সেনাপ্রধান কোনো অ্যাকশন নিচ্ছেন না, তার জন্য আজকে বদনাম। আপনার যেমন আর্মি স্যার গায়ে লাগতেছে, আমার গায়ে লাগতেছে। এক সেনাপ্রধান কাজ করতে পারে না বলে আমরা কেন দায় নিব? এক ব্রিগেডিয়ার শামসের জন্য কেন সেনাবাহিনী দায় নিবে? আমাদের একটা কমিটি করা হয়েছে ক্ষতিগ্রস্তের জন্য, সেনাপ্রধান এগ্রি করে না, সেনাপ্রধান অন্য অফিসারকে বলছে না দেওয়ার জন্য কমিটির। এটা তো মানা যায় না। আমি যতই রাখতে হোক আর্মি স্যারের প্রতি, আর্মি স্যার কিছু বললে আমি মানবো না, এটা হইতে পারে না। যখন সেনাপ্রধান যেন হাফিজের কথা শুনে না, তাহলে সেনাপ্রধানের কথা শোনার কায়দা নাই, তাকে সম্মান দেখানোর কোনো কায়দা নাই। আমি মনে করি সেনাবাহিনীর প্রধানের অনেক কিছু করার আছে, অনেক করার আছে। উনি চাইলেই পারেন যে সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরে আনতে। যারা দুষ্ট লোক তাদেরকে হ্যান্ডকাপ লাগান। আমার প্রতি জুলুম করা হয়েছে, তাদের প্রতি আরামাস কত কোনো অবকাশ নাই। এই যে আমরা জানি সে নিরীহ, হইতেই পারে বিপ্লবী, হইতেই পারে। আপনি এত লোক মানলেন, কোনো কথা বলেন নাই। মা বোন রেপ হয়েছে, আপনার কোনো কথা বলেন নাই, আপনার গায়েও লাগে না। এত চামড়া মোটা হয়ে গেছে আপনার জেনারেলদের। বাকি যারা জেনারেল আছেন সবাই দায়ী। কতটা অনৈতিক হলে আপনার আয়নাঘরের স্বার্থ দেখতেন, ভাঙছে। কেন ভাঙছে? আরমান ভাইয়েরটা ওই লাগাই দিছে। এই যে এতটা নিয়ে আর্মিতে থাকলে তো আমাদের ডিএনএ, এই খারাপ ডিএনএ আর্মি ক্ষতিকর। একদম শুদ্ধ অভিযান করতে কঠোর হবে। না পারেন, দায়িত্ব তো সেনাবাহিনী গাড়ি চাপবে না। এখন এত কিছু হইতেছে, আমি মনে করি সেনাপ্রধান কঠোর হবেন। ওনার সরলতার সুযোগ নিয়ে এই দুষ্ট অফিসার গুলি সেনাবাহিনী ভাবমূর্তি নষ্ট করতেছেন। মানে ইলিয়াস ভাইয়ের মতো সেনাবাহিনী দোষ দিচ্ছেনই। আমি মনে করি এখন উচিত আমাদের এই ইয়েকে নিয়ে আসা, জিয়াকে ফেরত নিয়ে আসা এবং পরিষ্কার হোক কি হয়েছে আসলে, যে জানুক।
আসলে কি ওই বসিরা হুজুরের নাম বলা হয় জসিমউদ্দিন ভাই, উনি কি আসলে জঙ্গি? উনি বলতে রোহিঙ্গাদের সাহায্য করার জন্য চলেন আমরা জিহাদ করি। বলতেই পারে ইসলামের অংশ, মুসলমানের পাশে মুসলমান থাকবে, থাকলে কি জঙ্গি হয়ে গেল? আমি বললাম না। চোখের সামনে দেখতেছি ভারতীয়রা আমাদের মুসলমান মারতেছে, আমরা তাদের জঙ্গি বলি না। আমাদের এই বার্মিজ মায়ানমারের মগ সম্প্রদায়ের লোকরা আমাদের মুসলমানদের কিভাবে অত্যাচার করছে, তাদেরকে আমরা জঙ্গি বলি না। ইহুদিরা মুসলমান মারতেছে, আমরা তাদের জঙ্গি বলি না। আর আমরা একটা দুইটা কথা বললাম, আমরা জঙ্গি হয়ে গেলাম। এটা রিভিউ করা উচিত, পরিষ্কারভাবে দেখা উচিত আমরা জঙ্গি, মুসলমান জঙ্গি না, আমার ধর্ম জঙ্গি বলে না। আর এই শোর্ট ভাই, একটা কোর্সে শোর্ট মানে অনেক কিছু, কম জঙ্গি হইতে পারে না, এটা প্রমাণ করে বেরিয়ে যাবে। এবং এই চক্র চাচ্ছে না জিয়া সামনে আসুক, জিয়া জঙ্গি থাকুক, সব দোষ জিয়ার গাড়ি চাপাই দিলে জিনিসটা হালাল হয়ে যাবে। এইটা মিথ্যাচার বলি। আমি মনে করি এটাকে সরকারের উচিত নির্দায়িত্বে আসা, নির্দায়িত্বে দায়িত্ব নিয়ে কারো উচিত। সব প্রধান দায়িত্ব একজনও থাকে যদি, সেটা সেনাপ্রধান, উনিই পারেন এটা করতে, সমস্যাটা সমাধান। আর ওই আমাদের মামুন খালেদ এখন বাংলাদেশে আছে, তাহলে ধরে আইনের হাতে নিয়ে আসুক, সব সমস্যা সমাধান হবে আমি মনে করি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। জি জি, ধন্যবাদ। আমরা যেহেতু এই জঙ্গি নিয়ে কথা হলো, এই জঙ্গি নাটক সাজিয়েই আসলে মেজর জিয়াকে এই পরিণতি ভোগ করানো হয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা মানে বর্তমান অবস্থাটা কি সেটা জানার জন্য ছোট করে 1-2 মিনিট একটু কথা বলবো জনাব আব্দুল্লাহ ইবনে নুরুল ইসলাম ভাইয়ের সাথে। নুরুল ভাই, আপনি এই যে আলেমদের মুক্তির ব্যাপারে অনেক কাজ করেছেন, এখনো সব শেষ ফারাবির তো আপনার যে তৎপরতা ছিল সেটা লক্ষণীয়। আমরা সেটা একটু শুনবো যে আপনি এই কাজ করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা। আপনি আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এই বন্দি মুক্তির জন্য বরাবরই খুব বাধার সম্মুখীন হচ্ছি, এবং সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হচ্ছি ডিজে হয়ে থেকে সরাসরি আমি বাধার সম্মুখীন হয়েছি। ওনারা আমাকে ডেকেছিল, ডেকে নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি যে এদের জন্য কাজ করি ওরা কারা। আমি বললাম যে এরা তো, আমি যাচাই বাছাই করে যারা আইন আমাদের জানা মতে একদম নিরপরাধ, অন্যায়ভাবে গুম করে তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমি তাদের পক্ষে কাজ করি। এবং আগে ছিল না, 5ই আগস্টের এই সুযোগ ছিল না, এখন সুযোগ হয়েছে যে তাদের এই মামলাগুলি যাচাই বাছাই করার, পুনরায় জাজমেন্ট করে দেখার। যারা নিরপরাধ শুধু তাদেরকেই আপনারা ছাড়েন, আর যারা অপরাধ করছে এই দেশের চোখে, যারা বোমাবাজি করছে তাদের পক্ষে আমরা কোনো কথা বলবো না। কিন্তু যাদেরকে অন্যায়ভাবে শুধু দাড়ি টুপি রাখার জন্য, শুধু আলেম হওয়ার জন্য, দায়ী হওয়ার জন্য যাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে কিভাবে বের করা যায় সেই চেষ্টা আমি করেছি। তো এই জন্য ডিজিএফআই আমাকে বারবার বলতেছে যে আপনি তো একজন ব্যক্তি, আপনি একজন ব্যক্তি হয়ে আরেক ব্যক্তির জন্য কিভাবে আপনি কাজ করবেন, এই কাজ করাটা আপনার পক্ষে ঠিক হচ্ছে না, আপনি একটা দলে যোগ দেন। আমি বললাম ভাই, আমি একজন মানুষ, আমি একজন মানুষ হিসাবে আমার বিবেক কাজ করে যে একটা লোককে অন্যায়ভাবে জেলের ভিতরে আটকে রাখবে বিনা অপরাধে। এই মানবিকতা থেকে আমি শুধু একজন মুসলমান, একজন মানুষ হিসাবে আমার দায়িত্ব হলো কেউ যখন কোনো অপরাধ করে সে অপরাধ যেমন শাস্তি পাবে, আর বিনা অপরাধে কেউ যদি জেলের ভিতরে বন্দী থাকে ইসলামে তাকে বের করা ফরজ, ব্যক্তিগতভাবে ফরজ, এবং মানবিকতার দিক থেকেও নৈতিক দায়িত্ব করতেছি না। ওনারা আমাকে বারবার বিভিন্নভাবে বাধা দিয়েছে এবং আমাকে হুমকি দামকি বিভিন্নভাবে দিয়েছে। তো অনেকবারই বারবার হুমকি দিয়েছে আমাকে, এবং বর্তমানেও তারা সরাসরি হুমকি দিচ্ছে না, কিন্তু আমি যেখানে যাই, আমি কোথায় যাই, কি করি, এবং আমার গ্রামের ভিতরে, আমি শহরে যেখানে যেখানে যাই, সেখানে ওনাদের প্রতিনিধি আমার পিছনে তারা লাগিয়ে রাখছে, এবং আমার সাথে যারা চলাফেরা করে তাদের পিছনে ওরা লাগিয়ে রাখছে। কিন্তু আমার ওনার ব্যাপারে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, কারণ উনি আলেমদের মুক্তির ব্যাপারে কাজ করেন, উনি তার মানে উনি হচ্ছে জঙ্গি এবং উনি দেশ বিরোধী, এটাই বোঝানোর একটা চেষ্টা চলছে। নুরুল ইসলাম ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের অনেক লোক আছে, তো সবাই অল্প অল্প করে কথা বললে আমার মনে হয় সবাই করতে পারবে। সামি ভাই বোধহয় চলে গিয়েছে। সাকিব আলী স্যার, আপনার মূল্যবান বক্তব্য শুনি। আপনি আমি চলে যাই। আছেন? ওকে, সামি ভাই, আপনারা দিয়ে শুরু করি। ধরেন আপনার এইখানে যে আলোচনা হচ্ছে, এই আলোচনার মাঝখানে যদি আমি আপনাকে কোশ্চেন করি যে পিলখানার হত্যাকাণ্ড, তনু হত্যার সাথে আমি যতটুকু জানি সরাসরি সেনাবাহিনীর একজন খুব উচ্চপদস্থ একজন কর্মকর্তা, তার পরিবার জড়িত। এরপরে আরো যা যা হয়েছে, এই সেনাবাহিনীর এই যে এখানে যারা আছেন, হাসিনুর ভাই সহ যারা যারা গুম ছিলেন, সেই গুমের সাথে জড়িত। তারপরে প্রতিটি ঘটনাতে যদি আমরা দেখি যে একজন বলছিলেন এখানে যে ডিসিএসপিদের কথা, ডিসিএসপিদের বিচার, অনেকের বিচার হয়েছে, চিকিৎসকের অনেকের বিচার, পুলিশের অনেকের বিচার হয়েছে, অনেক মানুষের বিচার হয়েছে, কিন্তু একমাত্র সেনাবাহিনীর এই বিচারগুলো করা যাচ্ছে না। তারা খুনিদেরকে ছাড়বে না, তাদের মতো করে তদন্ত করবে। মানে এই যে জিনিসগুলো হচ্ছে, এটাতে কি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কিনা?
জি, আসসালামু আলাইকুম এবং সবাইকে। সামিম ভাই আমাদের মূল আলোচনা যেটা যে মেজর জিয়াউল হক তার বিষয়টাও বলবেন যে তাকেও জি, এখন পর্যন্ত এই যে মুক্তিটা দেওয়া হয়নি, এখানে অন্তরায় কারা? জি। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। তো আমি আসলে আজকে এখানে আসার অন্যতম কারণ হচ্ছে আমাকে মেজর সৈয়দ জিয়াউল হক ভাই উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন একটু যেন আমি এখানে আসি এবং ওনার যে কনসার্নটা আছে কনসার্নটা নিয়ে একটু আলাপ করি। ওনার সাথে আমার পরিচয় ঘটে বেশ কয়েক মাস আগে। উনি একটি বিশেষ মাধ্যমে আমাকে অ্যাপ্রোচ করেন যে উনি সাক্ষাৎকার প্রদান করতে আগ্রহী এবং স্বাভাবিকভাবেই একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমি বেশ কৌতূহল বোধ করি ওনার বিষয়ে নিয়ে কাজ করতে। তো তখন থেকে আমার সাথে ওনার পরিচয় শুরু হয়। তো ওনাকে তো আসলে ওনাকে নিয়ে অনেক মিথ চালু ছিল বিগত সরকারের সময়। তাকে বিভিন্নভাবে পোর্ট্রে করা হয়েছে, যার সত্যতা সবসময় একটা ধোঁয়াশের একটা ধোঁয়াশা অবস্থা ছিল, কখনোই এটা পরিষ্কার ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে আমরা জানতে পারি যে তাকে অনেক কিছুতেই এমন ভাবে পোর্ট্রে করা হয়েছে যেন তিনি সবকিছুর নাটের গুরু ছিলেন। এই সকল বিষয় আসলে পুনরায় তদন্ত হওয়া অত্যন্ত জরুরি এবং এটা পরিষ্কার করা খুব দরকার যে ওনার আদৌ এসবের সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল কি ছিল না, এবং সেটা করার জন্য ওনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। উনি যেন অ্যাটলিস্ট সামনে এসে লিগালি ওনার নিজের অবস্থানটা ব্যক্ত করতে পারেন একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা যাকে বেশ তার যেভাবে তাকে বরখাস্ত করা হয়েছে বিষয়গুলো বেশ কোশ্চেনেবল। এগুলো যেন অ্যাটলিস্ট পরিষ্কার করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয় যেন উনি তার নিজের অবস্থানটা তুলে ধরতে পারেন, নিজেকে আত্মপক্ষ সমর্থন করতে পারেন। আমার মনে হয় এই দায়িত্বটা দেশের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, তাদের এগিয়ে আসা উচিত। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষের এখানেও কিছু ভূমিকা যদি রাখা সম্ভব হয় সেটা অবশ্যই উড বি ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড, কারণ ওনাদের অফিসার যেহেতু, এবং হি ওয়াজ এ ভেরি ব্রাইট অফিসার, তার কোর্সের ফার্স্ট অফিসার ছিলেন তিনি, সিলেট ক্যাডেট কলেজের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন। তো ওনাকে প্ল্যাটফর্ম দেয়া অথবা ওনার মতামতটা যেন উনি জানাতে পারেন সেই সুযোগটা আমার মনে হয় ওনাদের করে দেওয়া উচিত, এবং এটা করে দিলে হয়তো অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। সুতরাং আমি এখানে আসলে কেন এটা করা হচ্ছে না অথবা কেন এটা করা যাবে না সেটা আমার কাছে আমার ঠিক বোধগম্য হচ্ছে না। আর এখানে আসলে কোঅর্ডিনেশন প্রয়োজন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, আইন মন্ত্রণালয় থেকে, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে, সকলে কোঅর্ডিনেশনের ফলে হয়তো উনি একটা প্রতিকার পেতে পারেন যেন উনি অ্যাটলিস্ট সামনে আসতে পারেন, ওনার মতামতগুলো, ওনার বক্তব্যগুলো তুলে ধরতে পারেন। আপনার কি মনে হয় যে এটা সেনাবাহিনী এটার অন্তরায়? আমার মনে হয় না বাংলাদেশ সেনাবাহিনী এখানে একটা অন্তরায়, কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এখানে বেশ কয়েকটা মন্ত্রণালয় ইনভলভড আছে। এখানে আইন মন্ত্রণালয়ের কাছে উনি সাবমিট করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সাবমিট করেছেন, এবং সেনাবাহিনীর যে ওনার বিষয়টা নিয়ে যখন উনি আমাকে অ্যাপ্রোচ করেন তখন আমি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সাথে নিজের থেকেই রিচ আউট করি এবং তাদেরকে আমি বিষয়টা জানাই, এবং তাদের পক্ষ থেকে আমি কখনোই কোনো রকমের নেগেটিভ কোনো কিছু আমি শুনিনি। দে আর কোয়াইট পজিটিভ যে হি ইজ আওয়ার অফিসার এন্ড হি হ্যাজ বিন ভিক্টিমাইজড, সাম অফ আস উই নো অ্যাবাউট ইট, বাট এই বিষয়গুলো আসলে প্রপার চ্যানেলে আসা উচিত। আমার মনে হয় প্রপার চ্যানেলের জন্য সাবমিট করেছেন, ওনার লয়ারও বেশ কিছু দরখাস্ত সাবমিট করেছেন, এবং ওই দরখাস্তগুলোর উত্তর যদি অ্যাটলিস্ট কোনো পজিটিভ আউটকাম হয় অথবা হতো তাহলে ওনার জন্য একটা ভালো ক্ষেত্র তৈরি হতে পারতো, কিন্তু এখনো পর্যন্ত আমার জানা মতো উনি কোনোটারই উত্তর পাননি, এবং এই উত্তরগুলো মনে হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দেওয়া উচিত। আচ্ছা, আমরা ওনার আইনজীবীর কাছে এর পাশাপাশি আমি যেটা দেখলাম যে যেহেতু এখানে কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে, তো আমার মনে হয় কি যে আসলে আমরা তো এখন একটা খুবই খুবই বিপজ্জনক অবস্থার মাঝখানে আছি। আমাদের দেশের সামনে এখন যে ক্রাইসিসের মধ্যে আমরা আছি, আমাদের একটা সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করা অত্যন্ত জরুরি, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত নিয়ে আসা অত্যন্ত জরুরি। দেশে একটা যে অরাজক পরিস্থিতি বিদ্যমান, যে একটা সংকটজনক পরিস্থিতি চলছে, যে কোনো আইন কানুনের বালাই নাই, কেউ ম্যাক্সিমাম মানুষজন একটা অনিরাপদ অবস্থা অথবা অনিরাপত্তার মধ্যে আছেন। তো এই সবকিছু মিলিয়ে আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে যে আমরা সকলে মিলে দেশকে যেন সুপথে, একটা সঠিক পথে আমরা ধাবিত করতে পারি। এই কারণে সকল ভেদাভেদ ভুলে অ্যাটলিস্ট একটা জাতীয় নির্বাচনের ক্ষেত্র তৈরি করা, ইলেকশনের পরে যারাই সরকার গঠন করবে আমার মনে হয় তারা এতটা সুবিবেচক পরিচয় নিশ্চয়ই দিবেন যে সামরিক বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সার্বিক যে নিরাপত্তা ইনস্টিটিউশনগুলো আছেন সেগুলোকে রিফর্ম করা অথবা তাদের কিভাবে রিঅর্গানাইজ করা যেতে পারে সেই সমস্ত দিকে আমার মনে হয় তারা নজর দিবেন। আমরা আসলে যেটা দেখছি যে বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন দিক থেকেই আসলে আক্রমণের শিকার হতে হচ্ছে, বিভিন্ন গণরোষের শিকার অথবা পাবলিকলি বিভিন্ন রকমের ভিলিফিকেশনের সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন কর্মকর্তাদেরকে, এবং কোন রকম সাবস্টেন্সিয়াল এভিডেন্স ছাড়াই। আসলে আমার মনে হয় এটা আমাদের একটু কনসিডার করা উচিত যে আমরা
আসলে যদি এই পথেই থাকি তাহলে আমরা কিন্তু একটা খুবই খুবই ফ্রাজাইল এবং খুবই নাজুক পরিস্থিতির দিকে অগ্রসর হতে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় যে যাই হচ্ছে অ্যাটলিস্ট এখন এই দেশের মধ্যে যে অবস্থায় আছে, দেশের কিন্তু এই সেনাবাহিনীও যদি এখন তাদের হাল ছেড়ে দেয় তাহলে কিন্তু আমাদের সোশ্যাল যে স্ট্রাকচারটা আছে, আমাদের যে সামাজিক একটা নিরাপত্তা ব্যবস্থা আছে, আমাদের যে সিকিউরিটি ইকোস্ফিয়ার আছে, সবকিছুই বেসিক্যালি কলাপস করবে, যেটা অলরেডি কলাপস করার সম্মুখীন হয়ে আছে এখন। সুতরাং আমার মনে হয় সকলে সুবিবেচকের পরিচয় দিবেন এবং যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য উপকারের, সেটাই যেন হয়, সেটাই যেন আমরা বিবেচনায় রাখি। আসলে এখানে আমার ব্যক্তিগত মতামত, আমাদের কারো ব্যক্তিগত মতামত অথবা কোনো প্রাতিষ্ঠানিক মতামত আমার মনে হয় গুরুত্ব পেতে পারে না। সবার আগে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, যেটাতে দেশের মঙ্গল নিহিত, আমার মনে হয় আমাদের সকলের সে পথেই হাঁটা উচিত বলে আমার কাছে মনে হয়। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা জিয়াউল হকের আলোচনাতেই যেহেতু আছে, যেই কারণে সেনাবাহিনীর বিষয় নিয়ে বিতর্কে গেলে অনেক বিতর্ক চলে আসবে, সেই প্রশ্নে না গেলাম। আমরা ওনার আইনজীবীর কাছে জেনে আসি যে ইলিয়াস ভাই একটু ইন্টারাপ্ট করি, মানে আমি অ্যাকচুয়ালি আমার মানে হাফ এন আওয়ার পরে একটু কাজে যেতে হবে। যদি আপনি একটু সম্মতি জানিয়ে আপনার বক্তব্যটা কিছু বলেন। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই। আমি অ্যাকচুয়ালি জিয়া আমার ক্যাডেট কলেজের ছোট ভাই, এখানে খিজির হায়াত খানও আছেন। আমি যখন প্রথমে অ্যাকচুয়ালি আমার যে সমস্ত সোর্স আছে আমি জেনেছিলাম যে অ্যাকচুয়ালি জিয়া জীবিত আছে কিনা, এটা আই ওয়াজ নট কনফার্ম। যখন আমি জিনিসটা জানলাম তখন আমি চেয়েছিলাম কনফার্ম হওয়ার জন্য। তো খিজির হায়াত তার ছিল ক্লোজ ফ্রেন্ড, সো উই হ্যাড এ জয়েন্ট মিটিং, দেন উই কনফার্ম দ্যাট জিয়া জীবিত আছে। এরপর আমি অ্যাকচুয়ালি জিয়ার সাথে কনসার্ন হওয়ার পরে আমি জেনারেল ওয়াকারের কাছে আমার একটা ব্যাকডোর চ্যানেলে আমি পৌঁছার চেষ্টা করলাম যেন জিয়ার ব্যাপারে সেনাবাহিনীর মতামত কি জানার জন্য। প্রথমে যিনি জেনারেল ওয়াকারের কাছে পজিশনটা নিলেন, আমাকে জাস্ট ব্যাক করলেন যে উনার কোনো মতামত নাই, উনি কথাটা শোনার পরে গম্ভীরভাবে আর কোনো উত্তরই দেন নাই। আচ্ছা, এই গেল। এর পরবর্তীতে আবার আমি বললাম, আবার একটু ইয়া করলাম যে কি হয়েছে অ্যাকচুয়ালি। বলতেছে যে এই জঙ্গি রিলেটেড ব্যাপারে যত কেস আছে, এই জঙ্গি রিলেটেড কেস তারা প্রপার ইয়া ছাড়া যাবে না, মানে প্রপার আদালতের মাধ্যমে যে জিনিসটা যে আসিফ নজরুল যিনি বলেছেন, হাসিন স্যার যেটা বলেছেন এটার মতো। বাট আমি বললাম যে ঠিক আছে, যদি জঙ্গি এটা নিয়ে এতই হয় তাহলে আমরা তো দেখলাম যে মেজর হেলাল সেও আমার ক্যাডেট কলেজের ছোট ভাই, তারপর সুবাইল, এদের কেসটা তো সলভ হচ্ছে। তো ওইটা যদি আমরা ধরে নিই যে কেসটা সাজানো হয়েছিল যে তারা একটা বম সেট করছিল, এটা সন্ত্রাসী কাজ হতো, এইটাও তো জঙ্গি, তাহলে এইটা তোমরা সলভ করতেছো, এইটা করতেছো না, এটার কোনো অ্যান্সার নাই। তারপরে আমি যখন এটা নিয়ে ডিসকাস করলাম আরো, যে আমাদের মধ্যে অ্যাকচুয়ালি অনেকেই আমরা সবাই রিটায়ার করে ফেলেছি, কিন্তু একমাত্র জিয়ার সুযোগ আছে সেনাবাহিনীতে রেজিস্ট্রেট করার অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। সে এখন আসে হচ্ছে ডেজার্টার হিসাবে, সে ইচ্ছা করলেই সেনাবাহিনীর কাছে সারেন্ডার করতে পারে, কিন্তু এই সারেন্ডার করার পরেও যে কনসিকুয়েন্স হবে এটার একটা উদাহরণ আমরা সবাই জানি যে ব্রিগেডিয়ার বাড়ি স্যার ডেজার্ট অবস্থায় ছিলেন। উনি যখন ক্যান্টনমেন্টে গিয়েছেন মার্চ 5 বা 6 আগে উনি সারেন্ডার করেছেন, এবং উনাকে হি ওয়াজ টেকেন ইনটু কাস্টাডি, এবং হি ওয়াজ ইন মানে অফিসারদের ক্ষেত্রে যেরকম অফিসার্স মেসেজ করা হয়, কাস্টাডি করা হয়েছে, উনাকে কোর্ট মার্শাল করেছে, কোর্ট মার্শাল ওকে চাকরিচ্যুত করেছে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। আরেকটা স্ট্যান্ডার্ড হচ্ছে আরেকজন অফিসার 111 এর পরই, আমি তার নাম বলতেছি না, সেও দেশ থেকে চলে গেছে। সে গেছে, যাওয়ার পরে তাকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে র্যাঙ্ক দিয়ে রিটায়ার করে। তো এই যে ডাবল স্ট্যান্ডার্ডটা, এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে এই কারণেই যে যারা পাবলিকলি কথা বলে তাদের জন্য এক ধরনের আইন জেনারেল ওয়াকারের, আর যারা কথা বলেন তার নামটাকে একটু বলা যাবে, তার নামটা জানতে পারলে একটু ভালো হয়। আমি পরবর্তীতে ইনবক্সে জানাবো, কারণ আমি এখানে পাবলিকলি, যেহেতু সে মানে অ্যাকচুয়ালি হি ইজ এ হাই প্রোফাইল মিলিটারি অফিসারের কোর্সমেট, তার সাথে কথা বলার পরে আগে সে অনলাইনেও কথা বলতো, ওটা কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি এটা পরবর্তীতে বলবো, আমি এখানে পাবলিকলি তার নাম। কর্নেল শহীদ সাহেব নাকি? হ্যাঁ, না শহীদ সাহেব এবং অথবা লেফটেন্যান্ট ইমরান, এরকম মতো কেউ? না, আমি এটা বলতে চাচ্ছি না, সরি, আমি এখানে নামটা এখানে বলতে চাচ্ছি না। বাট দুইজনের ক্ষেত্রে দুই স্ট্যান্ডার্ড হয়েছে। আচ্ছা, এখানে পরবর্তীতে আমি যখন দিলাম, তারা একটাই বলতেছে যে সে যেহেতু জঙ্গি, এই জঙ্গিদের সময় এটা নিয়ে জেনারেল ওয়াকার কোনো ডিসিশন নেবেন না। ওয়ারেস সেম জিনিসটা যেটা হাসিন স্যার বললো, যে আসিফ নজরুলের কাছে যাওয়ার পরে বলছে এই জঙ্গি রিলেটেড ওয়েস্টের ভিন্ন ধারণা আছে। বাট আমার কথা হচ্ছে, আমার দেশের নাগরিক, আমার দেশের মিলিটারি অফিসার, ওয়েস্ট কি বললো, জঙ্গিরা না জঙ্গি, এটা আমরা কেন কেয়ার করবো? আমার কথা হচ্ছে, এই সিচুয়েশনটা আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে মেজর জিয়া যদি এখন দেশে এসে সারেন্ডার করে, ইট উইল বি বিগ এম্বারেসমেন্ট ফর মিলিটারি এবং জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকারের কয়েকজন টপ ডিপুটি এই জিয়া অপারেশনের সাথে জড়িত। জিয়া গিয়ে ওদের নামটা বলবে, নামটা বললে সাথে সাথে এটা একটা যেহেতু একটা হট আইটেম, এটা নিয়ে মিডিয়াতে আসবে এবং হি উইল বি এম্বারাস, এবং ওই অফিসার গুলোকে তাকে কাস্টাডিতে আনতে হবে। সো এই কারণে আমি যখন ইনফরমেশন চাচ্ছি বা আর কেউ চাচ্ছে, তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, এমন একটা ভাব যে ও আসলেই কিছু একটা হবে। সো জিয়াকে অ্যাকচুয়ালি নিরুৎসাহিত করা হচ্ছে আসার জন্য, এটা আমি মনে করি। তবে আমি এটাও মনে করি যে এখন জিয়ার যাওয়া উচিত না, কারণ ব্রিগেডিয়ার বারিক স্যারের যে কেসটা, এটা দেখে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে ওকে আসলে ওকে সেম
কাস্টাডিতে রাখা হবে এবং এটার একটা দীর্ঘসূত্রিতা এমন একটা সিচুয়েশন করবে যে ওরে দোষী করা শেষ পর্যন্ত না জেলে দিয়ে যায়, আমার যেটা সন্দেহ আর কি। সো আমার যে স্ট্যান্ড পয়েন্ট সেটা হচ্ছে মেজর জিয়া হচ্ছে আমরা যারা হাসিনা বিরোধী আন্দোলনে করেছিলাম, দেশের জনগণ করেছিল, হি ইজ দ্য ফার্স্ট ম্যান, বাংলাদেশের প্রথম নাগরিক যে সশস্ত্র একটা সংগ্রামের স্বপ্ন দেখেছিল। স্বপ্নটা ফেল হতে পারে, বাট হি ইজ দ্য ম্যান যে এই গভর্নমেন্টের এগেনস্টে প্রথম দাঁড়িয়েছিল। সো এই মুহূর্তে আমরা তার পাশে, পুরো দেশেরই তার পাশে দাঁড়ানো উচিত। আমরা জানি যে রাওয়া মিলিটারি একটা ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম। আমরা দেখেছি যখন মেজর সিনহা কেসে রাওয়াতে আমরা ভোকাল ছিলাম, তখন সরকার অ্যাকচুয়ালি এটার এগেনস্টে স্ট্রং পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। রিসেন্টলি আমরা দেখলাম যে মেজর জাহিদ নিয়া এখন যে রাওয়ার প্রেসিডেন্ট আছে হক স্যার, জাহিদের ব্যাপারে স্ট্রং একটা স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করতেছে। দিস ইজ গুড, বাট আমি এইটাও জানি যে কেন নিতে হচ্ছে, কারণ এই জাহিদকে মারার পিছনে সব পুলিশ, মিলিটারি নাই। কিন্তু জিয়ার পক্ষে হচ্ছে, জিয়ার এগেনস্টে যারা আছে, যারা অ্যারেস্ট করেছে, এটা সমস্ত হচ্ছে মিলিটারি। সো এইখানে আমরা মনে হয় যে আমরা লিগাল পয়েন্ট অফ ভিউ এর পাশাপাশি, লিগাল পয়েন্ট যেটা সার্ভার স্যার পরবর্তীতে এক্সপ্লেন করবেন, আমাদের উচিত রাওয়াতে একটা স্ট্রং স্ট্যান্ড নেওয়া এবং রাওয়া হক স্যারকে বাধ্য করা এই ব্যাপারে মেজর জিয়ার কেসটা জেনারেল সেনাপ্রধান যেন আনার পরে এই জিনিসটা একটা সমাধান করেন। এবং জিয়ার যে কেস যে জিনিসটা আছে এটা আমরা সবাই জানি, ওনার মতামতটা নেওয়ার জন্য আমি মনে করি যে হক স্যার এটার জন্য একটা পারফেক্ট হবেন, বাট আমি জানি না উনি কতটুকু করবেন। বাট এটাই শেষে আমি একটু কয়েকটা কথা একটু এখানে বলতে চাই, যেহেতু আপনি চলে যাবেন। সো আমার এখানে কয়েকটা পয়েন্ট একটু আছে। এক নম্বর আমি যেটা তুলতে চাই আর কি, যে মেজর জিয়া উনি যখন এই ঘটনার সাথে যুক্ত হন, তার আগে উনি বেশ কিছু ইমেল সেন্ড করেছিলেন, যে ইমেল গুলোতে উনি বিপ্লবের জন্য অথবা সামরিক অভ্যুত্থানের জন্য ডাক দিয়েছিলেন বিভিন্ন অফিসারদেরকে, বিভিন্ন খান থেকে উনি একত্রিত হওয়ার জন্য বলেছিলেন। এখন আমরা তো জানি যে বাংলাদেশ সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী, এবং সুশৃঙ্খল বাহিনীতে থেকে এই ধরনের সংগ্রামের জন্য ডাক দেয়া এবং ডাক দিয়ে একটা সামরিক বিপ্লব অথবা অভ্যুত্থানের মতো জিনিস কল করা আসলে কতটা ন্যায়সঙ্গত ছিল, অথবা এটার অন্য কোনো রাস্তা ছিল কিনা। 2 নম্বর হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল বারী, আমার সাথে ওনার কথা হয়েছে, উনি বোধহয় বাংলাদেশে ফেরত গিয়ে বাংলাদেশের বর্তমান সেনা প্রধানের সাথে দেখা করেছেন, তার বাসাতে গিয়েছিলেন উনি, এবং ওনাকে কয়েকদিন কোয়ারেন্টাইন করে রাখা হয়, যেটা মিলিটারি যে রেগুলেশন আছে আর্মি অ্যাক্ট অনুযায়ী। তারপরে ওনাকে ওনার পেনশন দিয়ে সবকিছু সহ সম্মানের সাথেই আবার দেশ ত্যাগও তাকে করতে দেওয়া হয়। আর একটা বিষয় ধরেন, এখানে যেহেতু সামরিক বাহিনী সদস্যকে সামরিক বাহিনী নিজেরাই অপহরণ করেছিল, যেটা আপনি বললেন, যেমন এটার সাথে যারা যুক্ত ছিল আমরা জানি যে মেজর জেনারেল জিয়াউল হাসান, ওনার এটার সাথে ইনভলভমেন্ট ছিল। তাহলে কিন্তু ধরেন এখন আপনার সাথেও কিন্তু ধরেন এই যে হাসিন আছে, আপনিও কিন্তু তার একটা ঘটনার সাথে আপনি নিজে সরাসরি ভাবে ইনভলভ ছিলেন। সেগুলোরও কিন্তু আসলে কখনো কোনো রকমের বিচার হয় নাই আমাদের দেশে, আমরা কিন্তু দেখি নাই যে এগুলো কোনো রকম বিচার হতে। তাহলে এই বিষয়গুলো তাহলে কিভাবে ফয়সালা করা উচিত বলে আপনার কাছে মনে হয়? যে সামরিক বাহিনীর ভেতরে অনেক কিছু যেগুলো ঘটে থাকে, যে আর্মি সিকিউরিটি ইউনিয়ন অফিসার গিয়ে আরেকটা অফিসারকে অ্যারেস্ট করেছে, যেমন আপনি ওসি ঢাকা এসইউ ছিলেন, আপনি মামনি সিং গিয়ে কর্নেল হাসিনকে অ্যারেস্ট করেছিলেন অথবা ওনাকে নিয়ে এসেছিলেন আপনি পিক আপ করে ঢাকাতে। সেই বিষয়টাও কিন্তু আসলে একটা বেশ কনফিউজিং বিষয়, এবং একই প্রক্রিয়া হয়তো মেজর জিয়াকেও অ্যারেস্ট করা হয়েছিল এবং তাকে অ্যাবডাক্ট করা হয়েছিল। তাহলে কিন্তু আমাদের এই সবগুলোই একটু রিভিউ করা উচিত, যে আসলে কোনটা কিভাবে হয়েছে, কোনটা কেন হয়েছে, কোন প্রেক্ষাপটে হয়েছে, এবং এগুলার কিভাবে এগুলাকে বিচার করা যায় আর কি। তো এগুলার মনে হয় সবই পরিষ্কার হওয়া উচিত, কারণ একটা ইনসিডেন্ট তো না, এরকম তো বেশ কয়েকটা ইনসিডেন্ট আছে। এটাই, থ্যাংক ইউ। ওকে, আমি পরিষ্কার করতেছি। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে যে জিনিসটা ও যে ইমেল গুলো করেছে, তখন যে সময়টা ছিল, তখন সরকারটা ছিল অবৈধ সরকার। সো ওই অবৈধ সরকার এগেনস্টে জিয়া যে সমস্ত ইমেল এবং বিপ্লবের ডাক দিয়েছে, এই জন্যই বলেছে বিপ্লবটা ব্যর্থ হইতে পারে, বাট ইট ওয়াজ দ্য রাইট ওয়াস। কারণ ওই সময় সরকারটা ছিল অবৈধ সরকার, অবৈধ সরকারের এগেনস্টে আমরা কেউ দাঁড়াইতে সাহস পাই নাই, বাট সে ওখানে দাঁড়িয়ে থাকতে 2008 ইলেকশন কিন্তু আসলে ইট ওয়াজ অ্যাকসেপ্টেড ওয়াইডলি, এবং এটা নিয়ে কেউ তখন তেমন কোনো রকম প্রশ্ন তুলে নাই। ইট ওয়াজ এ লেজিটিমেট গভর্নমেন্ট ইন 2008, লেজিটিমেট আওয়ামী লীগ গভর্নমেন্ট যে 2008 সালে ইলেকশনটা জিতে আসে, এটা একটা ইন্টারন্যাশনালি বলেন, বিএনপির তরফ থেকে বলেন, সকলেই কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে নেয়। সুতরাং এটাকে ইলেজিটিমেট বলার কিন্তু আসলে কোনো সুযোগ নাই আর কি। সুযোগ নাই, বাট কথা হচ্ছে এটার মধ্যে 111 সরকার জেনারেল মঈনুল আহমেদ এবং তারা আগে থেকে প্ল্যান করেছিল যে আওয়ামী লীগ গভর্নমেন্টকে তারা নিয়ে আসবে। এটা সবাই অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে, তার মানে এটা রাইট, আমি এটা মনে করি না, এবং জিয়াও হয়তো এটা মনে করে নাই। এবং ওই পয়েন্ট অফ ভিউতে তারপরে যখন 25 ফেব্রুয়ারিতে যে ঘটনাটা ঘটলো, এটার সাথে ভারতীয় ইনভলভমেন্ট এখন আমরা সরাসরি দেখতে পাচ্ছি। জিয়া যখন দেখেছে যে বাংলাদেশ সেনাবাহিনীর এরকম 57 একটা অফিসার সরকার এটার সাথে জড়িত, সো আলটিমেটলি উই আর সাপোজ টু রিভোল্ট এগেইনস্ট দেম। আমরা পারিনি, জিয়া পেরেছে। সো এটার মধ্যে আমার কোনো ইয়া নাই, কারণ বর্তমান সরকার সে হাসিনা সরকার না। সো এই সরকারের সময় জিয়ার কেসটা আমি কেন ওইভাবে দেখবো যে সে সরকার পতন করতে চাই? ইয়েস, সে সরকার পতন করতে চেয়েছিল এবং দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন। এইবার আসি হচ্ছে আমার আর ইয়া স্যারের কেসটা, হাসিন স্যারের কেসটা অ্যাকচুয়ালি আমি কনক সার্ভার শোতে আমি এবং হাসিন স্যার দুজনের থেকে ক্লিয়ার করেছি। এখানে এই জিনিসটাকে দাঁড়িয়ে ট্যাগ দেওয়ার আমি কোনো কারণ দেখি না, কারণ এটা একটা
সলভ ইস্যু। এবং আমি মনে করি যে হাসিন স্যার যদি মনে করেন যে এটা অন্যায় হয়েছে, স্যার যদি এটা নিয়ে মামলা করেন, আমি এসে মামলায় সাক্ষী দিব এবং ভাই কর্নেল মুস্তাফিজ আপনাকে ধন্যবাদ ভাই। আপনার যেহেতু তারা আছে, আমার মনে হয় আমরা আজকে এই ডিবেট না করি। তবে স্বামী ভাই যেটা বলেছেন যে বাংলাদেশের এই বর্তমান যে স্বাধীনতা, এই স্বাধীনতায় যার সবচাইতে বেশি, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে যার কারণে স্বাধীনতা যুদ্ধটা শুরু হয়েছিল তিনি হচ্ছেন মেজর জিয়াউর রহমান। মেজর জিয়াউর রহমান যখন রিভোল্ট করেছিল তখন কিন্তু সে আইন মেনে তারপরে করা হয় নাই। এই কর্নেল হাসিনুর রহমান উনি কোন অপারেশনে ছিল, সেই অপারেশনে উনি যদি নাকি অপরাধী হয়ে থাকে, কর্নেল মুস্তাফিজকে বিচার করা উচিত। কর্নেল হাসিনুর রহমানকে সেনা আইন করে করা হয় না। অন্য দেশের এগেইনস্টে একটা এনিমির এগেইনস্টে, সেটা তো একটা ডিফারেন্ট সিনারিও ছিল। কর্নেল হাসিনুরকে আয়না ঘরে রাখা হয়েছিল কার কোন দেশের এগেইনস্টে গিয়ে? মানে কর্নেল হাসিনুর তো দুইবার ইনসিডেন্ট হয়েছে। একবার তো মুস্তাফিজ স্যার ওনাকে পিকআপ করে নিয়ে আসছিলেন, এরপরে 2018 সালে উনি যখন জিয়াউল ওই যে বদমাইশ আজিজকে নিয়ে যখন কথাবার্তা লিখেছিলেন যে আজিজ একটা মুস্তাফিজ আলাদাভাবে বলতেছেন, কর্নেল মুস্তাফিজ হচ্ছে সেনাবাহিনী, তার তো বিচার হওয়া দরকার ভাই, তাই না? তো আপনি মেজর জিয়াউর রহমান যেটা করেছেন সেই কাজটা 2012 সালে আপনি তো ওটাকে অপরাধ হিসাবে দেখতে পারেন না, কারণ দেশের যে মেজর জিয়াউর রহমান যেটা করেছিলেন 1971-এ, সেটা উনি একটা শত্রু দেশের এগেইনস্টে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেটা একটা ডিফারেন্ট স্টেট ছিল যাদের এগেইনস্টে আমরা কারা করেছে। পিলখানার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন এদের বিষয়ে একটা ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। না কোনো শত্রু দেশ নাই ভাই। শত্রু দেশ আছে কি না সেটা তো এখনো আমরা তদন্ত করে বের করতে পারি না। এখন সমস্যা যেটা হয়েছে যে পুলিশ দিলে করবেন কিভাবে? পুলিশ তো দিয়ে দিয়েছেন। এখন সমস্যা যেটা হয়েছে যে আমি ধরেন একজন সাংবাদিক হিসেবে আমার পক্ষে ধরেন হিয়ার্স এর ভিত্তিতে তো আমি বলতে পারি না। আমার কাছে হার্ড এভিডেন্স যদি না থাকে এটাকে আমি দাবি করতে পারি, আমি তো এটা বলতে পারি, হয়তো বন্ধুত্বের সার্কেলে হয়তো আলাপ করতে পারি, বাট ন্যাশনাল স্কেলে যখন আমি যাব তখন তো আমাকে এভিডেন্স লাগবে। এভিডেন্স ছাড়া এটা আমরা কিভাবে এস্টাবলিশ করব? আপনি মনে করেন এখানে বিডিআর এর যে মামলাটা, বিডিআর এর মামলায় বিচারক করেছেন, শুনানি করেছেন, জামিন শুনানির পরে বলেছেন লাঞ্চের পরে আমরা আদেশ দেব। সেই আদেশ আজকে 9 মাস হয়েছে, এখন আদেশ দেয়নি। আপনার কি মনে হয় এটা স্বাভাবিক? কাদের কারণে দেয়নি? আমি তো সেগুলো দিব। এটা খুব সম্ভবত যে ব্যক্তিরা আটক হয়ে আছেন, আমি আপনাকে বোধহয় আগেও আমার সাথে একবার আমাদের ফোনে যখন কথা হচ্ছে আমরা কিন্তু বলেছিলাম যে বিডিআর এর এই ঘটনায় বেশ উল্লেখযোগ্য সংখ্যক বিডিআর সদস্যদেরকে বিভিন্ন মামলায় আটক দেখানো হয়। আসলে ওই মামলাগুলোর অন্তরালে ছিল বেশ বাজে রকমের কিছু ঘটনা। বিডিআর এর তখনকার ঘটনায় বেশ উল্লেখযোগ্য সংখ্যক সামরিক কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদেরকে ধর্ষণের মতো অপরাধ করা হয় এবং বেশ বাজে রকমের ধর্ষণের কিছু ঘটনা ঘটে এবং তাদের সম্মান রক্ষার্থে বিডিআর এর ওই সদস্যদেরকে তখন ধর্ষণ মামলায় অভিযুক্ত না দেখিয়ে অন্য মামলায় তখন তাদেরকে অভিযুক্ত করা হয় এবং তারা এখনো সেই মামলাতে বোধহয় আছেন। আমি এমনটাই জানি, আমাকে যেমনটা বলা হয়েছে অথবা আমি যেখান থেকে জেনেছি দাদা, এখানে যারা ছুটিতে 9 দিনের ছুটিতে তিনি কক্সবাজার ছিলেন, এরকম বিডিআর এর লোকও এই ইয়েতে আছেন এবং এটাই কমিশন। সেটা এখন অবশ্যই এখন যারা একটা কমিশন গঠন করা হয়েছে নিশ্চয়ই তারা সেটা নিয়ে কাজ করছেন। আমি সেটা একটা ডিফারেন্ট ডিসকাশন, আমার মনে হয় আমরা মনে হয় আলোচনাটা না যাই ভাই। হ্যাঁ, আমরা আরেকজনের নিয়ে আলোচনা করবো, কিন্তু আজকে আমার যেটা বলার ছিল আমার মনে হয় আমি সেটা কনভে করেছি। আর সবাইকে শুভেচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। কথা বলবো আপনার ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনার কাছে আসবো, আমরা আইনজীবীর একটু বক্তব্যটা শুনে নিই 2 মিনিট। সারোয়ার ভাই, আপনি ওনার এই অভিযোগটা জমা দিয়েছেন, তো কি অবস্থা ওনার আইনি অবস্থানটা কি? আইনি ভাবে আমরা কোনো সুখবর পাবার কোনো সুযোগ আমাদের সামনে আছে কি মনে হয়? ধন্যবাদ। দেখুন, জিয়াকে চিনি আমি যখন সেনাবাহিনীতে চাকরি করি। 2007-এ আমি সেনাবাহিনী চাকরি ছেড়েছি ল পড়ার উদ্দেশ্যে। তো আমি যে বনানী সেনা অফিসার্স কোয়ার্টারে ছিলাম, ও ওখানে থাকতো। তো ওর ফার্স্ট ওয়াইফ যখন এক্সপায়ার করে আমি ওই জানাজায় শরিক হয়েছি, তখন থেকে ওকে আমি চিনি এবং ওর সম্বন্ধে তখন থেকে আমার একটা আগ্রহ ছিল অ্যাজ এ ইয়াং অফিসার এবং ব্রিলিয়ান্ট অফিসার। সো আমি ওর ইভেন্ট গুলা ফলো করছিলাম। সো যখন 5ই আগস্টের পরে আমাকে রিকোয়েস্ট করলো তার লিগাল সাপোর্ট আমি দেবো কিনা, অ্যাকচুয়ালি আই ওয়াজ ওয়েটিং ফর যে ওর পাশে আমি দাঁড়াবো, আমি সেটা অপেক্ষায় ছিলাম। যেমনটি মেজর জাহিদের পরিবারের পাশে দাঁড়াবো সেইটার অপেক্ষায় ছিলাম। সো এখন যখন আসলো আমি সব মামলার ডিটেলও আমাকে দিল। আমরা যেটা দেখলাম এখন পর্যন্ত টোটাল 12টি মামলা ওর বিরুদ্ধে হয়েছে এবং এর ভিতরে 3টা মামলা তাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে আর 9টি মামলা এখনো বিচারাধীন অথবা কোনোটা তদন্ত চলছে। সো ও যেটা করেছে যে ওকে 2 দিনের জন্য, ঘটনাকালীন সময় 2 দিনের জন্য তাকে গুম করা হয়েছিল। সাভারে তাকে
সে ছুটিতে ছিল, সেইখান থেকে তাকে গুম করেছিল। অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সে এই কিডন্যাপারদের হাত থেকে সে নিজেকে রক্ষা করেছে, কারণ ও বুঝতে পেরেছিল যে তাকে হত্যা করা হতে পারে, এবং এটার পিছনে এইটা পরিপূর্ণভাবে রয়ের পরিকল্পনা এটা করা হয়েছে। আমি এবারে কনভিন্সড। কেন এই কথা বললাম, যে যখন ওর আবেদন নিয়ে আমরা যখন মিডিয়া ব্রিফিং করলাম, যখন পত্রিকা আসলো, তখন ইন্ডিয়ায় একটা লিড নিউজ হলো যে জঙ্গি মেজর সৈয়দ জিয়াকে মুক্তি দিচ্ছে, এবং ওই নিউজটার কারণে বোধহয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, অন্যান্য সংশ্লিষ্ট সবাই বোধহয় ওই কারণে ভয় পেয়ে গেছে। কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইন্ডিয়ার বিপক্ষে কেউ যেতে চায় না, ইনক্লুডিং দিস ইন্টারিম গভর্নমেন্ট। তারা এখন ইন্ডিয়ান প্রীতি করতে চাচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা সৃষ্টি হয়েছে। সো যখন মামলা প্রত্যাহারের জন্য কমিটি করলো, 9টি মামলা আমরা প্রত্যাহারের জন্য আবেদন করলাম। 3টি মামলা, যে 3টে তার দণ্ডাদেশ হয়েছে, সেই 3টে ব্যাপারে সিআরপিসি 401 ধারায় যেখানে তার দণ্ড মৌকুব করতে পারে, স্থগিত করতে পারে, সেটা আবেদন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র অ্যাডভাইজারের কাছে। এবং তার মামলা প্রত্যাহারের ব্যাপারে আবেদন করা হয়েছে ডিসি ঢাকা এবং আসিফ নজরুল, যে এই মামলা প্রত্যাহার কমিটি, তার ওই 9টা মামলা প্রত্যাহার হবে বলে আমরা আশা রাখি। কারণ এইটা পাবলিক প্রসিকিউটর ঢাকা মহানগর, সে এটার পক্ষে সুপারিশ করেছে। আমি ব্যক্তিগতভাবে তার সাথে দিন দরবার করেছি, এবং এই 9টা মামলা কোনো সমস্যা নাই, এটা খুবই দ্রুত প্রত্যাহার হয়ে যাবে আমার মনে করি। 401 ধারা 3টা যে ফাঁসি দণ্ডাদেশ যেটা হয়েছে, সেইখান থেকে তাকে মুক্তি দেওয়ার যথাযথ উপায় হলো এই 401 ধারা। 401 ধারার মাধ্যমে তাকে যে কোনো সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার দণ্ডাদেশ স্থগিত করতে পারে, এবং সে বাংলাদেশে এসে তার মামলা ফেস করতে পারে। তার ঘটনাটা আমি এইভাবে দেখি যে এসকেপিং ফ্রম দ্য ডেথ, মৃত্যু থেকে নিজেকে রক্ষা করেছে। এবং আমাদের নলেজে রয়েছে রয়ের যে বাংলাদেশের সেলগুলো ছিল, তারা এই সৈয়দ জিয়া এবং আমাদের মতো আমরা যারা দেশের সাথে কথা বলি, আমাদেরকে তারা টার্গেট করতো, আমাদেরকে ভিক্টিমাইজ করার জন্য, এবং সেই কারণে জিয়াকে টার্গেট করা হয়েছিল। এবং আপনারা হয়তো শুনে থাকবেন যে আমি নিজেও অনেকভাবে নির্যাতিত হয়েছি, 6 মাস জেল খেটেছি, এবং আমাকে গুম করে ফেলছিল এই শফিউদ্দিন, তারপরে কুখ্যাত আকবর, এবং একজন এমএসপি ছিল। গুমের অ্যাটেম্পট এবং গুম একই অপরাধ। আমাকে 11 ঘন্টা নিয়ে বসিয়ে রাখিছিল। লাকিলি আমি 11 ঘন্টা পরে মুক্তি পেয়েছি, হাসিন স্যার সাভার করেছে। তো সেইখানে এইগুলা তখন টার্গেট করা হতো আপনার এই যে মূলত এই রয়ের পরামর্শে। তো সে হি ওয়াজ টার্গেটেড বাই র। তো এখানে যে কথাটা আসলে একটু আগে মোস্তাফিজ যেটা বললো, সশস্ত্র বিপ্লব অথবা রিভল্ট, এইটা আমার জানা নাই। আমি যতটুকু জানি, অ্যাজ ফার অ্যাজ দ্য লিগাল কনফারেন্স উইথ জিয়া, যে সে তার জীবন বাঁচিয়েছে, এবং এই কথাটা ও হয়তো মুখ ফসকে একবার বলে ফেলছে যে সে এই রিভল্ট অথবা বিপ্লবের ছিল। আমি মনে করি এটা তার স্লিপ অফ টাং। তার অবস্থান থেকে এইটা করা অত্যন্ত ডিফিকাল্ট ছিল, এবং এই কথাটা বললে এইটা কোনো কোনো কোয়ার্টার তার এগেনস্টে ব্যবহার করে। যখন আমি তার ইন্টারভিউ দিয়া জনমত সম্পূর্ণতার পক্ষে একটা ফলো আপ রিপোর্ট যখন চ্যানেল 24 করলাম, তখন আমরা জানতে পারলাম যে এই রিপোর্টটা যখন আপলোড করা হলো, এরপরে যতটুকু আমরা জানতে পেরেছি 9DB এর জিওসি, এই যে আউটগোয়িং যে জিওসি গেল, সে সম্ভবত চ্যানেল 24 এর যে আজাদ সাহেবকে ফোন দিয়েছে যে কনভিক্টেড আসামির আপনি তার বক্তব্য কেন প্রচার করেন, এবং সাথে সাথে চ্যানেল 24 থেকে আজাদ ওই ভিডিওটি নামিয়ে ফেলে। এটা আমি এইভাবে ব্যাখ্যা করি যে স্বৈরতান্ত্রিকতার যে সেট আপ, এইটা 95% অক্ষত রয়েছে বোথ সিভিল অ্যান্ড মিলিটারি এস্টাবলিশমেন্টে, এবং সেইটার অংশ হিসেবে যে ফেসিজম 5ই আগস্টের পরে যে একটা উইক পরিস্থিতি পড়েছিল, টাইম অতিবাহিত হওয়ার সাথে সাথে তারা রেসিস্টেন্স গ্রো করে আগের চরিত্রে ফেরত আসার চেষ্টা করছে। সেই আগের চরিত্রে ফেরত আসার অংশ হিসেবে তারা ফ্রিডম অফ এক্সপ্রেশনও বাধাগ্রস্ত করছে। আমাদের সামনে উদাহরণ রয়েছে, বাংলাদেশে মহাজিন আলের 7 মার্ডার কেস হয়েছিল। সেই 7 মার্ডার কেস থেকেও শফিউদ্দিন সাহেব, উনি যে শফিউল্লাহ প্রধান পঞ্চগড়ের, উনি সেখানে মুক্তি পেয়েছে। ডাবল মার্ডার কেসে সুইডেনের একজন লোক, তাকে মুক্তি দেওয়া হয়েছে। জিয়ার মুক্তির জন্য যেটা দরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ইচ্ছা, তাদের একটা শক্তি, তাদের একটা ন্যায্যতা প্রতিষ্ঠা করার একটা কমিটমেন্ট। কিন্তু এই সরকার এখন ইন্ডিয়ার যে কোনো বক্তব্যকে ভয় পায়। সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা তার এই 401 ধারার আবেদন প্রসেস করবে, তারা দে আর নট টেকিং এনি ডিসিশন। তার ব্যাপারে ডিসিশন নিতে হলে আমাদের চাপ সৃষ্টি করতে হবে, জি, আমাদের দেন দরবার করতে হবে,
তাহলে আমি মনে করি সে বাংলাদেশে এসে তার আপিল প্রক্রিয়া ফলো করতে পারে। তার মামলার ভিতরে কিছুই নাই। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, এই ফ্যাসিজমের সময় গাইবান্ধাতে পুলিশ একটা গ্রামে আগুন লাগাচ্ছিল জঙ্গি নাটক সাজাবার জন্য। সেই জঙ্গি নাটক সাজানো এবং একটা ইন্টারন্যাশনাল মিডিয়া আল জাজিরাতে সেটা প্রকাশ হয়েছিল, একদম ছবি সহজে পুলিশের একজন সদস্য ইউনিফর্ম পরে সেখানে অগ্নিকাণ্ড ঘটাচ্ছে। সেইখানে পুলিশ সেটাকে তদন্ত করে বলল পুলিশ এরকম কোনো ঘটনা ঘটে নাই। সেই রকম পুলিশ এই মামলার তদন্ত করে যাদের উপর কোনো বিশ্বাস এবং আস্থা রাখা যায় না। এরা সেই সময় এই পুলিশ ছিল যারা সামরিতে জাহাজ বাড়ি ঘটনা ঘটাইয়া পিছন থেকে গুলি করে তারা সেটাকে সরিয়েছে। এরকম আরো অনেক আমি সংক্ষিপ্ত বলতেছি, এখন এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। অতএব সৈয়দ জিয়া নামটা গৌরবের, আবার একজন জিয়া এই নামটাকে পচিয়ে ফেলছে, সেই জন্য আমি সৈয়দ জিয়া বলি পার্থক্য সৃষ্টি করার জন্য। কারণ বাংলাদেশের জনগণ খুব কনফিউজড হয়, এই এক জিয়া শোনে আবার এই জিয়া শোনে, তো সেই জন্য আমি ওর নামের সাথে সৈয়দ জিয়া বলি। যে এই জিয়ার ঘটনা তার সে অত্যন্ত বিপ্লবী এবং সে দেশের সাথে কথা বলেছে, সেনাবাহিনী ডেফিনেটলি তার পক্ষে দাঁড়াতে পারে। আমি মনে করি আমাদের জায়গা থেকে আমাদের প্রেশার সৃষ্টি করা উচিত। ইন্ডিয়া কি ভাববে, ইন্ডিয়া কি করবে, সেটা আমাদের ভাবার দরকার নাই। আমাদের এই অন্তর্বর্তী সরকার এখন ইন্ডিয়ার খপ্পরে পড়েছে এবং এইটি সবচেয়ে বড় বাধা। আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইচ্ছে করলে 7 দিনের ভিতরে 401-এর আবেদনটা গ্রহণ করতে পারে। এই 401-এর সিআরপিসি এইটা যখন ব্যবস্থা নিচ্ছে না, ইন দ্য মিন টাইম জিয়ার পক্ষে আমরা আরেকটা আবেদন করছি 25শে আগস্ট, সেটা প্রধান উপদেষ্টা বরাবর টোটাল 10 জনকে দিয়েছি। সেনাপ্রধানকে সেখানে দেওয়া হয়েছে, জেনারেল জাহাঙ্গীরকে দেওয়া হয়েছে, আসিফ নজরুল সাহেবকে দেওয়া হয়েছে। আমরা আশা করি তারা এটার উপর একটা ব্যবস্থা নেবে। না নিলে এখানে আমাদের সিনিয়র অফিসার আছে, আমরা মনে করি যে একটা চাপ সৃষ্টি করার জন্য যা যা করা সেটা আমাদের করণীয় করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার সারওয়ার। আমার বিশ্বাস যে আপনি আইনি তার যে সহায়তা সেটা সফলভাবেই দিয়ে যাচ্ছেন এবং একটা সফলতার মুখ আমরা দেখবো। জনাব সাকিব আলী ভাই, আমার খুব প্রিয় একজন মানুষ। এই বছর যারা এখন বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় বসে আছে, এমনকি আমি সত্যি কথা বলি আমি খুব মনে করেছিলাম যে এই সরকার বোধহয় সাকিব ভাই ওনাকে হয়তো পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে নিয়োগ দেবেন। আমি একদম শুরুর দিকের কথা বলছি। তো ওনার মতো একজন দেশপ্রেমিক এবং দেশের প্রচন্ড খারাপ সময়ে ওনার নিজের ছেলের উপরেও নির্যাতন করা হয়েছে। কনক ভাইয়ের সাথে ওনার খুব ভালো সম্পর্ক। আমি ওনার সাথে যখন কথা হইতো কনক ভাইয়ের পাশে দাঁড়ায় অনেক কথা শুনতাম। তো এইরকম একজন মানুষকে মূল্যায়ন করা হয় নাই। আমরা এটা খুব অবাক হয়েছি, এই বিষয়টা জানিয়ে রাখলাম আর কি। সাকিব ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনি যা করেছেন এটা নিশ্চয়ই আপনি কারোর কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য করেন নাই, এই দেশের জন্য করেছেন। দেশ এবং আল্লাহ আপনাকে সেই প্রতিদান অবশ্যই সম্মান আপনাকে একদিন দেবেন। সাকিব ভাই, আমরা আজকের আলোচনা হচ্ছে মেজর জিয়াউল হক, সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, ওনার এই বিষয়ে আলোচনা করছিলেন। আপনার কাছে কি মনে হয় কিনা যে এটাকে ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে, একটা কমপ্লিকেশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে? আমি জি ধন্যবাদ আপনাকে, আপনি ফর কাইন্ড ওয়ার্ডস আপনি বলছেন, আপনার থ্যাংক ইউ। আমি খালি কয়েকটা কথা বলি, খুব তাড়াতাড়ি বলি, কারণ এখানে অনেকে আছে, আমি সময় নিতে চাই না। এক হচ্ছে যে ব্রিগেডিয়ার আজমি যেটা বললেন বা জুলকারনাইন সাহেব যেটা বললেন, আমার কাছে মনে হয়েছে উনাদের এগেইন উনারা বলছেন যে উনারা হেয়ারসে শুনতে রাজি না, উনারা এভিডেন্স চান। আমি 2 দিন আগে আজকেই দেখতেছিলাম যে ওখানে কর্নেল হাসিন ছিলেন, গুম কমিশনে একটা ইউটিউবে একটা ভিডিও দেখতেছিলাম, সেখানে বসেছিলেন আদিলুর রহমান খান সাহেব, সেখানে ছিলেন গুম কমিশনের অন্যান্য মেম্বাররা, সেখানে ছিলেন আসিফ নজরুল, সেখানে ছিলেন নাবিলা ইদ্রিস বলতে বোধহয় একজন ভদ্র মহিলা, ইয়াং লেডি, খুবই নিশ্চয়ই ভালো মহিলা। কিন্তু আমি জানি না ওই মহিলার কি প্রবলেম, কিন্তু উনি বারবার হাসেন, প্রতিটা কথায় উনি হাসেন। তো উনি কি আসলে সিরিয়াস নাকি উনি কাউকে নিয়ে আসছেন হাসির খোরাক, এটা আমি বুঝলাম না। উনি বললেন যে প্রতিটা আপনার এভিডেন্স সব ধ্বংস করে দেওয়া হয়েছে, একেবারে যে সব ভেঙে ফেলা হয়েছে, আপনার কম্পিউটার ভেঙে ফেলা হয়েছে, হার্ড ড্রাইভ ভেঙে ফেলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো মতেই যাতে আপনি কিছু করতে না পারেন, কোনো এভিডেন্স আপনি না পান। উনি বলতেছেন যে কোনো বাহিনীকে প্রশ্ন করলে তারা মিথ্যা কথা বলে। ওখানে এসে বলছিল যে তারা মিথ্যা কথা দেয়, যে তারা বলছে যে ওনারা জিজ্ঞেস করেছেন ডিজিএফআই ডিরেক্টর কয়জন ছিল এই হাসিনার পিরিয়ডে, তখন ওরা বলছেন ওনাদের ওখানে অনার বোর্ড নাই, যেহেতু অনার বোর্ড নাই সেই জন্য তারা দিতে পারতেছে না। তার মানে এটা তো একটা স্টুপিড কথা, তাই না? যে এটা তো ফাইলে আছে যে কার ওখানে পোস্টিং হচ্ছে, সেই কতদিন ছিল। অর্থাৎ এবং তখন আমি যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা যেটুকু বুঝি আর কি, হ্যাঁ আমরা তো চাকরি করছি, চাকরিতে দেখেন শেখ হাসিনা যখন পাওয়ারে আসে এসে কামরুল ইসলামকে বসাইছিল, 8000 কেসকে কয় দিনের মধ্যে ফালাই দিছিল, কয় দিন লাগছিল তার ফালাইতে, কয়েকদিনের মধ্যে ফেলে দিয়েছে সে। আর এখন আমাদেরকে আপনি এভিডেন্স দেখাতে আসছেন, এখন আপনি আমাদেরকে নাইসিটি দেখাইতে আসছেন।
এবং এখন কি করছেন, ওই যে আসিফ নজরুল সাহেব কি বললেন, নাবিলাকে বললেন, নাবিলা তুমি আসবে, যেদিন আসবে আমি তোমাকে একটা লোক দিয়ে দিব। আপনি একটা লোক কেন, আপনি 10টা লোক দেন, তাতে কি হবে? আপনি শেখ হাসিনার দোসরের সমস্ত রেখে দিচ্ছেন আপনার সেক্রেটারিয়েটে। তারা আপনাকে সারাক্ষণই ইয়ে করবে, ইম্পিড করবে, তারা আপনাকে আটকাবে। আপনি কি আমাকে কি বলতে চান? এটা একটা সুশীল সরকার। এটা ইউ ডু নট নো হাউ টু এক্সারসাইজ পাওয়ার, ইউ ডু নট নো হোয়াট ইজ পাওয়ার। এবং আমি সরি টু ব্রিগেডিয়ার আজমি, উনি যেটা বললেন, একটা ইনস্টিটিউশনে বেশি লোক লাগে না ভাই। 20টা লোক এই একটা শৃঙ্খলাবদ্ধ ইনস্টিটিউশনকে হাতের মুঠায় নিয়ে কাজ করতে পারে, সেটাই তো করছে। আর এখানে আপনি দেখেন যে হাসিন কিভাবে কথা বলে, এখানে দেখেন ব্যারিস্টার সারোয়ার কিভাবে কথা বলে, এইখানে দেখেন আপনি আমাদের নাসির ভাই কিভাবে কথা বলে। আপনি ডিফারেন্সটা আপনার সামনে হবে ক্লিয়ার, যে যারা আসলে দেশের পক্ষের লোক তারা কিভাবে কথা বলে, আর যারা এটাকে আটকেতে যাচ্ছে তারা কিভাবে কথা বলে। আপনি যে দেশে বাস করেন, আমেরিকাতে আমি যখন ছিলাম, আমার একটা প্রিয় প্রবাদ বাক্য, সেটা হচ্ছে ফলো দ্য মানি, ফলো দ্য মানি। এই সেনা প্রধান হচ্ছে শেখ হাসিনার বোনের হাজবেন্ড, এবং এখনকার প্রেসিডেন্ট হচ্ছে গিয়া শেখ হাসিনার প্রেসিডেন্ট, এবং এখনকার সমস্ত অফিসাররা ওই যে জেনারেল গুলো প্রায় অনেকেই হচ্ছে হাসিনার জেনারেল, অনেক অফিসাররা হচ্ছে হাসিনার অফিসার্স। সো তাদের লয়্যালটি কোথায় সেটা আমরা বুঝতেছি না। এবং তারা কার পক্ষে কাজ করছে, সেনাপ্রধান তো এসেই বলেই দিয়েছেন যে উনি ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিবেন। ইলেকশন দিবেন মানেটা কি? বিএনপির হাতে তুলে দিবেন। বিএনপি কে? বিএনপি চালায় এখন কারা? ফখরুল ইসলাম আলমগীর, আর তারপর কি আমির খসরু সাহেব এবং সালাউদ্দিন আহমেদ সাহেব। তার মানে অর্থাৎ ভারতের হাতে যাবে। কয়েকদিনের মধ্যে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সেনাপ্রধান রেডি। কারণ সেনাপ্রধানকে আমি অনুমান করেই বলবো, কারণ at a level of CEO you do not have all the information, you cannot have the information. এটা আপনি না, তো ওইখানে আমাকে হাফ ইনফরমেশন নিয়ে আমাকে কাজ করতে হয়, আমাকে কোয়ার্টার ইনফরমেশন নিয়ে কাজ করতে হবে। দেখেন কাকে অবাঞ্ছিত করে রাখছে, নাসির ভাইকে অবাঞ্ছিত করে দিচ্ছে। বলছে, জিজ্ঞেস করছে কখনো যে নাসির সাহেবের অপরাধ কি? এই হাসিন সাহেবকে কি করছে, বরখাস্ত করে রেখে দিচ্ছে। কোন কিছু বলছে কখন, কেন উঠানো যাচ্ছে না? তার মানে আমরা যেটা বুঝতে পারছি, এই সরকার এবং আমি দেখলাম ওখানে আসিফ নজরুল বলছেন যে জানেন তো জঙ্গির কথা বললেই আমাদেরকে এমবাসি গুলো কিভাবে ধরে। তো এমবাসিকে আপনি ভয় পান কেন? আপনি কি এমবাসি কখনো হ্যান্ডেল করেন না? এই জন্য এমবাসির যে একটু আগে যে কথা বললো হাসিন, বলল যে আপনারা মুসলমানদেরকে মারবেন, তাকে জঙ্গি হবে না তারা। আর মুসলমানের কেউ একটা কিছু বলেছে, খালি একটা কথা বলেছে, ওই যে নুরুল ইসলাম সাহেব বললেন যে একটা খালি কথা বলেছে, তাতেই তাকে জঙ্গি হয়ে যাবে। হাউ ইজ দিস পসিবল? মানে এই ডাবল স্ট্যান্ডার্ড কিভাবে উনি মানেন? বললেই হবে নাকি ইংরেজি কথা বললেই হবে? কারণ আপনি কি ইংরেজি বলতে পারেন না আসিফ নজরুল সাহেব? আপনি কি ওনাদেরকে শেক্সপিয়ার পড়াতে পারেন না আসিফ নজরুল সাহেব? সো আমি আপনাকে এইটুকু বলে আমি বেশি সময় নিতে চাই না, বাট পয়েন্ট ইজ ইট ইজ ভেরি ক্লিয়ার কে কোথায় যাচ্ছে, এবং এই সরকার একেবারেই কিছু করবে বলে আমি মনে করি না। যদিও সারওয়ার বললেন যে এটা কিছু হবে, বাট আই হোপ ইট হ্যাপেন্স। বাট আমি গুম কমিশনের যেটা দেখলাম, সেখানে যেটা বুঝলাম যে উনারা আসলে জানেন না কিভাবে এই যে বিরাট ভাবে যে বিঘ্ন ঘটানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, সেই বাধাকে কিভাবে উত্তরণ করতে হয় সেটা জানেন বলে আমার মনে হয় না। থ্যাংক ইউ। জি, আমার খিজির হায়াত ভাই অনেকক্ষণ বসে আছেন। খিজির হায়াত ভাই হচ্ছে মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, তিনার খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং তিনার সাথে খুব কাছাকাছি থেকে ওনাদের এই জঙ্গি কার্যক্রম পরিচালনা করার সুযোগ হয়েছে। ভাই জিয়া ভাই কোন লেভেলের জঙ্গি একটু বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে অনেক সিনিয়র অফিসাররা আছেন। আমি জিয়ার সাথে সিলেট ক্যাডেট কলেজে আমার পরিচয়। আমরা দুজন একসাথে ক্লাস 7-এ ওখানে যাই। 6 বছর জিয়ার সাথে ছিলাম। আমাদের ব্যাচের সবচেয়ে চৌকস ক্যাডেট সে ছিল, শুধু পড়ালেখায় না, কালচারালি, গেমসে। আমি সবসময় ওকে বলতাম, আমি জীবনে যদি রিয়েল লাইফ জেসন বন্ড দেখে থাকি, জিয়া ছিল আমার কাছে জেসন বন্ড। জিয়ার সাথে আমার নেক্সট দেখা হয় বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। আমরা দুজনেই হামিদ কোম্পানিতে ছিলাম। আনফরচুনেটলি আমি বাংলাদেশ সেনাবাহিনীতে সার্ভ করার সৌভাগ্য আমার হয়নি। জিয়া আমাদের কোর্সের সোর্ট অফ অনার ছিল, এবং পরবর্তীতে জিয়া আর্মিতে কি করেছে আমরা সবাই জানি। দেখেন, আমি খুব সংক্ষিপ্তভাবে একটা পয়েন্ট আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে সাহস। পিলখানার 2009-এর 27 তারিখ যে 17-18 জন সিভিলিয়ান পিলখানাতে ঢুকেছিল, তার মধ্যে দুর্ভাগ্যজনক ভাবে বা যেটাই বলেন আমি একজন ছিলাম। আমার কোর্সমেট ক্যাপ্টেন তানভীর হায়দার নূর, তার লাশটা খোঁজার জন্য আমি ঢুকেছিলাম, একদম ফার্স্ট সিভিলিয়ান মিডিয়ার কিছু মানুষ হিসেবে। তো এরপর তার লাশটা সেই যে তখন থেকে খোঁজা শুরু করেছি, এরপরে ঢাকা মেডিকেল মর্গে থেকে শুরু করে আজ পর্যন্ত তার লাশ খুঁজেই যাই। পিলখানাতে আমি আমার কলেজের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান, আমার ক্যাডেট কলেজের ছোট ভাই, বড় ভাই, আর্মিতে আমার ফ্রেন্ড সার্কেল, অনেকজনকে আমি হারিয়েছি। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে যে আমরা সারাটা দেশ, পুরো দেশটা এবং পুরা পিলখানাকে কর্ডন করে রাখলো সেনাবাহিনী, কিন্তু শুধু আদেশের অভাবে আমরা ঢুকলাম না। আমরা পুরো জাতি
তাকায় তাকায় দেখলাম কি হলো। 57টা অফিসারকে এভাবে মারলো, তাদের পরিবারগুলাকে এইভাবে সারা জীবনের জন্য ট্রমার মধ্যে ফেলে দিল। এবং আর বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় অফিসারের কারণে সেটার যে প্রকৃত বিচারটা সেটা আজ অব্দি হলো না। এখন পর্যন্ত যেই কমিশনটা নিয়ে সবচেয়ে কম কথা হয় সেটা হচ্ছে পিলখানা কমিশন, অথচ এটাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হওয়া দরকার ছিল। বাংলাদেশ সেনাবাহিনীর যেই অল্প কয়েকজন অফিসার সকল বাধাকে উপেক্ষা করে সকল কিছুকে দাওতে লাগিয়ে বাজিতে লাগিয়ে এগিয়ে গেছিল, সেটা নেতৃত্ব দিয়েছিল জিয়া। হ্যাঁ, সেই মুহূর্তে বাংলাদেশ আর্মির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী সে একজন দেশদ্রোহী। কিন্তু এখন যদি আমরা দেখি জিয়াকে যেই দোষে আমরা দেশদ্রোহী বলবো বা জিয়াকে যেই দোষে এতগুলো কেসের মধ্যে ফাঁসানো হয়েছে বা জঙ্গি বানানো হয়েছে, তাহলে তো বাংলাদেশের কোটি কোটি মানুষ একই দোষে দোষী। 5 তারিখ আমরা কি করেছি? 5 তারিখ আমরা কি করেছি? জিয়া যেটা করতে গিয়েছিল আমরা তো সবাই এটা করতেই গিয়েছিলাম, তাই না? পরিবর্তিত পরিস্থিতিতে জিয়া সহ জিয়ার মতো যেই অফিসার গুলা কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, বাংলাদেশটাকে সবার আগে রেখেছে, যার কাছে মনে হয়েছে যে রাইট ইজ রাইট, রং ইজ রং, এবং এটার জন্য তারা তাদের জীবন বাজি রেখেছে, তাদেরকে তো একটা ফেয়ার ট্রায়াল এই জাতি দিতে পারে। আদারওয়াইজ জুলাইয়ের কি দাম? আমরা কি এত কিছু, আমরা এখন এত আইন কানুনের কথা বলতেছি, আরে দেশ তো একটা যুদ্ধ বিধ্বস্ত একটা বিপ্লবী সরকার বলবো না, একটা বিপ্লবী সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে আইনের থেকে তো ন্যায় বিচারটা সবচেয়ে বড় হওয়া দরকার। তো জিয়ার বিচারটা যদি আমরা করতে না পারি, আমার মনে হয় না এই যে জিয়ার মতো এত শত শত অফিসার পিলখানার পরে যারাই কথা বলেছে, যারাই পিলখানার বিচার বা তদন্ত চেয়ে তাদেরকে ধরে তাদেরকে কিভাবে নিগৃহীত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, অত্যাচারিত করা হয়েছে, চাকরি থেকে তাদের বিচার হবে না? বাংলাদেশ সেনাবাহিনী কি তাদের ভাইদের রক্তের বিচার করবে না? তাহলে তো ইলিয়াস ভাইয়ের কথা ঠিক যে বাংলাদেশ সেনাবাহিনী, যেটাকে নিয়ে আমরা এত প্রাউড ফিল করছি, যে সেনাবাহিনীর হাত ধরে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, সেই সেনাবাহিনীকে আজকে দেশপ্রেমিক সেনাবাহিনী থেকে দেশবিরোধী সেনাবাহিনী হয়ে গেল। তাহলে তারা কেন সেনাবাহিনীর তো উচিত সবার আগে বলা যে আমরা পিলখানার বিচার চাই, জিয়ার মতো অফিসারদেরকে আমরা ফিরিয়ে আনতে চাই, কেন বলতে পারতেছে না? এইটা জানার আমার খুব ইচ্ছা। এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি এখনো বের করতে পারি না। হাসান নাসির স্যার এখানে আছেন, উনি তো এই তদন্তের একদম চাক্ষুষ সাক্ষী। তো আর সেনা প্রধানকে আমি একটা জিনিসই বলবো, খুব ক্লিয়ারলি বলবো, দেখেন স্যার, আপনি একটা খুব ক্রিটিক্যাল টাইমে আওয়ামী লীগের একদম ভেতরের লোক হিসেবে, আমিও কিন্তু বৈবাহিক সূত্রে আমার শ্বশুর কিন্তু আওয়ামী লীগের একজন 4 বারের এমপি ছিল, এবং আমাকে সবসময় শুনতে হয় আমি আওয়ামী লীগের আমলে অনেক সুবিধা নিয়েছি, এখন আমি ভুল পাল্টে ফেলছি। সো আমি আসলে জানি না কি সুবিধা নিলাম আর কি ভুল। দেশের পক্ষে, বাংলাদেশের পক্ষে দাঁড়ানোটা কি অন্যায়? মানে বাংলাদেশে কি কিছু মানুষ থাকতে পারবে না যারা বলতে পারে যে আমরা বাংলাদেশের পক্ষে দাঁড়ালাম, কোনো দলের পক্ষে নয়? এটা কি একটা অন্যায়? তো সেনা প্রধানকে বলবো যে স্যার, আপনি খুবই ক্রিটিক্যাল টাইমে, আপনি যে কারণেই হোক, আমি আপনাকে বেনিফিট অফ ডাউট দিলাম, আপনি দেশের পক্ষে, ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন। একটা কথা আপনাকে বলি, আপনি যেই দলের থেকে আপনি সেনা প্রধান হয়েছেন, এটা এমন একটা দল, তাদের প্রতিহিংসা এমন, তারা তাদের বাপমাকেও ছাড়বে না যদি তারা সুযোগ পায়। সো আপনি দেশের মানুষের পক্ষে দাঁড়ান, আপনি দেখবেন এই দেশ আপনাকে প্রোটেক্ট করবে, নাহলে সারা পৃথিবীর কোনো শক্তি আপনাকে প্রোটেক্ট করতে পারবে না। আপনি পারেন সবকিছুর ঊর্ধ্বে দিয়ে যে বলতে, না আমি এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে দাঁড়ালাম, বাস এতটুকু আমি বলতে চাই। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা কমেন্ট পিন করেছি এখানে, যেখানে লেখা উঠেছে যে নাসির মাহাকে কবে বিয়ে করতেছেন, আমরা কি দাওয়াত পাবো? এই কমেন্টটা আমি জানি, এটার মিনিংটা কি জানি। আপনি খিজির হায়াত যেই মেজর নূরের কথা বললেন, তার স্ত্রী হচ্ছে মাহা, এবং তাকে বলা হয়েছিল একটা অজ্ঞাত একটা লাশ দিয়ে বলা হয়েছিল যে এটাই তোমার স্বামী, এটা মেনে নাও। কারণ তার স্বামীকে গুম করেছিল হচ্ছে তাপস, তার গাড়িতে তুলে দিয়েছিল, বিডিআর এর সৈনিকরা সেই সাক্ষী দিয়েছে যে তার গাড়িতে তুলে দিয়েছে, তাপস বলতে পারবে সে কোথায়। তাপস তাকে ধরে নিয়ে একদম পিলখানা, যে হত্যাকাণ্ড একদম শেষ ঘন্টার ঘটনা, সব শেষ সম্ভবত শহীদ কর্মকর্তা হচ্ছে মেজর নূর, তার স্ত্রী মেনে নেয়। তার স্ত্রী এখন অনেক ভালো থাকতে পারতো। আমরা এই দেশে নাম ধরে অনেকের অফিসারের কথা বলতে পারি যাদের ছেলে মেয়েরা অনেক ভালো আছে, এই পিলখানার সুযোগ নিয়ে তারা আর্থিকভাবে লাভবান হয়েছে। মাহা সেই লাভবান হইতে যায়নি, তারা এখন চরিত্রহীনা বলা হয়েছে, পাগল বানা হয়েছে। আর নাসিরকে জানেন, নাসির হচ্ছে আমাদের এই যে দেশ বিরোধী সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জনাব নাসির সাহেব, আমাদের সাথে যিনি এখন আছেন। এটা বলার কারণ কি জানেন? উনার চরিত্র হনন করার জন্য এটা করা হচ্ছে। উনি এই মাহা এখন ওনার কাছে এই অভিযোগগুলো করেন, উনি মাহার এই বিচার চান, নূরের বিচার চান, এই কারণে এগুলো করা হচ্ছে। এবং এই বট বাহিনীগুলো কাদের? এগুলো হচ্ছে বর্তমান ডিজিএফআই পরিচালিত এবং এই সেনাবাহিনীর লোকজনেরই চালানো আইডি। তো আমরা কি কখনো বলেছি যে জেনারেল ওয়াকারের বোন লেসবিয়ান, এবং সেই লেসবিয়ান হবার কারণে, ধরা খাওয়ার কারণে অনেক অফিসারকে শাস্তি পেতে হয়েছে, প্রমোশন হয় না, এগুলোকে আমরা বলেছি কখন? আমরা তো বলি নাই। আপনারা যদি মানুষের চরিত্র হনন করতে চান, আপনাদের চরিত্র বের হয়ে যাবে, বের হচ্ছে তো আস্তে আস্তে। অতএব এই কাজগুলো এই ক্যান্টনমেন্ট করে থাকে, যে কারণে
আমি নিজেও জানি যে সেনাবাহিনীকে ঢালাওভাবে করার বলার সুযোগ নেই, কিন্তু এটা কি মানে যে সেনাবাহিনীর যদি 1%, যেটা মানে আমাদের জনাব আজমি ভাই বললেন যে 1%, 0.1% নাকি খারাপ, 0.1% 99.9% কে এইভাবে জিম্মি করে রাখতে পারে, এটা আমাদের দেখতে হবে। তাহলে কি আপনার ব্যবস্থা নেন, দ্রুত ব্যবস্থা নেন। এই সেনাবাহিনীর এই ধরনের খুনিদেরকে এখানে রাখা যাবে না, যাদের জন্য আপনাদের সবার সম্মান নষ্ট হয়। যাই সেনাবাহিনীর প্রতি রেসপেক্ট রেখে বলি, আমি সেলিম ভাই বসে থাকতে পারবেন নাকি? না, সেলিম ভাই একটু অসুস্থ, যে কারণে ওনার নিলাম। আমাদের জাকপা নেতা জনাব রাশেদ প্রধান ভাই অনেকক্ষণ বসে আছেন। রাশেদ প্রধান ভাই, আপনি আমাদের মেজর জিয়া ভাই সম্পর্কে 2 মিনিট বলেন। ধন্যবাদ প্রিয় ইলিয়াস ভাই, আমার সহ আলোচক বৃন্দ যারা যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই একটু ক্যামেরাটা মানে সামনে নিলে ভালো, আপনার সাউন্ডটা সমস্যা হচ্ছে একটু। এখন শোনা যাচ্ছে? জি বলেন, একটু জোরে বলেন। জি, আমি খুব সংক্ষেপে সেরে ফেলবো, অলরেডি 1.5 ঘন্টা পেরিয়ে গেছে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়ে রাখার জন্য তার হাতে 3টা অস্ত্র ছিল। প্রথম অস্ত্রটা হচ্ছে 71-এর চেতনা, দ্বিতীয় অস্ত্রটার নাম হচ্ছে স্বজন হারানোর বেদনা, এবং তৃতীয় অস্ত্র যেটা ছিল সেটা হচ্ছে মৌলবাদ এবং জঙ্গিবাদ। তো এই তৃতীয় ক্যাটাগরিতে সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, মেজর জিয়া নামে যাকে আমরা চিনি, তিনি তৃতীয় ক্যাটাগরিতে ভারতকে খুশি রাখার জন্য রয়ের প্রেসক্রিপশনে আমি মনে করি শেখ হাসিনা তাকে জঙ্গি বানিয়েছে। এখন মেজর জিয়ার কি দোষ ছিল কিনা? অবশ্যই দোষ ছিল। মেজর জিয়া একজন দেশপ্রেমিক মানুষ ছিল, দেশটাকে ভারতের করদ রাজ্য থেকে উদ্ধার করতে চেয়েছিল। এই কারণে তার মাথার দাম নির্ধারণ করা হয়েছে। আজকে তিনি একটা অদ্ভুত জীবন যাপন করছে। আমি মনে করি অন্তর্বর্তী সরকার 1 বছর পেরিয়ে যাওয়ার পরে তাদের এই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে পারে নাই দেখে মেজর জিয়ার মতো মানুষ আজকে বাংলাদেশে মুক্তভাবে চলাফেরা করতে পারছে না। আমি এই শোয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। আর আর্মি সম্পর্কে, এই জেনারেল সম্পর্কে বর্তমানে যিনি দায়িত্বে আছেন তার সম্পর্কে 2টো লাইন বলে বক্তব্য শেষ করে দিব। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উনি চাইলে 5 তারিখে গ্রেফতার করতে পারতেন, উনি করেন নাই, সেফ এক্সিট দিয়েছেন। এবং পরবর্তীতে উনি অত্যন্ত গর্বের সাথে বলেছে ক্যান্টনমেন্টে আশ্রয় চেয়েছিল 600 জনের বেশি মানুষ, তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন এবং পরবর্তীতে সেফ এক্সিট দিয়েছেন। এই 600 জনের তালিকাও এখনো আমরা জানি না। অতএব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বর্তমান বাংলাদেশকে ভারতের করদ রাজ্য থেকে মুক্ত করার জন্য, এখনো মুক্ত হয় নাই, এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আর্মির ভূমিকা রাখার সুযোগ আছে। সেই সুযোগটা কাজে লাগানোর জন্য আমি আর্মি চিফকে বিনয়ের সাথে অনুরোধ জানাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। দুঃখিত। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, আপনাকে আপনি বোধহয় একটু আনমিউট করে নেবেন। যে আচ্ছা, জি ব্রিগেডিয়ার হাসান নাসির, আপনি পিলখানা হত্যাকাণ্ডের সময় সবচাইতে বেশি তাদের এই জাহাঙ্গীর কবির নানক, তারপরে আজম, তারপরে কামরুল, তাদেরকে আপনি জিজ্ঞাসাবাদ করেছিলেন। আপনার সেই 3.5-4 ঘন্টার অডিও রেকর্ডটাও আমার কাছে ছিল, পুরোটাই শুনেছি আমি। আপনি অত্যন্ত উত্তেজিত হয়ে তাদেরকে কোশ্চেন করছিলেন এবং আপনার ভিতরে হতাশার কিছু ছাপও আমি দেখছিলাম। যে মনে হচ্ছিল যে প্রশ্নগুলো করছেন কিন্তু এটার বিচার হবে না, সেই প্রশ্ন এরকম মনে হয়েছে। সেই থেকে এখন পর্যন্ত যুদ্ধ করছেন, কতটুকু সফল হলেন? মেজর জিয়ার ভবিষ্যৎ নিয়েও কোনো সুখবর আমাদেরকে দিতে পারবেন কিনা? ধন্যবাদ। আমি প্রথম মেজর জিয়ার কেসটাকে একটু হাইলাইট করি, তারপরে আমি বিডিআরটা আলাপ করব। আমি অলরেডি যে বিষয়গুলো আলাপ হয়েছে, ব্যারিস্টার সারোয়ার আইনগত বিষয়গুলো বিস্তারিত ভাবে বলছে, বাট এর মধ্যে কিছু জিনিস যেটা হয়তো জনগণের জানা উচিত, সেটা হচ্ছে হাইকোর্টের 3টা ডেথ রেফারেন্স শুনানি পেন্ডিং রয়েছে, এবং এই আমাদের ডেথ রেফারেন্স বা এই যে মৃত্যুদণ্ড বা জঙ্গি হিসেবে স্বীকৃতি পাওয়া দেওয়ার কারণে এই আমাদের দেশের কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু ইউএস স্টেট ডিপার্টমেন্ট এই পুরস্কার ঘোষণা করছে বা জঙ্গি হিসেবে তারাও এটাকে আইডেন্টিফাই করেছে। এখন স্টেট ডিপার্টমেন্টের যে প্রশ্ন তারা হচ্ছে যে তোমাদের দেশের আদালত যদি এই মামলা উইথড্র করে বা তারা যদি হচ্ছে যে স্টেট ডিপার্টমেন্টের প্রশ্ন হচ্ছে যে তারা বাংলাদেশের আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে মেজর জিয়াকে জঙ্গি ঘোষণা করেছে এবং তার বিরুদ্ধে যে ডিক্লারেশনটা হয়েছে, এবং তারাও এটা উইথড্র করবে যদি বাংলাদেশ কোর্ট তাদের রায় উইথড্র করে বা ডিসিশন চেঞ্জ করে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা এই কেস নিয়ে মাথা ঘামাচ্ছি না স্টেট আমেরিকান এম্বাসিকে রেফার করে,
আর ওরা স্টেট ডিপার্টমেন্ট বলছে আমাদের দেশের রায়, মানে এটা একজনের দোষ আরেকজনের ঘাড়ে। মূল উদ্দেশ্য হচ্ছে জিয়াকে এই কেস থেকে আমরাই অব্যাহতি দিতে চাই না, এটা স্পষ্টভাবে স্বীকার করতে হবে। সব সমস্যা হচ্ছে আমাদের দেশে। এখানে হোম মিনিস্ট্রিতে যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে, আমরা যখন আইন উপদেষ্টার সাথে আমি এবং কর্নেল হাসিন যাই, তখন আমরা এটা জানি যে এই 401 ধারায় যেটা আবেদন করা হয়েছে, এটাই ইচ্ছা করলে হোম মিনিস্ট্রি সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু ওখানেও আমরা একই ইয়ে পেলাম যে স্টেট আমেরিকান এম্বাসি থেকে এই ব্যাপারে বেশি নাড়াচাড়া করতে নিষেধ করা হয়েছে। কিন্তু বাংলাদেশের সরকার এম্বাসির কথা শুনবে কেন? আমরা কি আমেরিকান 51st 52nd স্টেট নাকি? আমাদের সরকার সিদ্ধান্ত নিবে, দরকার হলে তদন্ত করবে, তারা বলবে আমাদের দেশে জঙ্গি আছে কিনা। আমরা বলছি স্বৈরাচারী সরকার একটা পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশকে জঙ্গি করে এটার একটা অ্যাডভান্টেজ নিয়েছে। এই এতগুলো জীবন নাশের পরে, আহত হওয়ার পরে এখন যে সরকার এসেছে, আসলে বিষয়টা হয়ে গেছে এই সরকারকে কে নিয়োগ দিয়েছে। আমরা এই সরকারের নিয়োগ পেয়েছি 5 থেকে 8 তারিখের মধ্যে। ডক্টর ইউনূস হয়তো তার সীমিত পছন্দের কিছু লোককে নিয়োগ দিতে পেরেছে, তার সাথে রাখতে পেরেছে, আর বাকিগুলো নিয়োগ কে দিয়েছে? তো তারা কার কথা শুনবে? এটার ব্যাপারে লজ্জা করার কিছু নাই, আমাদের বাস্তবতাটা মেনে নিতে হবে। আমার ধারণায় এখনো পর্যন্ত স্বৈরাচার সরকারই ইনডাইরেক্টলি নিয়ন্ত্রণ করছে সবকিছু, এবং সেটার প্রতিফল আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেলিজেন্স এজেন্সি বলি, বট বাহিনী বলি, সোশ্যাল মিডিয়া কন্ট্রোল বলি, এটা প্রায় আওয়ামী লীগের পরিস্থিতিতে চলে গেছে। তখন সরাসরি আক্রমণ হতো, রিয়াক্ট করতো, তাদের বাহিনীগুলা র্যাব বা গোয়েন্দা বাহিনী এসে তুলে নিয়ে যেত। এটা এখনো শুরু হয় নাই, বাট আগামী কয়দিনের পরে শুরু হবে যে না, সেটারও কোনো বিশ্বাস নেই। তারা ওই পর্যায়ের দুঃসাহস পর্যন্ত দেখানো শুরু করেছে। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। আমার যেটা প্রশ্ন হচ্ছে যে ব্যারিস্টার সারোয়ার যেটা বললো যে মিথ্যা 12টা মামলার মধ্যে 3টাতে রায় হয়েছে মৃত্যুদণ্ড, বাকি 9টা কিন্তু আদালত থেকে দ্রুত খালাস করা উচিত, যেভাবে রাষ্ট্রীয় নেতাদের মামলা উইথড্র হয়েছে। যদি এ ব্যাপারে কোনো সন্দেহ থাকে, যদি সরকার সদিচ্ছা থাকে, তাহলেও একটা কমিশন করে, একটা বোর্ড করে, একটা তদন্ত করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। বাট আমরা ওই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছি না, এটা হচ্ছে হতাশার বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যে মৃত্যুদণ্ডের ব্যাপারে অ্যাবসলিউটলি দরকার হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার সাথে নিয়ে স্পেশাল তদন্ত করেও এর সিদ্ধান্ত নিতে পারে, বিকজ এটা রাষ্ট্রকে একটা ট্যাগিং করা হয়েছে জঙ্গি রাষ্ট্র, জঙ্গি কার্যক্রমের সাথে বাংলাদেশ এজ এ স্টেট। সেই জিনিসটাকে ইয়ে করার, উইথড্র করানোর জন্য তো রাষ্ট্রেরও একটা তাগিদ থাকতে হবে। আমরা দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করতেছি সে ব্যাপারে রাষ্ট্রের কোনো বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো তাগিদ নাই, বরং তারা আরো ওইটা রেফারেন্সটা এটা না এটা নিয়ে আলাপ করা যাবে না, এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, তাকে মামলা ফেস করে উঠতে হবে। এই বিষয়গুলো আমরা ইয়ে করতেছি, দুঃখের সাথে লক্ষ্য করতেছি। এবং যদিও একটা কমিশন করার ওয়াদা উনি করেছিলেন, বা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমি আশা করবো আজকের পরে উনি হয়তো নড়ে চড়ে বসবেন এবং কিছু একটা করবেন, প্রয়োজনে আমরা সহায়তা করব। কিন্তু ওইখানেও যদি বিডিআর এর মতো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে যে আপাতত কোনো কমিটি হবে না, তাহলে কিন্তু আবার আমাদেরকে হয়তো রাস্তায় নামতে হতে পারে। এখন এখানে বিষয় হচ্ছে যে এখানে এই আমাদেরকে বিডিআর এর কাহিনীতে চলে যেতে হচ্ছে। বিডিআর হত্যার পরে আমি তো মনে করি আওয়ামী লীগ সরকার অবৈধ হয়ে গেছে। এখনই এটা প্রমাণ হয়েছে যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। তারপরে আমি মনে করি আমাদের তার বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, তো সেটা কোনোদিন রাষ্ট্রের বিরুদ্ধে অভিযান হইতে পারে না। এই জিনিসটা মানে আমার অবাক লাগছে যে আমরা আজকে বসে আলাপ করছি যে বৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে দেখে জিয়াকে বিদ্রোহী করা হয়েছে। এটা কোনো অবস্থাতে বৈধ সরকার ছিল না। 8 সালের ইলেকশনেও ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছে, এবং সেটার পিছনে যথেষ্ট অর্থ এবং সেটা আর্মি সরাসরি ওই সময়ের সশস্ত্র বাহিনী সম্পৃক্ত ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য, আর নিজের বাঁচার জন্য। সুতরাং এই জিনিসগুলোকে আমাদের মনে রাখতে হবে। আমরা অবাক হয়ে দেখতেছি যে ডিজিএফআই নাকি আর্মির কন্ট্রোলে না। ডিজিএফআই এর অফিসার যারা মিলিটারি অফিসাররা, তারা তো আর্মির কন্ট্রোলে। এবং আমি যদি ডিজিএফআইটা বাদ দিলাম, কর্নেল হাসিন প্রথমবার গুম হয়েছিল when he was in uniform। তাপস হত্যা মামলার কেসে যারা শাস্তিপ্রাপ্ত হয়েছে, they were all মানে তাদেরকে গুম করে রাখা হয়েছিল মিলিটারি কাস্টডিতে, তারা তো কোনো ডিজিএফআই র্যাবের কাস্টডিতে ছিল না কখন। এদের নাম আমরা প্রকাশ পাচ্ছে না কেন, এবং এদের বিরুদ্ধে শাস্তি এখনো কার্যক্রম নিচ্ছে না কেন? আমরা শুধু ডিজিএফআই, এনএসআই এবং বারবার বলতেছি ডিজিএফআই আর্মির আওতায় না, বাট ডিজিএফআই তে কোনো অফিসার যদি কোনো শৃঙ্খলা বহির্ভূত কাজ করে, ডিজিএফআই বলি, র্যাব বলি বা বিজিবি, যেখানে করুক, তাদেরকে আর্মিতে ফেরত এনে আর্মি অ্যাক্টের আওতায় বিচার করা হয়। এটাই আমাদের ট্র্যাডিশন। যেখানে অপরাধ হবে তাকে ফেরত নিয়ে আসা হবে। ওই প্রতিষ্ঠানের সক্ষমতা থাকলে ওখানে করবে, না হলে তাকে তার প্যারেন্ট আর্মসে ফেরত নিয়ে এসে, সার্ভিসে ফেরত নিয়ে এসে তার শাস্তি দেওয়া হবে। তো এখানে দায় এড়ানোর তো কোনো সুযোগ নেই যে না সিটি কর্পোরেশনে যে ঘুষ খাচ্ছে আমার কিছু করার নাই। আমি যখন আমি মোর দ্যান ওয়ান অ্যালিগেশন আসবে, তখনই তো আমি অফিসারটাকে উইথড্র করে তাকে কোর্ট মার্শাল ফেস করে তাকে নির্দোষ প্রমাণ করতে হবে। এই জিনিসটা আমরা দেখতেছি এবং মানে খুবই হতাশার সাথে লক্ষ্য করতেছি যে ইলেকশন কারচুপি করছে ডিসিএসপি,
ইলেকশন কারচুপি আর বিডিআর হত্যা ৭৭ জনের হত্যা আর গুম খুন যাদের করা হলো, এই হত্যার আসামি কি এক দণ্ডে আমি বিচার করব? অবশ্যই তারা অপরাধী, তারা অপরাধ করছে, কিন্তু সেটা একটা অপরাধ, আর এখানে খুনের অপরাধীদের কথা হচ্ছে। আমরা ওদের সাথে কম্পেয়ার করতেছি যে ওদের কেন বিচার হচ্ছে না। এখন ডিম আগে না মুরগি আগে, এটা এই ইয়ের মধ্যে আমরা ফেলে দিচ্ছি যে ওদের বিচার করেন। আমি ইলেকশনের বিচার আগে করবো না গুম খুন হত্যার বিচার আগে করবো? এই বিষয়গুলো আননেসেসারি। আনফরচুনেটলি এটা আমাদের ভিতর থেকে মানে পরিকল্পিতভাবে তাদেরকে মশলাপাতি দিয়ে বুঝায় পড়ায়, তাদেরকে এটার বিনিময়ে কিছু দেওয়া হচ্ছে, যার কারণে তারা এগুলো কথা বক্তব্য প্রদান করতেছে বিভিন্ন মিডিয়াতে। এবং এটাই আমাদের জন্য বিভক্তির কারণ, এবং এই জন্যই আজ পর্যন্ত একটা ডিপ্রাইভড অফিসার কোনো তাদের ইয়ে পায় নাই, বেনিফিটস পায় নাই, বিকজ এক দুজনকে আলাদা আলাদা ডেকে দিয়ে দেওয়া হয়েছে এবং তারা ওইটা নিয়ে এখন সরকারের পক্ষে কথা বলতেছে, এবং দ্যাট ইনক্লুডস রাওয়া অ্যাজ ওয়েল। কিসের অ্যাসুরেন্সে করছে আমি জানি না। রাওয়ারিকে নিয়োগ দিয়েছে এই বিদ্রোহের পর, এই বিদ্রোহী যারা অফিসাররা যারা এই স্বৈরাচারকে ইয়ে করতে অপসারণে সহযোগিতা করছিল, তাদের ভোটে এবং তাদের আগ্রহে নিয়োগ হয়েছিল, কিন্তু যেদিন সে নিয়োগ প্রাপ্ত হয়ে গেছে সেদিন সে হয়ে গেছে সরকারি বাহিনী। তার কিন্তু আর ওই ভোটারদের প্রয়োজন নাই। ঠিক বাংলাদেশে ইলেকশন হলে যেরকম ভোটাররা অর্থহীন হয়ে যায়, রাওয়ার ক্ষেত্রেও আনফরচুনেটলি সেটাই হয়েছে, এবং সেই জন্য রাওয়ার এবং এই রিটায়ার্ড অফিসাররা বা ডিপ্রাইভড অফিসার আজ পর্যন্ত বঞ্চিত রয়ে গেছে। এবং স্পেশাল কেস হিসেবে, স্পেশাল কেস যদি একটা ব্রিগেডিয়ারের জন্য কনসিডার হইতে পারে, তাহলে একটা লেফটেন্যান্ট কর্নেলের জন্য হলো না কেন? হাসিনার কেসটা এখনো কনসিডার হলো না কেন? একটা ইনভেস্টিগেশন করা হোক, ওপেন ইনভেস্টিগেশন করে ডিসপোজাল দেওয়া হচ্ছে না কেন? এটাকে কেন ওই 400 অফিসারের সাথে একসাথে মিক্স করা হচ্ছে, এবং তার নাকের মধ্যে একটা মূলা ঝোলায়, হ্যাঁ তোমাকে পেনশন দেওয়া হবে, তুমি চুপ থাকো, তুমি তোমার টিম নিয়ে তোমার বসকে নিয়ে চুপ থাকো। আর যখন হাসিনকে কন্ট্রোল করতে পারে নাই, আমাকে কন্ট্রোল করতে পারে নাই, তারপরে এই ক্যারেক্টার অ্যাসোসিয়েশন শুরু হয়েছে। এবং এত জঘন্য একটা পরিবেশে চলে গেছে এই বাহিনী, এই মানে আমি বলতেছি এটা মানে আর্ম টেররিস্ট গ্রুপে পরিণত হয়েছে ইন্টেলিজেন্স বাহিনী। এটা কিন্তু স্টেট স্পন্সার্ড, স্টেট পেড এবং পাবলিকের পয়সায় পালিত একটা বাহিনী হয়ে গেছে, সন্ত্রাসী বাহিনী, যারা এই জনগণের বিরুদ্ধে আগেও গত 16 বছর অন্যায় অত্যাচার করেছে, এখনো তারা আবার শুরু করেছে নতুন ভাবে, এবং তারই আমরা প্রতিফল দেখতেছি সোশ্যাল মিডিয়াতে যে অ্যাটাক গুলো হচ্ছে। এবং আস্তে আস্তে তারা মানে রীতিমতন গুছিয়ে উঠতেছে। বিভিন্ন গত অগাস্টের পরে যে পোস্টিং প্রমোশন যেগুলো দেখেছিলাম আমরা, কিছু কিছু পজিটিভ নোটস যেগুলো দেখছিলাম আমরা লাস্ট 1-2 মান্থস যেটা দেখছি, এটা রীতিমতন ভয়ঙ্কর একটা পদক্ষেপ, যেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। বাট আমি একটা জিনিস স্পষ্ট বলতে চাই, সেনাবাহিনী 96 সালের পরের থেকে আর কখনো রাষ্ট্রীয় ক্ষমতা নিতে পারবে না, এবং এই জন্য মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট হয়েছে। আমি মনে করি মঈন আহমেদের ফেলিয়ারের পরে এটাও প্রতিষ্ঠিত হয়ে গেছে যে মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট এই নামেও কোনো সরকার কখনো রাষ্ট্র এই বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং ওই সমস্ত স্বপ্নের থেকে সেনাবাহিনীকে দূরে থাকতে হবে এবং সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হবে, এবং এটার জন্য ওই অপরাধীদেরকে হস্তান্তর করতে হবে। ঠিক যেভাবে প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, প্রধান ইলেকশন কমিশনার, বাকিরা যেভাবে আজকে জেলে আছে, মিনিস্টাররা জেলে আছে, পুলিশের আইজি জেলে আছে, সেভাবে তাদেরকেও জেলে যেয়ে বিচারের সম্মুখীন হইতে হবে। আমরা আমাদের স্মৃতি দেশের মধ্যে আইনের 2 রকম অ্যাকশন দেখছি, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। এবং যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং জন্য জড়িত তাদেরকে জেলে দেখতেছি, ইলেকশন কমিশনার। আর যে গুম খুনের সাথে, বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছে, তাকে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে, তাহলে তাকে দেশে সসম্মানে রাখা হয়েছে। এটা কোনো বিচারহীন মানে বিচার ব্যবস্থা তো হইতে পারে। জি, ওনার সেনাবাহিনীর ওনারা এই পর্যন্ত বিভিন্ন জায়গায় বড় বড় পদে, ঢাকা মেডিকেলের পরিচালক, ব্রিগেডিয়ার অমুক, ওই ডেসা বিভিন্ন জায়গায় ওনাদের পদে, তো চুরি তো থামাইতে পারেন, ওখানে গিয়ে তারা চুরি ভাগ করে। তো এই ধরনের এই চোর মেজর তানভীরের যে কাহিনী, সে যদি 26 তারিখের পরে তাকে তাপসের গাড়িতে উঠিয়ে দেওয়া হয়, ইট ইজ নট এ বিডিআর ইস্যু, ইট ইজ এ মিলিটারি ইস্যু। ওই সময় তো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল সবকিছু। তাহলে সেনাবাহিনীকে কৈফিয়ত দিতে হবে তানভীর কোথায়, সে গুম নাকি, তাকে অবশ্যই তার একটা ডিসপোজাল দিতে হবে। তখন তো একদম মাঠে খালেদ মামুন তো নিজে ওইখানে ছিল, তো মামুন খালেদ তো করেন নাই কেন, ধরেন নাই কেন? আপনারা কি কিসের ফলের ইয়ে হয়েছেন? মঈন আহমেদকে তখন ওইটা দেওয়া হয়েছে যে তোমাকে সেফ এক্সিট দেওয়া হবে, 111 সরকারকে রাটিফাই করা হবে, কিন্তু ওই মঈন আহমেদ শুধু একা সেফ এক্সিট নিয়ে সে পলাতক হয়েছে, বাট ওই তার শাসনকাল কিন্তু এখনো অবৈধ রয়ে গেছে। জি স্যার, আমরা শেষ করলাম, আমরা আলোচনা এই পর্যন্ত শেষ করি ওই বিষয়টা নিয়ে, কারণ আমরা মেজর জিয়া পর্যন্তই থাকি। আমাদের সাথে আরেকজন আহমেদ রফিক ভাই, আপনার কাছ থেকে একটু শুনি মেজর জিয়ার মুক্তির ব্যাপারে আপনার যে বক্তব্য সেটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমি গর্বিত যে আমি মেজর জিয়া, সৈয়দ জিয়াউল হককে আমি আমার বাসায়, আমার কথা শোনা যাচ্ছে? জি জি জি।
আচ্ছা, আমি গর্বিত যে মেজর সৈয়দ জিয়াউল হক, যিনি ওখান থেকে পালিয়ে এসে প্রথমে আমার বাসায় এসেছিলেন এবং আই কুড শেল্টার হিম, আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে আওয়ামী লীগ সরকার যে সরকার ক্ষমতা এসেছিল, পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই সরকার যে নির্বাচনের মাধ্যমে এসেছিল বলে ইতিপূর্বে আমি একজন বক্তাকে দেখেছি, তিনি এই সরকারের বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন আওয়ামী সরকারকে। কিন্তু আমি মনে করি যে আওয়ামী সরকার পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তার আগের নির্বাচনের মাধ্যমে আসার বৈধতাও হারিয়েছে। সুতরাং মেজর জিয়া তিনি যে সরকার পতনের জন্য যে চেষ্টা করেছিলেন, ইট ওয়াজ ভেরি লেজিটিমেট একটা প্রচেষ্টা। এবং আমরা মনে করি যে আজকের এই 2024 এসে যে আওয়ামী লীগের পতন হয়েছে, এইটার প্রথম ব্যক্তি হলেন মেজর জিয়া, যিনি এই সরকারকে পতনের জন্য চেষ্টা করেছিলেন। সো আই এম পার্সোনালি প্রাউড অফ শেল্টারিং হিম। আমি তাকে আশ্রয় দিতে পেরে ধন্য মনে করছি। দ্বিতীয় হলো যে আমরা একটা অদ্ভুত অভ্যুত্থান পরবর্তী অবস্থার মধ্যে আছি, যে পৃথিবীর ইতিহাসে এমন কোনো অভ্যুত্থান আছে কিনা আমার জানা নাই, যে অভ্যুত্থানের পরে পরাজিত শক্তির সেনাপ্রধান এবং পরাজিত শক্তির প্রেসিডেন্ট, এই দুইজন এবং তার গোটা এস্টাবলিশমেন্ট উইথ অল অফ দেয়ার ব্যুরোক্রেসি এক্সিস্ট করছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো অভ্যুত্থান হয়েছে কিনা আমার জানা নাই। তো এই অভ্যুত্থানের পরে যারা এই ব্যুরোক্রেসি, এই সেনাপ্রধান এবং এই চুপ্পুকে, আই এম নট কমফোর্টেবল টু কল হিম প্রেসিডেন্ট, এই চুপ্পুকে যারা রাখার পক্ষে কাজ করেছে, তারা হলো এই পরবর্তী পরিস্থিতিতে যত জটিলতা তৈরি হয়েছে এই দেশে, এর জন্য দায়ী। চতুর্থত একটা ব্যাপার আমার মনে আছে যে যখন আমার বাসায় তাকে শেল্টার দেওয়ার পরবর্তীতে যখন ব্যাপারটা লিকড হয়, তখন আমাকে ডিজিএফআই র্যাবের মাধ্যমে গ্রেফতার করিয়ে নিয়ে গিয়েছিল ক্যান্টনমেন্টে। আমাকে ওই সময় 41 দিন গুম করে রেখেছিল। তো যখন রেখেছিল তখন অনেক কথাবার্তা, জিজ্ঞাসাবাদে নানা কথাবার্তা হতো। একটা পর্যায়ে আমি তাদেরকে একটা কথা বলেছিলাম যে আর্মি শুড রিওয়ার্ড মি, একটু গালাগালি দিয়ে বলেছিলাম এফইউসি কে, দ্য গভর্নমেন্ট, ঠিক আছে, আর্মি শুড রিওয়ার্ড মি অ্যাজ আই শেল্টার্ড অ্যান আর্মি অফিসার। তুমি সে তো গভর্নমেন্টের বিরুদ্ধে করছো, আর তোমরা এগুলো করতেছো কেন? আর ইউ নট দেয়ার হিজ কলিগ? সো তোমাদের তো এটা নিয়ে গর্বিত হওয়া উচিত যে একজন আর্মি অফিসারকে আমি সেভ করছি, এন্ড ইউ শুড রিওয়ার্ড মি। আমি খুব মানে দুঃখের সাথে লক্ষ্য করছি যে আর্মি যারা আছে তাদের ভিতরে এমন টপ ব্রাস যারা আছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা অ্যাকচুয়ালি তাদের আর্মির যে ইনস্টিটিউশনাল একটা প্রাইড, যে আর্মি অফিসারদের প্রতি যে রক্ষা করার এবং তাদের প্রতি যে দায়িত্ব, এই দায়িত্বটা তারা পর্যন্ত পালন করছে না। এই ফ্যাসিস্টের সুবিধাভোগী করার কারণে তাদের ভিতরে যে আর্মি হুড বা আর্মিশিপ, এইটার যে একটা দায়িত্ববোধ, এটাও তার হারায় ফেলছে। সো যারা এটা হারায় ফেলছে, আই ডু নট হ্যাভ মিনিমাম রেসপেক্ট টু দেম। আর্মিদের প্রতি যে একটা সম্মান, একটা আছে, এটা তখনই থাকা উচিত যখন এটার প্রতি তাদের একটা লয়্যালটি থাকে। আমি এই আলোচনায় যেতে চাই না। আমি একটা আপনার গোটা আলোচনার পরবর্তী ব্যাপারটা আসলে কি হবে। আজকে আপনারা এখানে অনেকে এসেছেন, অনেকে কথাবার্তা বলেছেন। আজকে আমরা কথাবার্তা বলে কি এখান থেকে চলে যাব এবং আবার ব্যাপারটা যেরকম চলতেছিল সেরকম চলতে থাকবে, নাকি আসলে আমরা এখান থেকে এমন কিছু করব যেটার মাধ্যমে মেজর সৈয়দ জিয়াউল হকের মুক্তির ব্যাপারটা একটা কন্টিনিউয়াস কাজ হিসাবে সামনে আগাবে? যদি এরকম কোনো কিছু না হয়, তাহলে কিন্তু আমরা এটা চলে যাওয়ার পর এখান থেকে আবার সেই চলতে থাকবে। সো আমি প্রপোজ করব, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, এমন কোনো কিছু করা যায় কিনা আজকের এই লাইভে যারা অংশগ্রহণ করেছেন, এখন যারা আছেন, আগে যারা ছিলেন, যে কোনো একটা প্ল্যাটফর্ম গঠন করা যায় কিনা, যে প্ল্যাটফর্মটা আপনার সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করবে এবং কোনো একটা কমিশন গঠন করতে সরকারকে বাধ্য করবে এবং সরকারের উপরে সামাজিক ও রাজনৈতিক প্রেশার ক্রিয়েট করবে, যাতে সরকার এই ব্যাপারটাতে ফেয়ার ভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আমি সেজন্য এরকম হতে পারে যে মেজর জিয়া মুক্তি পরিষদ বা এরকম কোনো একটা কিছু করার জন্য আমি ইলিয়াস ভাইকে বা পিনাকি দা এখানে নেই, আমি ওনাকে দেখি নাই, ওনার আসার কথা ছিল কিনা, যে আপনাদের সমন্বয় এরকম কোন একটা পরিসর আমি গঠনের আহ্বান জানাচ্ছি, যাতে করে কনসিস্টেন্টলি ব্যাপারটাকে পার্সু করা যায়। কারণ একজন যদি দায়িত্ব না নেয়, অনেক মানুষ আমরা এসে কথা বলছি কিন্তু কেউ দায়িত্ব নেয় না, কিন্তু অ্যাকচুয়ালি কিছু আগাবে না। সো এরকম করা যায় কিনা, প্রয়োজনে আপনার সংবাদ সম্মেলন করা, প্রয়োজনে মাঠে আপনার প্রসেশন করা এবং সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করার জন্য আরো যা করা যায়, অনলাইন অফলাইন ইভেন্ট করা, প্রয়োজনে এটার জন্য ডেডিকেটেড একটা ফেসবুক পেজ ওপেন করা, এরকম এই সংক্রান্ত বিষয়ে মানুষকে অ্যাওয়ার করা, এটার জন্য একটা পরিষদ গঠন করার আমি প্রস্তাব করতেছি আপনাদের সকলকে। আমি আশা করব যে ইলিয়াস ভাই, আপনি এটা একটা দায়িত্ব নিয়ে, আপনি আজকের যে লাইভটা করার দায়িত্ব নিয়েছেন, আপনাকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি বলবো যে এরকম দায়িত্ব নিয়ে এমন কোনো কিছু একটা আপনারা গঠন করুন, যাতে কাজটা সত্যিকার ভাবে সামনে আগায় এবং ভুলে না যায়, এবং আমরা যতক্ষণ পর্যন্ত এটা সলভ না হয় সমাধানটা, অন্তত এই ফোরামটা কনসিস্টেন্টলি এটার উপরে লেগে থাকবে এবং বিষয়টাকে পার্সু করবে যে এটা যেন রাইটভাবে আগায় এবং শেষ না হওয়া পর্যন্ত এটা লেগে থাকে।
সো এই প্রস্তাবটা আমি এখানে রেখে আমি আমার কথা শেষ করছি। আমি আশা করি ইলিয়াস ভাই এই ব্যাপারটাতে একটু রেসপন্স করবেন যে কি করা যায়। জি ধন্যবাদ। আমাদের সাথে একজন লেফটেন্যান্ট আছেন, উনি লিখেছেন বরখাস্ত লেফটেন্যান্ট। তো এই ইন্তিশার ভাই আপনার মূল্যবান বক্তব্য শুনি। আমাদের আর একজন অতিথি আছেন সেলিম ভাইকে সবার শেষেই দিই, কারণ সেলিম ভাই আর আমি আজকে অনুষ্ঠান শেষ করি এক জায়গায় যাব, একসাথে শেষ করি, আমরা অনুষ্ঠান শেষ করব। পিনাকিদার থাকার কথা ছিল, পিনাকিদা সময় দিতে পারেন নাই, ওনার কাজের কারণে শেষ করতে পারেন নাই। ইন্তিশার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই শোনা যাচ্ছে? জি জি জি। আচ্ছা, তো প্রথমেই বলতে চাই যে এখানে সবাই অনেক সিনিয়র ছিলেন অফিসারদের মধ্যে। আই এম দ্য জুনিয়র মোস্ট, এবং গত মে এই 2025-এর মে পর্যন্ত আমি নৌবাহিনীতে একটা সার্ভিং অফিসার ছিলাম। আই এম অ্যামংস্ট দি সার্ভিং অফিসার, আই উড সে। ইভেন নাও আমি সব ভিতরে কি চলছে না চলছে আই নো হোয়াটস গোয়িং অন। তো ওই থেকেই বলবো যে যেহেতু গোয়েন্দার একটা বিষয় উঠছে, যে এই যে হাসান নাসের স্যারের এগেনস্টে চরিত্র হনন, আমার এগেনস্টে চরিত্র হনন, ডিজিএফআই এর যে একটা অংশ, আমি নর্মালি ওদেরকে টিকটিকি আর কচুক্ষেতি বলি, বাট আজকে ডিজিএফআই বলতেছি ডিরেক্ট, সিন্স আ লট অফ পিপল আর হিয়ারিং। সো ডিজিএফআই, এনএসআই এবং যত ধরনের গোয়েন্দা বাহিনী আছে, এদের কিন্তু প্রত্যেকটা অফিসারের সাথে একটা করে আপনার বট অ্যাকাউন্ট, মানে এটা ধরে নেন সিস্টেম্যাটিক থাকে। সো আপনাকে যদি আপনার কোনো অ্যাকাউন্ট বা আপনার কোনো পোস্টকে ডাউন করতে হবে বা আপ করতে হবে, এরা খুব সুন্দর এটা হাসিনার সময় থেকে করে যাচ্ছে এবং বর্তমানেও তারা করছে। এমন লেভেলে করছে যে হাসান নাসির স্যারের এগেনস্টে একটা ভিডিও, পুরো একটা ভিডিও বানিয়েছে যে কেন সে খারাপ, আমার এগেনস্টে একটা ভিডিও বানিয়েছে কেন আমি খারাপ। যাই হোক, সো এই যে এইগুলো জিনিস চেঞ্জ করা, আগের হাসিনা স্টাইলে সব চলমান। তো এই জন্য অনেকেই আমার জুনিয়র যে, মানে আমার জুনিয়র যারা, আমার সিনিয়র যারা, আমার আশেপাশের যারা সৈনিক অফিসার, এরা আসলে বর্তমানে খুবই কি বলবো প্রেশারাইজড এবং নিজেরা ফ্রাস্ট্রেটেড। যে আপনি বললেন না যে কয়েকটা সিনিয়র মিলে কেমনে পুরা জিনিসটাকে, আসলে কাহিনীটা এইটাই যে কয়েকটা সিনিয়র মিলেই পুরা জিনিসটাকে কন্ট্রোল করছে, এবং ইট হ্যাজ বিন ডান সিন্স লাইক ফরএভার। খেয়ে দিতে বলেন। এইটাই বলতে চাচ্ছি, এই জন্যই আসছি আর কি আমি, যে আমি এই জুনিয়র অফিসার এন্ড সবার পক্ষ থেকে এত চিল্লাই এই একটা কারণে যে ভাই তোরা বুঝোস যে কি কি অবস্থা চলতেছে দেশে, তোরা জানোস যে তোদেরকে সবাই গালি দিচ্ছে, তো তোরা এই চাপটা প্রয়োগ কর। মানে আমি বলতে চাইতেছি যে আর্মি নেভি এয়ারফোর্স কে কেউ খারাপ বলছে না, চাপ দিচ্ছি কিছু দুর্নীতিবাজ সিস্টেমের দাস অফিসারদের চাপে ফেলে এই বাহিনীগুলো থেকে বের, মানে ছুড়ে ফেলে দিতে। তাই এই কোরাপ গুলোকে ত্যাগ করে ন্যায় ইনসাফের পথে আসতে হবে। এইসব হাসিনার পায়ে লাগা বেসিক্যালি গোমূত্রধারীদের এবং সিস্টেমের মুজিববাদ চাটা অফিসারদের বর্জন করতে হবে, এইটাই আমার কথা। আর আজ আমরা একত্রিত হয়েছি বেসিক্যালি মেজর জিয়া স্যারকে ঘিরে, যিনি 2009-এর পরেও সাহস করে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। আমি নিজে একজন অফিসার হলো একজন অফিসারের ছেলে হিসাবে দুইটা কথা বলবো, যে বিডিআর এর সময় কি কি ঘটেছে আমরা কিন্তু ছিলাম, মানে আমরা তখন ক্যান্টনমেন্টেই বড় হচ্ছি, আমি তখন ক্লাস 4-এ পড়ি। তো ওই যে বিডিআর এর সময়ের পর থেকে একটা যে ভয় ভীতির একটা কালচার শুরু হয়েছে, ইভেন অফিসারদের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। এমনকি এই যে আমরা ছোট বাচ্চা কাচ্চা ছিলাম, আমরা বিডিআর নিয়ে কথা বলতে পারতাম না, আমাদেরকে বাসা থেকে শিখায় দেওয়া হতো যে বাবা বিডিআর নিয়ে কথা বলো না। এরকম অবস্থায় এই জিয়া স্যারের মতো ব্যক্তিরা উঠে দাঁড়াইছে এবং দে ট্রাইড টু টেক এ স্ট্যান্ড এগেইনস্ট দ্য সিস্টেম। এবং তারপর থেকে শাপলা চত্বরের কাহিনী বলেন, 2018 বলেন, এবং চলমান এই যে 2024 পর্যন্ত যা যা হলো সব হলো, হাসিনা চলে গেল, কিন্তু সিস্টেম যে যা যেমনে চলছিল অমনি চলছে। একই করাপ্ট জেনারেলস, একই সরকারি শয়তানি, ইনেট টু সিভিল পাওয়ার। আপনি চিন্তা করেন, আমি যখন নৌবাহিনীতে 2021-22 সালে, তখন আমরা ইনেট টু সিভিল পাওয়ার যেগুলো, যে মা হিলসা হ্যান ত্যান এগুলো প্রজেক্ট থাকতো, ওইগুলোতে যে আমরা 2-3-5 কোটি টাকার জাল মানে ধরে পুড়ায় ফেলতাম। এই যে 2024 সালের পর কি হচ্ছে জানেন? এইগুলো বাদ দিলাম, নর্মাল মানুষকে হেল্প করার আগে আমার 10বার 10টা সিনিয়রের পারমিশন নেওয়া লাগে। আমার জুনিয়র যতগুলো আছে এবং আমরা যারা ছিলাম সবাই কিন্তু মানুষকে হেল্পই করতে গেছি, কিন্তু যতবার হেল্প করতে গেছি তারপরও ভাই তুমি ওখানে সাবধানে যাও, হ্যান করো ত্যান করো, মানে সে তার গদি বাঁচানোর জন্য বসে আছে। এই 3 বাহিনীকে গালি খাওয়ানো এবং এই যে কি বলবো বাহিনীর নাম নষ্ট করা, এই সবগুলোর দায়ী হলো এই প্রত্যেকটা সিনিয়র। কারণ তাদের গদির জন্য তারা দেশকে যেমনে বেচছে, 3 বাহিনীকেও একই সেম স্টাইলে বেচেছে। তো এই যে এখন এখান থেকে আমরা বের হয়ে আসবো কেমনে? যেমন এই যে আহমেদ রফিক ভাই বললেন যে আসলে কথা আমরা বলছি, অনেকেই অনেক ধরনের কথা বলতেছি, কিন্তু কথা বলে কি হয়েছে? এই যে জিয়া স্যারের উপর যে 12টা মামলা, 3টা ফাঁসির রায়, এগুলো কিন্তু কিছুই যায় না। এই নিয়ে একটা সোর্ড অফ অনার। আবার ধরেন কি জানি ব্রিগেডিয়ার জেনারেল আজমি আঙ্কেল, আমি ওনাকে আঙ্কেল বলি কারণ আমার বাবার ব্রিগেড কমান্ডার ছিলেন, তার ফ্যামিলিকে আমি কাছে থেকে দেখছি 2000 মানে যতদিন তিনি গায়ব ছিলেন, তার ফ্যামিলিকে
ডেথ থ্রেট দেওয়া হয়েছে, দৌড়ের উপর রাখা হয়েছে, দেশের বাইরে যে থাকতে হয়েছে। মানে আবার কি আমরা সেম জিনিস ডেকে আনবো মানে এই বাংলাদেশে? এই জন্য তো 2024-এ আমরা লাইক 5ই আগস্টে আমি ধন্যবাদ। তো মোটামুটি জানি আমার তো কিছুই থাকতো না। মানে আমি যেভাবে গেছি, যদি হাসিনা থাকতো আমি তো বলেই বেরোইছি যে এখন যদি বুকের মধ্যে তকমা থাকবে গুলির, কারণ আমি ধরেই নিয়েছিলাম যে গেছি। জি ধন্যবাদ। এখন আপনি ঘটনা আপনি কি হলো ডিওজিসি থাকেন? না, আমি থাকি হলো বাড্ডাতে, এবং বারবার আমাকে আর্মির আশপাশেও যাবেন না, আর্মির কোন ব্রিগেডিয়ারের বোনেরে দিয়া মারে দিয়ে আপনারা আবার ধরায় টরায় দিতে পারে, বুঝছেন? আপনি সাবধানে থাকেন। এরা আর আমি কিছু এটা comment নিয়ে করছি পড়ে ভাই, আছে। আমি ব্যাপার comment আমাকে করছি, অলরেডি খালি অবাক হচ্ছি যে একজন ব্রিগেডিয়ার জেনারেল তাদের সেনাবাহিনী, তুই ভাই আমারই গালিতে, আমার গালি হজম করার শক্তি আছে, একজন ব্রিগেডিয়ারে নিয়ে যা মনে চায় তাই লিখতেছে, এবং সেই আইডি গুলো দেখছি আমি, মানে কোনোটাই XYZ নানান ধরনের নামে, কোনো মানুষের আইডি না, এটা হচ্ছে পট বাহিনী DGF এর আইডি। তো তারা তাদের অফিসারদেরকে এইভাবে ইলিয়াস ভাই আমি একটু 1 মিনিট সময় নিব। শুধু শুধু আমাদের এই কর্নেল হাসিনুর ভাইয়ের নিয়ে কেন কেন এগুলি বলে না বুঝি না। কর্নেল হাসিনুর ভাইয়ের মানে এখনো এই জায়গাতে করে রাখছে আর কি, চিন্তা করছে কোন একটা কারণে করে না আর কি। যাই হোক, এখন ভাই কথা আছে করলে মামুন খালেদকে খাই ফেলবো, মব ক্যান্টনমেন্ট করাবো। আমি ওইসব ফাইল আমি বুঝি না, আমি দেখতেছি খালি মব ক্যান্টনমেন্ট একটা হইতো সব সোজা যেত। আচ্ছা আমরা আমাদের সেলিম ভাই আমি জাস্ট ব্রিগেড হাসান আসি আপনার কাছে, আপনারা দিয়ে শেষ করবেন, আমাদের সেলিম ভাইয়ের বক্তব্যটা একটু শুনে আসি। আচ্ছা ঠিক আছে সেলিম ভাই আমার একটা পয়েন্ট ছিল, একটা পয়েন্ট দিয়ে শেষ করে দিই। জি শেষ করেন। মানে আমি যে সাধারণ মানুষের, মানে আমি তো আমার জুনিয়র অফিসার বা আমার বয়সের অফিসারদেরকে নিয়ে অনেক কথাই বললাম, বাট সাধারণ মানুষকেও একটা আইডিয়া দিতে চাই যে ভাই আপনাদেরও বুঝতে হবে যে জুনিয়র অফিসার এবং যত ধরনের সৈনিক আছে, এই যে আপনারা কিন্তু ওদের উপর ক্ষোভ ঢাললে ওরা আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আপনাদের ক্ষোভটা ঢালেন সিনিয়র গুলোর উপর, ওয়াকা সাহেবের উপর এবং যতগুলো বাহিনীর চিফ এবং ইত্যাদি সিনিয়র গুলো আছে। আপনি নর্মাল সৈনিকের গায়ে হাত তুলে বা মানে ওদেরকে অসম্মান করে, এটা আসলে ওরা যেটা চাইতেছে এইটাই হবে। আমরা জুনিয়র অফিসাররা হাইয়েস্ট যেটা করতে পারেন পারি না, কিছু করতে পারেন না, বলেন এটা। আমি এই দেশে আমি যদি বলি যে এই গুম খুনের ব্যাপারে যদি বাংলাদেশে কাউকে নোবেল দেওয়া হয়, এটা কর্নেল হাসিনুরকে দেওয়া লাগবে। কারণ হচ্ছে গিয়ে উনি একমাত্র ব্যক্তি যিনি কিনা সাহস করে এসে ওই সময় এসে বলেছিলেন, আমি হইলেও বলতাম না, উনি যে এসে মিডিয়াতে বলেছেন তারপর থেকে কি উনি গুম হয়েছেন? আর তারপরে বাংলাদেশে আর গুম হয়েছে? আয়না ঘরে আর কাউকে নতুন করে নিয়ে যাওয়া হয়েছে? সো আপনি বলেন ভাই, আপনি চুপ করে বসে থাকবেন, আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন না, অন্যায় সহ্য করবেন, অন্যায় হইতে দিবেন। এই জন্য তো ভাই বাংলাদেশ সরকার আপনার ঘরে বসে বসে এভাবে খাওয়ায় না। এই মানে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে যে আপনি চলতেছেন, এই জন্যই তো করা হচ্ছে। দেশের মানে খারাপ পরিস্থিতিতে আপনি জীবন দিবেন, এই জন্যই আপনাকে রাখা হয়েছে। তো সেনাবাহিনী আমার মনে হয় যে সামথিং এলস, তাদের এই স্বাভাবিক চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। আমরা জনাব অ্যাটর্নি শেখ সেলিম উনি সিনিয়র একজন অ্যাটর্নি, নিউ ইয়র্কে দীর্ঘদিন ধরে তিনি প্র্যাকটিস করছেন। শারীরিকভাবে একটু অসুস্থ আছেন উনি, তারপরেও আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই দেশের বিভিন্ন বিষয় নিয়ে ওনার সাথে নানান সময় আলোচনা হয়, উনি এগুলো নিয়ে খুব পীড়াবোধ করেন। তো সেলিম ভাই, আমাদের আজকের আলোচনা হচ্ছে মেজর জিয়া, সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, তিনার যে মুক্তি 1 বছরও কিছু হলো না, এবং তিনাকে যে সিনেম্যাটিক ওয়েতে সেনাবাহিনীর লোকজন তাকে উধাও করে দিল, তো সেইখান থেকে এখন পর্যন্ত তাকে এই সেনাবাহিনী এই স্বাভাবিক জীবনে ফেরত আনার কোনো প্রচেষ্টা চালাচ্ছে না। এই বিষয়ে আপনার মতামত বলেন। কেউ ইলিয়াস ভাই অলসো আমি ধন্যবাদ জানাচ্ছি যে ডিস্টিংগুইশড আপনার আমার সহ আলোচক এই চ্যানেলে, বিশেষ করে হাসান আসিফ। সেলিম ভাই আরেকটু জোরে বললে, আপনার কথা একটু আস্তে শোনা হচ্ছে, আরেকটু জোরে বললে পারলে বলেন। আচ্ছা আচ্ছা, আই উইল সি হাউ। ওকে ওকে ইলিয়াস ভাই, এখন শোনা যায়? জি জি ওকে, প্রথমে আমি এই যে লড়াকু সৈনিক আছেন যারা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন, ন্যায় বিচারের শর্তে দাঁড়িয়েছেন, যারা আর্মির ভাবমূর্তিকে রক্ষা করার জন্য অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করেন, আমি ওনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বলবো জিয়াউল হকের, তার সম্পর্কে আমি খুব বেশি জানি না, কিন্তু হাসিনুর ভাই এবং ব্রিগেডিয়ার নাসির সাহেব যে দক্ষ তথ্য দিলেন, উনি আইন উপদেষ্টার কাছে গেছেন, তো আমেরিকানরা কি মনে করে যার জন্য উনি কোনো অ্যাকশন নিতে পারছেন না। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, আপনি তো আইন উপদেষ্টা, বাংলাদেশের আইন কি কোনো ফরেন কান্ট্রির কোন ফরেন কান্ট্রি কি মনে না করে তাকে চলে? বাংলাদেশের রুল অফ ল উইল বি সাসপেন্ডেড বিকজ সামবডি উইল সে সামথিং অর সামবডি উইল মাইন্ড সামথিং। এটা কোন ধরনের কথা? এই কথার পরে তো উনার পদত্যাগ করা উচিত, বিকজ হি ইজ ইনক্যাপাবল অফ এক্সিকিউটিং দ্য ল ইন দ্য কান্ট্রি। এটা টোটালি সিম্পল, সে তার পদ রাখার বৈধতা হারিয়েছে, তার কারণ সে আইনটা এনফোর্স করতে পারছে না, বিকজ সামবডি উইল কে। কেন? আমার দেশের আইন
এইটা সঠিক হয়েছে বা সঠিক হয়নি, তার একটা নিরপেক্ষ ইনভেস্টিগেশন করে গভর্নমেন্ট সেইটা একটা রিপোর্ট দিয়ে অ্যাকশন নিতে পারে। কিন্তু না, ওই বিভিন্ন ধরনের আমার মনে হয় উনার পরে শুধু বিদেশিরা কি মনে না করবে সেটা ছাড়াও ইন্টারনাল এই গোয়েন্দা সংস্থাগুলোর চাপ আছে। যে সমস্ত কথা আমরা শুনি এই সোশ্যাল মিডিয়া, বিভিন্ন আর্মির, এয়ারফোর্স এবং যারা প্রত্যক্ষদর্শী, যাদের পার্সোনাল হ্যান্ড অন এক্সপেরিয়েন্স বা নলেজ আছে, তাদের কথাবার্তা শুনি যে গোয়েন্দা সংস্থাগুলো আর কোনো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা না, টার্ন টু এ ক্রিমিনাল অর্গানাইজেশন, পয়েন্ট সিম্পল। এবং বাহিনীগুলা টপ লেভেলও এই যে অর্গানাইজড ক্রিমিনাল গ্যাং হয়ে গেছে। এইগুলার লেজিটিমেসি হারাইছে কোনো বাহিনীকে লিড করার জন্য, এবং এইটা সমগ্র আর্মি, এয়ারফোর্স, আর্ম ফোর্সেস এর রেপুটেশনকে ধ্বংস করছে। এখন ওই ছোট ভাই আর এক লেফটেন্যান্ট যা বললো, অন্য অফিসারদের কোনো দোষ না, ল অফিসার ওকে, তাদের অসুবিধা, তারা অসহায় হয়ে গেছে। অসহায় তারা হয় নাই। আইন অনুযায়ী ইদার আপনি 1954 এর আর্মি অ্যাক্ট বলেন আর বাংলাদেশের প্রচলিত আইন বলেন, কনস্টিটিউশন বলেন, একজন ঊর্ধ্বতন অফিসারের ইললিগাল অর্ডার কি জুনিয়র অফিসার ক্যারি আউট করতে বাধ্য না। দিস ইজ দ্য প্রপার টাইম টু ডিফাই দোজ ইললিগাল অর্ডার। তার কারণ জনমত আছে, পারফেক্ট এনভায়রনমেন্ট আছে। এইটা এখন জুলাইয়ের বিপ্লবের পরে এইটা মক্ষম সময় এইসব অফিসারদের, এইসব ক্রিমিনাল অফিসারদের ইললিগাল অর্ডারকে হল্ট করার। আমি বলবো সেনা প্রধানের কাছে, এই লোকটা কয়েকবারই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রমিস করেছে সমস্ত হত্যাযজ্ঞের বিচার হবে, খুব দৃঢ় গম্ভীর কণ্ঠে। ওকে আমরা আশ্বস্ত হয়েছিলাম। সেনা প্রধানের কাছে প্রশ্ন, আপনি কি সেদিন মিথ্যা কথা বলেছেন? ডিজিডিএফআই ইজ ওয়েল নোন, কারোর কোনো নাই, তারা গুম করেছে, হত্যা করেছে, আইন আঘাত করেছে, কার বিচার আপনি করেছেন? এই বিচারের দায়িত্ব আপনার। যদি এদের সিভিল কোর্টে না দেন, কার বিচার করেছে? যে হাসিনুর ভাই আছে, যারা বিচারের দাবি তুলতেছে, ব্রিগেডিয়ার হাসান নাসিরের মতো ডেকোরেটেড অফিসার আপনি পিএনজি করতেছেন। এটা কোথায় আছেন আপনি? কোন রাখে? শোনেন, একটা কথা আপনাকে বলে দিতে চাই, আপনি অলরেডি নব্য মির্জাফরে পরিণত হয়েছেন। এখনো এইটা রেকটিফাই করার সময় আছে। রেকটিফাই করেন, জাতিকে বাঁচান। আপনি ওত নিছেন দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আপনি ওত নিছেন সেনাবাহিনীকে ঠিক মতো পরিচালনা করার জন্য। আপনার নিজের কাছে জিজ্ঞাসা করেন, আপনি কি সেই ওত রাখছেন না? আপনি ইন্টারফেয়ার করছেন, আপনি ওখানে গদিতে বসে আপনি রিফাইন্ড আমলিক করার এই অধিকার আপনার কে দিয়েছে? রাজনীতি করার কোন আইন আপনি এইটা করতে পারেন? এইটা তো টোটালি আর্মি অ্যাক্টের পরিপন্থী, কনস্টিটিউশনের পরিপন্থী, অল লস পরিপন্থী। একটা দেখান, আমি একটা সুযোগ পাইলাম, আপনি সেদিন বলতো বাচ্চা ছেলেদের বান্টার ওরা করেছে, যখন হাসনাত আসি বলছে আর্মি জেনারেল এই বলছে, কিন্তু আপনি কিন্তু অস্বীকার করেন না এই কথাগুলো আপনি তাদের বলেছেন কিনা। একটা ধোঁয়াশা ক্রিয়েট করার জন্য অন্যদের দিয়ে একটু করে, কিন্তু কেউ আপনার পক্ষে বলে নাই যে আপনি এই কথাগুলো বলেন নাই। ও মিসআন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, ভেরি স্পেসিফিক ক্লিয়ার কথাবার্তা। মিসআন্ডারস্ট্যান্ডিং কোথা থেকে আসে? তাছাড়া হচ্ছে আপনার উচিত আলোকেন এই সিভিল গভর্নমেন্টের সহায়তা করা, যেখানে সবাই বলছে হাসিনা অবৈধ। আর একটা কথা বলতে চাই, বিডিআর যদিও 2008 এর ইলেকশন ধরেন লেজিটিমেসি ছিল, কিন্তু বিডিআর হত্যা করা, আর্মি অফিসার হত্যা করা, ইট অ্যামাউন্টস টু সিডিশন। এইটা রাষ্ট্রের বিপক্ষে যাওয়া। আর্মি সেইটা করছে বা আমলিগ গভর্নমেন্ট সেটা করে তার বৌদ্ধতা হারিয়েছিল, কনস্টিটিউশনাল বৌদ্ধতা হারিয়েছিল। ওই গভর্নমেন্ট রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করছে। একটা দেশের মিলিটারির বিরুদ্ধে তাদের হত্যা করা এবং সেটা প্রিভেন্ট করতে ব্যর্থ হওয়া, সেটা ইনভেস্টিগেশন করে অ্যাকাউন্টেবলদের শাস্তি দিতে ব্যর্থ হওয়া, সরকার ওই সময় লেজিটিমেসি নষ্ট হয়ে গেছে। এইটা ছিল একটা সিডিশিয়াস গভর্নমেন্ট বাংলাদেশের আইন অনুযায়ী। আপনারা যদি এর ভিতরে আছে, আপনারা যদি বাংলাদেশ পেনাল কোডের কত বলবো সেকশন 124A পড়ে দেখেন, এই যে স্কোয়ারলি ওই ক্যাবিনেট কামস আন্ডার দিস, এবং যারা মইনুল আহমেদ সহ যারা এইটা করতে ব্যর্থ হয়েছে
তারা ওর জন্য রেসপন্সিবল। এই বদমাইশটা এখন এই ফ্লোরিডায় বাতাস খেয়ে বেড়াচ্ছে আর বিষ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের বিশ্বাসঘাতক মির্জাফররা, ওই তো বড় মির্জাফর আর এই যে নব্য মির্জাফর, এর বাইরে তো আর যা আর ইয়ে নাই। আর একটা মেজর জিয়ার কথা বলছি, প্রেশার গ্রুপের কথা অনেক কাপ বলছে। আমি আরেকটা কথা বলি, ব্যারিস্টার সরোয়ার আছে কিনা জানি না, এর ব্যাপারে যে এই যে সরকার ইয়ে নিচ্ছে না, তদন্ত হচ্ছে না, পুনর্বিবেচনার জন্য আমার মনে হয় রিট করা যায় হাইকোর্টে। রিট তারা শুনতে দেবে না, কিন্তু কেন শুনতে দেবে না, তখন আরো রিট হবে চিফ জাস্টিসের বিরুদ্ধে। তখন একটা পর্যায়ে চলে যাবে, জুডিশিয়ারি অ্যাকশন নিতে বাধ্য হবে, আমি যা মনে করি। কিন্তু এর ভিতরে লয়াররা করবে কিনা একটা ঝামেলা আছে। এই দেশের জাজরাও এই সমস্ত কোর্টে কেন গোয়েন্দা সংস্থা ডিজিডিএফআই ইন্টারফেয়ার করবে? এই জুডিশিয়ারি কি স্পাইনলেস, মেরুদণ্ডহীন? তারা আইন এক্সিকিউট করবে, তারা আইন অ্যাপ্লিকেশন করবে, তারা সবাইরে আইনের আওতায় আনবে। সেইখানে যে আশ্চর্য ব্যাপার, ওই যে ইলিয়াস ভাই বললো, আগে একদিন আমি শোতে আসছিলাম, যে হিয়ারিং হবে না, একটা চিরকুটকে দিল, কোর্টে হিয়ারিং হলো না। আর সেই হিয়ারিং করতে করতে বহু ঝামেলা হয়েছে বোধহয়, শোনা গেছে। এই না, এখানে আবার সমস্যা আছে সেলিম ভাই। সমস্যা হলো ধরেন আমাদের দেশের জাজরা তো এই ইয়ের ভিতরে বসেই ঘুষ লেনদেন করে, এজলাসে বসেও নাকি বাংলাদেশে ঘুষ লেনদেন করে। এখন এই রেকর্ড তো ডিজিএফ এর কাছে আছে, ডিজিএফ এর কথা না শুনলেই, যেমন আপনি এখন যদি দেখেন আসিফ, তারপরে সার্জিস, এদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ প্রতিদিন ভিডিও অডিও এগুলো বের হয়, কথা শুনে না তাই বের হয়। বাংলাদেশে 5 তারিখের পর থেকে সবচেয়ে বেশি ধান্দাবাজি করছে হলো গিয়া সেনাবাহিনী। এক ব্রিগেডিয়ার, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, জেনারেলদের শত কোটি টাকার আওয়ামী লীগের লোকজনের ফেলে আসা টাকা এখনো বাংলাদেশ ব্যাংকে 32 জন অফিসার মিলে করছে, একটা প্রজেক্ট করছে। এখানে আওয়ামী লীগের যারা টাকা পয়সা রেখে আসছেন সেগুলো 50% করে তারা রেখে দিবেন, 50% করে পাস করে দিবেন, এই কন্ট্রাক্টে তারা সেই টাকাগুলো করছেন। তো এখন জাজ সাহেবদের যখন ওই লেনদেনের ফুটেজ থাকবে, আবার আমাদের দেশে হানি ট্র্যাপ তো আছে, তো হানি ট্র্যাপ মানি ট্র্যাপ মিলায় অনেকেই ডিজিএফ এর কাছে ধরা, আবার বন্দুকের ভয় তো সবাই পায়, সেটার কারণে আসলে জজরা অনেক কথা বলতে পারে না, সেটা একটা সমস্যা আছে। তো সেলিম ভাই, আমরা অনুষ্ঠান শর্ট করি তাহলে। আপনার এই কথাটার ক্লিয়ার দিই, আমাদের প্রাইভেট ডিসকাশন আমি বলছি না, যখনই এই ঘুষ টাকা পয়সার ভিতরে হয়, ওই মীর মুশাররফ হোসেন কত 1800 সালে বলে গেছে, অর্থই সকল অনর্থের মূল। এইটাই দুর্নীতি যদি না করানো যায়, তার কারণে একটা লোক যে পয়সার পরে যায়, সে তো দেশ বেঁচে দিচ্ছে। এই যে রোয়ার কাছে আমাদের দেশটা বেঁচে দিচ্ছে, এই সব সেটার কারণ কি? পদ এবং অর্থ, এই কারণ। কিন্তু আমি মনে করি এই সেনাপ্রধানই এই চুপপুরকে রেখে আরেকটা রাজনৈতিক দলে চুপপুকে রেখে সমস্ত আন্দোলনটা ব্যর্থ করে দিল। এর কোনো রিজাল্ট নাই। ইউনুসের দোষ দেয় আমরা, কিন্তু ইউনুসের দেয় হাত বাঁধা। ইউনুস তো কাউরে কোনো কমিশন বা গেজেটেড অফিসাররা ফায়ার করার অধিকার রাখে না, উনি রেকমেন্ড করতে পারে। কিন্তু সেনাপ্রধান এই প্রেসিডেন্ট যদি সাইন না করে, তাহলে কিন্তু তার কিছু করার নাই। এই তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে কিছু লোক আছেন নতজানু, মেরুদণ্ডহীন উপদেষ্টা, তারা যা করতে পারে তারাও তা করছে না, হয়তো কার ইঙ্গিতও করছে না। আর এই সেনাপ্রধান এই চুপ পুরে রেখে দিয়ে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস ক্রিয়েট করেছে। আসলে তো কনস্টিটিউশন থাকার কথা না, যেখানে পার্লামেন্ট নাই, মন্ত্রী পরিষদ নাই। আবার বলা হয়েছে যে ওই গভর্নমেন্ট ইললেজিটিমেট ছিল, অবৈধ পার্লামেন্ট। তাইলে অবৈধ পার্লামেন্ট প্রেসিডেন্টরে নিয়োগ দিলে সেটা থাকে কোথায়? যেখানে প্রাইম মিনিস্টার নাই, সেখানে যে পার্লামেন্টের সংসদীয় নেতা প্রাইম মিনিস্টার নাই, মন্ত্রী পরিষদ নাই, সেখানে তো প্রেসিডেন্টের পদে চলে যাওয়ার কথা। প্রেসিডেন্টের প্রেসিডেন্টের কোনো লেজিটিমেসি নাই। এই দুর্নীতি রিমেইনস এট দ্য কোর অফ আওয়ার প্রবলেম। সেলিম ভাই, আমরা অনুষ্ঠান শেষ করবো, তো হাসান নাসের আপনি কিছু একটা বলবেন বলছিলেন, আর আমাদের হাসিনুর ভাই শুরু থেকে শেষ পর্যন্ত আছে। হাসিনুর ভাই, আপনার কাছ থেকে আমরা একটু শুনবো, শুনে তারপর শেষ করবো আপনাকে দিই। হাসান নাসের। আচ্ছা, আমি জাস্ট কয়েকটা বিষয় একটু করতে চাচ্ছিলাম, যেটা ওই আহমেদ রফিক সাহেব বলছেন এবং ইমতাজ স্যারও বলছে, যেটা একটা সোশ্যাল মিডিয়াতে একটা গ্রুপ হওয়া উচিত, মানে নট অনলি টকিং এন্ড দেন উই ফরগেট। আমরা যে আজকে এত লম্বা একটা প্রোগ্রাম করলাম, এরপরে আমরা আবার ওয়েট করবো যে এটা কেউ শুনে কেউ কোনো করবে কিনা, বাট এটা কন্টিনিউয়াস পারসুয়েশনের জন্য একটা আমার মনে হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হইতে হবে, যেটা আপনার নিয়ন্ত্রণে হইতে পারে আপনার ইয়েতে, অথবা একটা সিভিলিয়ান একটা সর্ট অফ থিং, যেখানে আমরা হয়তো ইনক্লুড থাকলাম। আর মিলিটারি তরফ থেকে আমি মনে করি একটা মুভমেন্ট হওয়া উচিত টু মুভ দি রাওয়ার দায়িত্ব কিন্তু একটা বড় দায়িত্ব। মেজর জাহিদের কেসকে যেভাবে তারা এগিয়ে নিয়ে গেছে, এটাও সেভাবে তারা রাওয়াতে স্যার, আমি একটা জিনিস বলেই ফেলি, শুরু থেকে কয়েকবার ওনার নামটা এসেছে। আব্দুল হক সাহেবকে কি দিয়েছেন আমি জানি না, ওয়াকার মিয়া আব্দুল হক, কিন্তু ওনারে আমি আমার চ্যানেলেই অনেক প্রমোট করেছি, ওনার চ্যানেল লিঙ্ক দিয়ে প্রমোট করেছি।
সেই আব্দুল হক মিয়া যে এত বেহক হয়ে গেল, আমি অবাক হয়ে গেলাম। তিনি যা করছেন, তো হক সাহেব ভালো হয়ে যান, মানুষ সম্মান করতো, সম্মান রাখেন, টাকা পয়সা আল্লাহ খুব কমও দেয় নাই, অতএব এত দেশের বিরুদ্ধে যায় না আর কি। জি, এটা একটা বিষয়। আর আমি আরেকটা বিষয় হচ্ছে যে বিডিআর এর কমিশন, যেটা প্রথম কমিশন যেটা হয়েছিল, সবাই এটাকে কমিটি বলে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই সময় একটা কারচুপি করেছে এবং যেটা বাস্তবে রিপোর্টের মধ্যেও প্রতিফলিত হয়েছে। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা শাখা একটা কমিটির আদেশ বের করে, এবং যেটা ওই স্বরাষ্ট্র বিষয়ক শাখা, আর আরেকটা আইন শাখা থেকে একটা একই দিনে আরেকটা প্রজ্ঞাপন বের হয়, যেটাকে বলা হয় এই কমিশনের পাওয়ারে কাজ করবে, মানে 1956 কমিশন অ্যাক্টের আওতায় এটা কাজ করবে। এটা যখন রিপোর্ট কম্পাইল হয়, তখন আইন শাখার এই প্রজ্ঞাপনটা রিপোর্টের মধ্যে আর রাখা হয় না, শুধু এটা কমিটি আকারে একটা জাস্ট প্রতিবেদন এটা রেকর্ডেড আছে। এবং অনেক কষ্টে আমি বিডিআর কমিশনে যে বিষয়টা জানতে পারি, তারা আমাকে প্রশ্ন করে যে স্যার আপনি যে কমিশন বলেন, আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নাই। এবং তাদেরকে আমি দিয়েছি, তারা আমি জানি না যে এটাকে কনসিডারেশন নিয়েছে কিনা, এই জন্য আমি আজকে এই বিষয়টা উঠালাম। ওইখানে একটা বড় ধরনের কারচুপি হয়েছে, এবং সেটার জন্য আমি মনে করি সংশ্লিষ্ট এই কমিশনকে দায়ী করে এবং তাদেরকে আসামি করা উচিত, অ্যাকিউজ করতে হবে যে তোমরা কেন তৃতীয় প্রজ্ঞাপনটা এটার সাথে ইনক্লুড রাখো নাই, যেটাকে একটা কমিশনকে একটা কমিটিতে অবনমিত করেছে। এটা একটা ফ্রড। সেকেন্ড হচ্ছে যে গতকাল প্রধান উপদেষ্টার অফিস ফেসবুক থেকে একটা বেরিয়েছে 36 ঘন্টার বিশ্বাসঘাতকতা। ওইখানে বলা হয়েছে যে লেফটেন্যান্ট কর্নেল শামস এই 30 ঘন্টা 25-26 তারিখে 30 ঘন্টায় 2 বার কমপক্ষে যমুনাতে গিয়েছে এবং ফেরত আসছে। বিডিআর এর থেকে বেরিয়ে যমুনাতে গেছে এবং ফেরত এসছে, এবং একাধিকবার সে বাইরে গেছে এবং আসছে। এইটাই তো যথেষ্ট যে এটার সাথে সরকার সম্পৃক্ত ছিল। সুতরাং এই তদন্তে আর বেশি গড়িমসি করা উচিত না আমি মনে করি। বিডিআর হত্যার যেটা মানে রাজনৈতিক সম্পৃক্ততা যেটা আমরা নিউজ মিডিয়াতে পাই, সেটা 100% কারেক্ট, এবং যেটার বাইরের দেশের ভারতের যে সম্পৃক্ততা এটাও নিশ্চিত। সুতরাং এইগুলো বিষয়ে কমপ্লিট ইনফরমেশন আছে, এবং আমি মনে করি কমিশনের আর ডিলে না করে দ্রুত সিদ্ধান্ত দিয়ে এগিয়ে আসা উচিত। এটা স্থায়ী কমিশন না যে যতদিন সরকার থাকবে ততদিন কমিশন তদন্ত করবে। এটা একটা নির্দিষ্ট সময় ছিল 3 মাস, এটা অলরেডি মানে 10 মাস 9 মাস শেষ হয়ে গেছে, 9 মাস হয়ে গেছে। কিন্তু সুতরাং আমার কথা একটা টাইম বাদ দিতে হবে অবশ্যই, যে এই সরকার যতদিন থাকবে ততদিন কমিশন তদন্ত করবে। আর একটা প্রশ্ন যেখানে ছিল লফুল কমান্ড, অবশ্যই সেনাবাহিনীর একটা সৈনিকও কিন্তু মানে একটা ইয়াংগেস্ট সেকেন্ড লেফটেন্যান্ট একটা লফুল কমান্ড না হলে হি হ্যাজ দি রাইট টু ডিসওবে। এটা কিন্তু এটা সবসময় এবং এটাও আমি ওইটা অ্যাড করতে যাচ্ছিলাম যে এই লফুল কমান্ডের উপর ভিত্তি করে কিন্তু তারা, আমিও চেইন অফ কমান্ড এই কারণে ব্রেক করছিলাম যে লফুল কমান্ড অ্যাকচুয়ালি আছে আমাদের বইয়ে, বাট ফর সাম রিজন জুনিয়রদেরকে এটা আনতে দেয় না। ইভেন ওই যে গ্রিভেন্সেস এটাও তারা চিঠি লিখতে পারে প্রত্যেক সিনিয়রের এগেনস্টে, লিখতে দেয় না, লিখলে ওই যে ওরা বসায় দিবে। সো গাইস, তোমরা যারা শুনতেছো, স্টার্ট ডুইং দিস, উই হ্যাভ টু মেক আ স্ট্যান্ড। আমরা যদি কিচ্ছু না করি, চুপ করে বসে থাকলে বাণিজ্য আরো দিন দিন হারাবা ভাই, বলতেছি। বাইরের লোক কেউ তোমাদেরকে এখন সম্মান দিতে চাইতেছে না, কারণ বুঝতেছে না যে তোমাদের মুখ বন্ধ করে রাখছে। তো ডু সামথিং অ্যাবাউট ইট প্লিজ। সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু গত 15 দিন কিন্তু আর্মির কেউ কথা বলতেছে না, বাট পাবলিক কিন্তু একেবারে পচায় ফেলতেছে। বাট ইট ইজ নট এগেইনস্ট আর্মি অ্যাজ এ হোল, যারা ক্রিমিনাল তাদের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন উঠতেছে। সুতরাং আর্মি ইজ ইন দ্য রাডার অফ ইচ এন্ড এভরি সিভিলিয়ান পপুলেশন, যাদের ট্যাক্সের টাকা এটা পালিত হচ্ছে। কর্নেল হাসিনুর ভাই আপনারা দিয়া স্যার শেষ করি। আমি 1 মিনিটে শেষ করতেছি। ইলিয়াস ভাই, আপনার মাধ্যমে আমি একটা সতর্ক বার্তা দিচ্ছি। এটা হচ্ছে যে বসুন্ধরা হাউজিং এই যে সোসাইটিতে দীর্ঘদিন সময় অর্ধেক ফ্ল্যাট খালি ছিল, মানে ব্যাপক অংশ ফ্ল্যাট খালি পড়েছিল যেখানে কোনো ভাড়াটিয়া ছিল না। কিন্তু গত 3 মাসে এই সমস্ত বাড়িতে তারা ভাড়া নিচ্ছে, এটা আমি মনে করি সরকারের উচ্চ পর্যায়ে একটা তদন্ত হওয়া উচিত। আমরা একটা ঘটনা দেখলাম যে মেজর সাদিক 400 জনের একটা কমিউনিটি হল ভাড়া নিয়ে সেখানে মিটিং করেছে বসুন্ধরাতে। তার পরিপ্রেক্ষিতে বসুন্ধরার বিরুদ্ধে কি অ্যাকশন না হয়েছে আমরা জানি না, কিন্তু এখন আমরা খবর পাচ্ছি যে বসুন্ধরার ফ্ল্যাট এখন আর কোনো খালি নাই, সব অল অকুপাইড। এটা কারা অকুপাই করলো এটা আমার মনে হয় বের করতে হবে। এটার সাথে এস আলমের 4,500 কোটি টাকার সাথে এটা সম্পৃক্ত আছে কিনা, বা আগামী কয়েকদিনের মধ্যে ঢাকা শহরে যে বিশৃঙ্খলা অসন্তোষ সৃষ্টি হবে সেটার সাথে এটা কোনো সম্পর্ক হওয়া থাকবে কিনা, সেটা নিয়ে আমি মনে করি গোয়েন্দা বাহিনী, আমি সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বাহিনীকে বিশ্বাস করি না, ডিবি এবং এসডি এবং এনএসআই যারা আছে তাদেরকে আমি এটার জন্য আমি মনে করি জাতির কাছে তারা দায়ী থাকবে যদি এরপরেও তারা তদন্ত না করে। ধন্যবাদ। আলাপটা যেহেতু এনেছেন, আমি আপনাকে একটু করি। বসুন্ধরা গ্রুপের যে কোনো একজনের সাথে, তাদের এক এমপ্লয়ি, তিনি প্রাক্তন এমপ্লয়ি, যদিও এই মুহূর্তে তিনি এমপ্লয়ি না, দেশের বাইরে থাকেন, তার সাথে আমার মাঝখানে কথা হলো 2-3 দিন আগে। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যে কোনো একজন মানুষ, আপনারা মোটামুটি তাকে সবাই চেনেন, আমি আর নাম বললাম না, তো তাকে ফোন করে বলেছে যে আমাকে থামানোর জন্য
আমি যেন ওয়াকারকে নিয়ে আর একটা পোস্ট না করি। আমি যদি একটা পোস্ট করি তাহলে বসুন্ধরা চেয়ারম্যানকে আটক করা হবে। আচ্ছা, তো সে বলেছে ইলিয়াস যদি নাকি ডিজিএফআই ওয়াকারকে নিয়ে কথা বলে, বসুন্ধরা চেয়ারম্যানের এখানে কি কাজ? বসুন্ধরা চেয়ারম্যানের টাকায় নাকি আমি চলি? বসুন্ধরা চেয়ারম্যান আমারে বললে, আরে বসুন্ধরার চেয়ারম্যান বললে যদি আমি সবকিছু শুনতাম তাহলে তো আমি শেখ হাসিনার কথাই শুনতাম। আমি বসুন্ধরার চেয়ারম্যানের কথা আমার শুনতে হবে কেন? আমার প্রতিষ্ঠানে যদি কেউ বিজ্ঞাপন দেয়, আমি তো অনেক প্রতিষ্ঠান আমার এখানে বিজ্ঞাপন দেয়, আমার যদি এখন একজন বিজ্ঞাপনদাতা তো যদি আমার বলে যে ভাই আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে আর কথা বলেন না, আমার বাপ এসে বললে তো ভাই আমি কথা শুনবো না। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে আমার বাপ এসে বললে আমি শুনবো না। সো এইভাবে তাদেরকে চাপে রাখা হচ্ছে। যে আমি খালি একটা ইনসিডেন্ট বললাম যে বসুন্ধরাকে যেভাবে এই সেনাবাহিনী তাদের পক্ষে কাজে লাগাইতে যাচ্ছে, যে কারণে আপনি দেখবেন যে যখন এই কি বলে এটা নিয়ে ইউনূসের সরকার নিয়ে বসুন্ধরার যে মিডিয়াগুলো আছে, মিডিয়াগুলোতে মাঝে মধ্যে নিউজ যায়, এই নিউজ কিন্তু বসুন্ধরা নিজে করে না, তাদেরকে করানো হয়। ডিজিএফআই এখনো পর্যন্ত এই কাজগুলো করছে। সো ওই ঘুরে ফিরে সমস্যাটা কিন্তু সেই একই জায়গায়, ক্যান্টনমেন্টে। অতএব এই জায়গাটা ঠিক করতে হবে। আপনারা, আমি বিশ্বাস করলাম আজকের অনুষ্ঠানে আজমি ভাই আপনার প্রতি এই বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা। আপনি গুম ছিলেন, নির্যাতিত মানুষ, আপনার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নেই, আপনি ইন্ডিয়ার পক্ষে লোক এটা বলার কোনো সুযোগ নেই। ইন্ডিয়া বিরোধী একজন মানুষ, কোনো পয়েন্টে আপনার দ্বারা যেন এই দেশের মানুষ আপনাকে যে ভালোটা বাসে সেখানে যেন আঘাতপ্রাপ্ত না হয়। আপনার কাছে যেভাবে কথা শুনতে চায় আমার বিশ্বাস আপনি সেভাবে কথা বলবেন। আর হচ্ছে গিয়ে যেটা আমরা আজকে শেষ করার আগে বলছিলাম যে সেনাবাহিনীর যে দুর্নীতির বিষয়গুলো দেখেন, আমি যদি বিডিআর হত্যাকাণ্ডে যেই বিডিআরের জেনারেল শাকিল ছিলেন, আমি শাকিলের ছেলে সাকিন সহ তার পরিবারের লোকজনের আয়ের উৎসটা একটু জানতে চাই। আমি কর্নেল মুজিবের পরিবারের আয়ের উৎসটা আমি একটু জানতে চাই। তারা বিশাল কনস্ট্রাকশন, বিশাল উপদেষ্টা হিসাবে কাজ করে, তারপরে দেশ বিদেশে নানান ভাবে পড়াশোনা করেছে, এরকম সেনাবাহিনীর যারা নিহত হয়েছিলেন তাদের আমি এদের আয়ের উৎস জানতে, তাদেরকে কি সুবিধা দেওয়া হয়েছে। আর মাহার সাথে একদিন আমি ভিডিওতে রেকর্ড নিচ্ছিলাম, মাহার ঘরের পেছনে জানালার যে লাগানো, কি বলে এটা, পর্দাটা দড়ি দিয়ে পর্দা লাগানো, মাহার ঘরে কেন খাবার নাই, এইটাও আমি জানতে চাই। সো সেনাবাহিনীর ভাইরা, আমরা আপনাদের বিরুদ্ধে না, কোনোদিনও বিরুদ্ধে না। এই মুহূর্তে বাংলাদেশের সব সমস্যার মূল হচ্ছে সেনাবাহিনী। সো এই সমস্যার আপনাদের মূলে যারা, সেই মূল সরান, বাংলাদেশের সমস্যার মূল এমনিতেই ঠিক হয়ে যাবে। অতএব মেজর জিয়াকে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শেষটা শুধুই মেজর জিয়াকে দিয়েই করতে চাই। কর্নেল হাসিনুর, আপনার কাছে অনুরোধ থাকবে যে শুধু মেজর জিয়ার আলোচনাটাতেই থাকার জন্য। স্যার একটু করেন, আনমিউট। আমার মনে হয় এই সমস্যাটা খুব একটা ব্যাপক না, আইন উপদেষ্টা একটু দুর্বল, আপনি বুঝতে হবে, নানা দিকে চাপে থাকেন। উনি আমাকে কিন্তু দুদিন আগে বলছেন আপনি আসেন, আমি দেখি কি করা যায়। আমি আবার যাবো ইনশাল্লাহ ওই কমিশনটা করার জন্য, যে কমিশনের মাধ্যমে যত জঙ্গি নাটক হয়েছে, এই যত কিছু হয়েছে জিয়ার সাথে, সবগুলি রিকভার করার চেষ্টা করবো। আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই। সেনাবাহিনীর আবদার, উনি যাতে এই জিনিসটা দখলে নেন, নিয়ন্ত্রণে নেন। উনি একটু বললে যে শক্তিটা পায় আসিফ নজরুল, ওনার এটা বোঝা উচিত। উনি একটু বলেন টেলিফোন করে, সমস্যাটা সমাধান হয়ে যায়। এবং শহীদ জিয়া এরকম অনেক মাপ করে দিয়েছেন, এবং রাষ্ট্রপতি পারাই করতে না পারার কোনো কিছু নাই। দরকার হলে অফিসার মেসে জেল বানাইয়া, মানে আদালতের মাধ্যমে অফিসার মেসে রুমটাকে জেল বানাইতে পারে, মানে ওখানে আমরা জিয়াকে নিয়ে আসি, তদন্ত করেন দেখে কি হয়েছে। এখন কার ইন্টারেস্ট আমরা করতেছি না, তাহলে বোঝা যাবে আমাদের দোষ আছে। আমি মনে করি এখান থেকে বেরিয়ে আসতে হবে, এই জঙ্গি নাটক এবং আওয়ামী ব্যায়াম থেকে বেরিয়ে আসতে হবে। সেনাবাহিনীকে বাঁচতে হবে ভারতীয় চেতনার বাইরে থেকে, সোজা কথা, একদম নিজ চেতনায় থাকবো আমরা, ভারত প্রীতিবাদ, আওয়ামী প্রীতিবাদ, এবং ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। ইলিয়াস ভাই, আপনাকে ধন্যবাদ। তারপর একটা জিনিস বলবো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখছেন এবং বুঝতে পেরেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন আমাদের সবার পরিচিত প্রিয় অত্যন্ত সাহসী সাংবাদিক ইলিয়াস হোসাইন, এবং উপস্থিত ছিলেন বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশের সুনামধন্য ব্যক্তিবর্গ, যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন, চিন্তা করেন এবং নানান বিষয়ে তারা কথা বলেন। আজকের লাইভে অনেকজন যুক্ত ছিলেন যারা শেখ হাসিনার কঠোর বিরোধী এবং শেখ হাসিনাকে যারা তাড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন যারা আজকে লাইভে উপস্থিত ছিলেন তারা। প্রিয় দর্শক, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও শেখ হাসিনার যারা লোক রয়েছে, শেখ হাসিনার যারা সহযোগী রয়েছে, তারা দেশকে আবারও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। জাতীয় পার্টিকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, জাতীয় পত্রিকা আজীবন নিষেধের জন্য বারবার আন্দোলন চলছে, নুরুল হক নুরুর উপর আক্রমণ চলছে, নানা বিষয় নিয়ে আলোচনা করা হলো। জেনারেল ওয়াকার সেনাপ্রধান, তিনি একের পর এক রাষ্ট্রীয় কর্মকর্তাদের সাথে বা রাষ্ট্রীয় যারা বড়
উপর লেভেলের লোকজন তাদের সাথে বৈঠক করছে এবং সেনাবাহিনীর মধ্যেও নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে, বৈঠক হচ্ছে। অনেকেই বলছেন সামরিক শাসন জারি হতে পারে, অনেকেই বলছেন যে সেনাবাহিনী করার চেষ্টা করছে। নানা রকমের আলোচনা সমালোচনা কিন্তু আমরা শুনতে পারছি। প্রিয় দর্শক, ইতিমধ্যেই নুরুল হক নুরের অবস্থা কঠিন অবস্থা আমরা দেখতে পেয়েছি। শেখ হাসিনার সময়ে নুরু প্রায় 12 থেকে 13 বার আক্রমণের শিকার হয়েছে, কিন্তু এত এই কঠিন ভাবে আক্রমণ কোনোভাবেই হয়নি। তার অবস্থা একেবারে বাজে একটি অবস্থা করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।